বই মেলাতে আমার বই কেন বেস্ট সেলার হয়েছে এটা আমার দোষ কেন? স্টুডেন্টরা আমাকে পছন্দ করতেছে এটা আমার দোষ কেন? স্টুডেন্টরা বই মেলার টাইমে আমার বই কিনতেছে FYI এটা আমার দোষ কেন? Welcome to 10MS podcast. আজকে আমার সাথে আছে Munzereen Shahid. Thank you so much for giving us the time. Thank you so much for having me over, Sadman. This is my first podcast, so I'm very excited. Perfect. এবং মনে হয় আমরা আগে কখনো একসাথে কন্টেন্ট বানাই নাই। So this is our first episode, first content together as well, right? Yeah. So আজকে আমরা অনেক জিনিসপত্র নিয়ে আলোচনা করব. There are so many topics. আমরা আলোচনা করব যে 10 minutes স্কুলে কিভাবে ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করা যায়। আমরা আলোচনা করব তোমার কন্টেন্ট ক্রিয়েশনের ফিলসফি জার্নি, and at the same time তুমি বাংলাদেশে কাইন্ডলি দ্য মোস্ট পপুলার IELTS টিচার, সো ওটা নিয়ে আমরা ডেফিনেটলি ডিসকাস করবো। ইউজুয়ালি আমার যে জিনিসটা মনে হয়, যখনই তুমি কোনো একটা জায়গায় ইন্টারভিউতে যাও, মোস্ট অফ টাইম মানুষ জিজ্ঞেস করে যে হ্যাঁ তুমি বিয়ে কবে করবা। আমার কাছে মনে হয় যে ইটস এ ভেরি চিপ কোয়েশ্চেন। সো আজকে আমরা এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো অ্যাড্রেস করবো। সো সব ফার্স্টে যে কোয়েশ্চেন আমি আস্ক করতে চাই যে কোন একটা মানুষ যে 10 মিনিট স্কুলে জয়েন করতে চায় অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর, সে কিভাবে আসবে? সিন্স ইউ আর দ্য হেড ইনস্ট্রাক্টর অফ 10 মিনিট স্কুল, প্লিজ গাইড আস। সো আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে দেয়ার ইজ আ সেকশন জয়েন আস অ্যাজ আ টিচার, সেটা স্ক্রল করলে একদম নিচে পাওয়া যায়। সো আমাদের একদম প্রিলিমিনারি সিলেকশনটা আসলে এটার মাধ্যমেই হয়। তবে আমি বলবো যে আসলে টিচার্সদের জন্য উই আর কনস্ট্যান্টলি অন দ্য হান্ট। সো দেখা যায় যে এই ফর্মের থ্রুতেও যারা অ্যাপ্লাই করে ইটস অফেন নট যে শুধুমাত্র এখান থেকেই আমরা করব। অনেক সময় দেখা যায় যে ফেসবুকে গেলাম বা ইউটিউবে গেলাম, একজনের পড়ানোর স্টাইল খুব ভালো লাগছে, সাথে সাথে ওদেরকে নক করা হয় যে হ্যাঁ ভাইয়া তুমি কোথাও পড়াচ্ছো, আর ইউ ইনভলভড এনিওয়্যার, নাহলে তুমি আমাদের এখানে এসে পড়াও। সো আমাদের মোস্ট রিসেন্ট ইনস্ট্রাক্টরসদের আমরা অ্যাকচুয়ালি এইভাবে হেডহান্ট করে করে বের করছি। সো এখন তো অ্যাকচুয়ালি ফেসবুকে বলো বা ডিফারেন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে বলো, there are a lot of teachers যারা নিজেদের ইউটিউব চ্যানেলে বা নিজেদের ফেসবুক পেজ খুলছে, নিজেদের গ্রুপ আছে, এন্ড ওইখানেই ওরা পড়াচ্ছে বা স্টুডেন্টদের স্টুডেন্ট এনগেজমেন্ট করতেছে। সো ইটস জাস্ট আ ম্যাটার যে ইউ হ্যাভ টু বি অন দ্য লুক আউট। আমরা অনেক সময় দেখা যায় ওভাবেও টিচার পাই, আর অনেক সময় দেখা যায় যে আমাদের এখানে অ্যাপ্লাই করে। ওকে, পারফেক্ট। সো তোমরা অলরেডি আমরা স্কাউট করে বিভিন্ন মানুষকে খুঁজে বের করতেছি, রাইট, যারা ভালো টিচ করতেছে। এট দ্য সেম টাইম অনেকে হয়তো বা অনলাইনে ভাবে অ্যাপিয়ার করতেছে না। সো তুমি একটা গাইডলাইন দিয়ে দাও যে দেখো তুমি পারলে 5টা ভিডিও বানাও, ডেমো ভিডিও বানাও, কিন্তু 10টা ভিডিও বানাও, তারপর ওইটা নিয়ে আমাদের কাছে অ্যাপ্রোচ করো। অর্থাৎ তুমি তাদেরকে আগে থেকেই বলো যে কোন কোন জিনিস তুমি খুঁজতেছো তোমার নেক্সট ইনস্ট্রাক্টরের মধ্যে। আচ্ছা, সো একদম অন দ্য টপ অফ মাই মাইন্ড, আমি যখনই একটা টিচার ধরো আমাদের কাছে আসলো অ্যান্ড অ্যাপ্রোচ করলো যে ওরা আমাদের সাথে কাজ করতে চায়, ওয়ান অফ দ্য থিংস উই আস্ক দেম ইজ ডেমো। এই যে তুমি যেটা বলছো যে ডেমো ভিডিও দাও আমাদেরকে, তুমি আমাদের সামনে লাইভ ক্লাস নাও বা আমাদের সামনে একটা ভিডিও তৈরি করো। সো ওরা যদি প্রিপেয়ার্ড হয়ে আসে, ইমিডিয়েটলি দে গেট অ্যান এজ। যে টিচার একজন আসলো, বললো যে না আপু আমি আসলে আমার কন্টেন্ট নিয়ে আসছি, আমার স্লাইড নিয়ে আসছি, আমি সেখান থেকে পড়াতে চাই। সো তখন আমাদের রেজিস্টার হয় যে না সে প্রিপারেশন নিয়ে আসছে অ্যান্ড সে সিজনড একজন মানুষ। আচ্ছা, তারপরে যখন সে অ্যাকচুয়ালি ডেলিভারি করা শুরু করে, উই স্টার্ট নোটিসিং দ্য লিটল মানে স্মলেস্ট থিংস, যে সে স্টুডেন্টদেরকে কিভাবে গ্রিট করতেছে, সে স্টুডেন্টদের সাথে কিভাবে ইন্টারাক্ট করতেছে, সে কি মাথায় রাখতেছে যে ওর কন্টেন্ট অনেক সময় প্যারেন্টসরাও দেখবে। বিকজ ইমিডিয়েটলি ওয়েন ইউ রিয়েলাইজ যে আমার কন্টেন্ট প্যারেন্টসরাও দেখবে, তুমি কিন্তু একটা ডিফারেন্ট আফতারে চলে যাও। সো এই জিনিসগুলো সে খেয়াল রাখছে নাকি, অ্যান্ড অফকোর্স কন্টেন্ট ডেপথ, সে ফিজিক্স পড়াতে আসুক বা কেমিস্ট্রি পড়াতে আসুক, সে কি কারেক্টলি পড়াতে পারছে নাকি। বা যখন একটা কন্টেন্ট ডেলিভার করে, উই অফেন আস্ক দেম আ লট অফ ফলো আপ কোয়েশ্চেন্স, যে তুমি এটা পড়লে, আচ্ছা বলো তো এটার সূত্র কিসের সাথে রিলেটেড বা এটার থিওরি কিসের সাথে রিলেটেড। সো অনেক ফলো আপ কোয়েশ্চেন্স করি। সো সেগুলাতে ওর কন্টেন্ট ডেপথ বা নলেজ কিরকম, ওইগুলাও আমরা দেখি। ওকে, পারফেক্ট। সো আমি আগে থেকে ডেমো ভিডিও বানাই আনবো, আমি মাথায় এটা রাখবো যে কার কার আমার কন্টেন্ট দেখতেছে, এন্ড এট দ্য সেম টাইম কন্টেন্ট আমার ডেপথ থাকতে হবে। এখন আমি মনে করি কন্টেন্ট বানাইতে আসলাম, আমি একজন ইনস্ট্রাক্টর হিসেবে 10 মিনিট স্কুলে জয়েন করতেছি। সো আমার অনেকের ইচ্ছা যে তোমার মতো ইংলিশ শিখাবে, মাইমান ভাইয়ের মতো কন্টেন্ট বানাবে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে আমাদের, অনেক ইনস্ট্রাক্টর আমাদের এখানে আছে। তো কোন জিনিসগুলো করলে তারা ভালো পারফর্ম করতে পারবে অ্যাজ এ ক্যারিয়ার? অর্থাৎ আমরা জানি আমরা টাকা পয়সার অঙ্কে যাবো না ডেফিনেটলি, বাট ইউ হ্যাভ বিল্ড আ ভেরি গুড ক্যারিয়ার অ্যাজ ওয়েল। সো অনলাইনে ইনস্ট্রাক্টর হিসেবে যারা আসবে, তোমার কি মানে কোন জিনিসগুলো জানা দরকার, যে এখানে কি আসলে একটা ক্যারিয়ার বিল্ড করা যায় নাকি না? কিংবা মনে করো আমি যদি টিচার হিসেবে জয়েন করি কত টাকা কামাবো, কিংবা আমি যদি একটা লাইভ নেই হাউস দ্য আর্নিং পোটেনশিয়াল। কোচিং সেন্টারে মনে করো একটা ক্লাস নিলে মনে করো 300 টাকা, 400 টাকা, 1000 হতে পারে, 2000, 4000 হতে পারে, সিনিয়রিটির উপর ডিপেন্ড করে। সো ইউ আর দ্য হেড অফ ইনস্ট্রাক্টরস, তুমি নিজেও অনেকদিন ধরে জিনিসটা করতেছো অ্যান্ড ইউ আর ভেরি সাকসেসফুল ইন দ্যাট। আমরা নাম্বারসে যাবো না এগেন। সো হোয়াট উইড ইউ সে যে ক্যারিয়ার হিসেবে কিংবা আর্নিং পোটেনশিয়াল হিসেবে অনলাইনে ইনস্ট্রাক্টর হওয়াটা কিরকম ফিজিবল? এটা আসলে ডিপেন্ড করে, বিকজ আমি যদি আগেন আমার এক্সাম্পল থেকে বলি, তাহলে আমি খুবই একদম
টানেল ভিশনের মতো এটার উপর ফোকাস করছি। মানে আমি একদম শুরু থেকে এখন পর্যন্ত আইভ বিন কয় বছর হলো, 2 বা 2.5 বছর হয়েছে যে আমি হচ্ছে যে এই ক্যারিয়ার পাথটা বেছে নিছি। আমি তো বেশি দিন হয় নাই যে অনলাইনে এসে পড়াচ্ছি, বাট এই 2 to 2.5 years আমি কিন্তু একদম ফুললি ফোকাস করছি অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। আমার পড়াশোনা এখানে, আমার মাস্টার্স এখানে, সেকেন্ড মাস্টার্স এখানে। সো আই হ্যাড আ লট অফ থিংস দ্যাট হেল্পড মি আন্ডারস্ট্যান্ড যে আসলে পড়াতে কিভাবে হয় বা রাদার ইংলিশ কিভাবে পড়াতে হয়। সো যেই অ্যাকচুয়ালি পড়ানোর লাইনটা বেছে নিচ্ছে, আই থিঙ্ক দে হ্যাভ টু বি আ, মানে এমন না যে খুব ভালো স্টুডেন্ট হইতে হবে শুধু, বাট দে অলসো হ্যাভ টু হ্যাভ দ্যাট টিচিং মাইন্ডসেট যে আমি রিপিটেডলি একটা জিনিস পড়াতে থাকবো অ্যান্ড আইল নট গেট টায়ার্ড। অ্যান্ড অলসো আই অলওয়েজ সে দিস টু দ্য টিচার্স অ্যাজ ওয়েল যে আমরা টিচার হতে পারি, বাট আমরাও কিন্তু স্টুডেন্টস অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। বিকজ প্রত্যেকটা ক্লাসে যখন আমরা যাই, একটা ক্লাস নিব, ওই ক্লাসের আগে কিন্তু আমার এখনো 2 থেকে 2.5 ঘন্টা প্রেপ টাইম নিতে হয় যে এটা পড়াবো, এটা এইভাবে পড়াবো, কন্টেন্টগুলো রিসার্চ করা, গুছায় আনা। সো ইভেন ইফ ইউর আ টিচার, ইউর আ লাইফ লং স্টুডেন্ট, সো ওই মাইন্ডসেটটা থাকতে হবে যে আমি সবসময় আপ টু ডেট থাকবো। যে এই জিনিসটা আমি লাস্ট ইয়ার একভাবে পড়াইছি, ওটা প্রবলি এখন এভাবে পড়ালে হবে না। ইভেন যদি আইএলস এর কথা বলি, আইএলস আমি লাস্ট ইয়ার যেভাবে পড়াইছি, এই বছর আইএলস এ যদি কিছু চেঞ্জ এসে থাকে, আই হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড পড়ানোর সময়। সো আই হ্যাভ টু কনস্ট্যান্টলি আপডেট মাইসেলফ। অনেকে হয়তো ভাববে যে কন্টেন্ট ক্রিয়েশনে ঢুকলে তো আচ্ছা, ইফ ইটস এ টিচিং লাইনের বা এডুকেশন লাইনের, পারহ্যাপস আমি সারা জীবন পড়ায় যাবো, বাট আসলে কন্টেন্টও ভাবে আপগ্রেড না করলেও চলবে, একই জিনিস বারবার পড়াতে থাকবো। বাট ইট মাইট নট বি দ্যাট কেস আর কি। আমার মনে হয় যে ইটস টাফার, বিকজ পড়াশোনা যখন আমরা করাবো ডিসাইড করবো সোশ্যাল মিডিয়াতে, ইটস হার্ড। এন্টারটেইনমেন্টের ভিডিও দিয়ে দিলে মানুষ দেখবে, মানুষ মজা নিবে, মানুষ মজা পাবে, এন্ড ইটস নট আ লট অফ প্রেশার অন দ্য হেড। কিন্তু পড়াশোনার কন্টেন্টে কিন্তু মানুষের ব্রেইনে চাপ পড়তেছে, বিকজ ওরা দেখবে, বুঝবে, রেজিস্টার করবে। সো ওই টাইপের কন্টেন্টে যদি আমরা ঢুকতে চাই, উই নিড টু হ্যাভ দ্যাট মাইন্ডসেট যে কনস্ট্যান্টলি আপডেট করতে হবে, কত সহজে পড়ানো যায় সেটা নিয়ে ভাবতে হবে, এন্ড ওই এফর্টটা দিতে হবে। আচ্ছা, সো অনেক প্রেপ টাইম লাগে, এন্ড ইটস এ লট অফ স্ট্রাগল অ্যাজ ওয়েল। তো এখন তোমার কাছে ডিরেক্ট একটা কোয়েশ্চেন হচ্ছে, মনে করো আমি ইংলিশ শিখাইতে চাই, তো আমি যদি ইংলিশ শিখাইতে যাই, আমি অনলাইনে না পড়ায় আমি যদি কোচিং সেন্টার ওপেন করি, তাহলে একভাবে টাকা আসবে, অনলাইনে পড়াইলে আরেকভাবে হয়তো টাকাটা আসবে, ডিফারেন্ট ভাবে আসবে। তো অনেকেই চায় পড়াইতে অনলাইনে, কিন্তু তারা ভাবতেছে যে অলরেডি তো মুনজারিন আপু পড়াচ্ছে, আমি আর কি অ্যাড করব। তো তোমার কি মনে হয় এমন কিছু জায়গা আছে যেখানে তুমি চাও যে আরো অনেক মানুষ বানাক, যেটা তুমি হয়তো বা সময় দিতে পারবে না ওটা বানাইতে, বাট ইউ ওয়ান্ট আদার পিপল টু কাম ফোর্থ এবং এই কন্টেন্টটা বানাবে, এরকম কোনো জিনিস? 100%। মানে আই থিঙ্ক আমাদের যারা যারা আজকে আমাদেরকে দেখতেছে, আই ওয়েলকাম দেম উইথ ওপেন আর্মস, যে যদি ইংলিশ টিচার্স থেকে থাকে প্লিজ জয়েন আস, বিকজ আমাদের 10 মিনিট স্কুলে ইটস আ কনস্ট্যান্ট স্ট্রাগল, বিকজ আমাদের a large part of our teaching কিন্তু ইংলিশ সেন্ট্রিক এখনো। মানে আমরা আই থিঙ্ক আমাদের বেশিরভাগ স্টুডেন্টস ইংলিশেই আছে। সো দ্য মোর টিচার্স উই হ্যাভ, আই থিঙ্ক দ্য মেরিয়ার, বিকজ আমি একার পক্ষে অনেক সময় দেখা যায় যে আমাকে আমাদের টিম থেকে অনেকজন বলে যে আপু তুমি এতগুলা লাইভ ক্লাস নাও, এতগুলা নাও, এতগুলা করো, বাট আই কিপ থিঙ্কিং যে ধরো আমাকে একা দিয়ে তো জিনিসটা স্কেল হবে না। আমি তো অফকোর্স আমি মেন্টালি চাই যে আমি লাখ লাখ কোটি কোটি মানুষদের রিচ করি, ওদেরকে পড়াতে পারি, আই ওয়ান্ট দ্যাট, বাট ভেরি রিয়েলিস্টিক্যালি স্পিকিং আমার জন্য একটা পার্সোনাল গোল হচ্ছে যে বাই দ্য এন্ড অফ দিস ইয়ার আমি অ্যাটলিস্ট 2 জন এরকম টিচার রেডি করতে চাই যারা একদম আমার মতো পড়াবে, বিকজ আই ওয়ান্ট দ্যাট, বিকজ দ্যাটস হাউ ইউ স্কেল। তাইলে দেখা যাবে যে অ্যাকচুয়ালি আমি আরো অনেক 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 মাল্টিপ্লায়ার এফেক্টে মানুষজনকে রিচ করতে পারবো। অ্যাবসলিউটলি অ্যাপ্রিশিয়েট ইট। সো যারাই শুরু করতে যাচ্ছেন মুনজারিনের মতো, ও চাচ্ছে যে আপনারা আরো আসেন, ওর দরকার এই ধরনের আরো বেশি মানুষ, সো আপনাদের অপরচুনিটি ডেফিনেটলি আছে। এখন এক্ষেত্রে আমি আরেকটা রিলেভেন্ট কোয়েশ্চেন আস্ক করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে কারেন্টলি যত ধরনের অনলাইন কারিকুলাম আছে বিভিন্ন কোর্সের ক্ষেত্রে, তোমার ইংলিশ সব থেকে বেশি কিন্তু ভালো চলে, বিকজ ম্যাক্সিমাম মানুষের জিনিসটা লাগে। সো মনে করো অন্য কেউ এমন একটা সাবজেক্ট পড়াচ্ছে যেটা হয়তো ইংলিশের মতো অত বেশি পপুলার না, মনে করো একজন পোয়েট্রি শেখাচ্ছে, কিংবা একজন মনে করো মঞ্চাভিনয় শেখাচ্ছে, ঠিক আছে? তো ওইটার জন্য হয়তো বা ইংলিশ যতজন মানুষ শিখতেছে অত কাস্টমার হয়তো হবে না। সো তার জন্য তুমি কি সাজেস্ট করবা? আই থিঙ্ক এটাতে একটা প্রাইমারি সাজেশন হবে হচ্ছে আমার জন্য যেটা কাজ করছে, ইভেন আমি যদি ইংলিশটাকে অ্যাসাইড রেখে আসি, আমি যখন খুব আর্লি ডেজে পড়াতাম তখন আমাকে সবাই একটা খুব কমন ফিডব্যাক দিত, মানে পজিটিভ ফিডব্যাক, যে আপু আপনি অনেক সহজ করে পড়ান, অ্যান্ড দ্যাট হ্যাজ অলওয়েজ রেজোনেটেড উইথ মি। আমি সবসময় আমার ফিলোসফি ওটা ছিল যে আমি যেটাই পড়াই না কেন, ইভেন ইফ ইট ইজ সামথিং অ্যাজ কমপ্লেক্স অ্যাজ গ্রামার টু সামথিং অ্যাজ প্রবলি আ লিটল বিট ইজিয়ার টু ডাইজেস্ট লাইক স্পোকেন ইংলিশ, আমি সবসময় ইজি করে দেখানোর চেষ্টা করবো, যাতে সবাই ফিল করে যে আরে এটা তো আমিও পারবো।
তো সেটা এখন যদি এটা পোয়েট্রি হয় বা অন্য যে কোনো এরিয়া হয় which probably might not have as much students as English, তাহলে আমি তোকে বলবো যে ওদের ওই মানে মানুষকে এভাবে প্রেজেন্ট করো যে এটাও অনেক সহজ, যে না এটা তো তাহলে আমিও পারবো, হ্যাঁ এটাও অনেক ইন্টারেস্টিং। আই থিঙ্ক যেটাই পড়াক না কেন হ্যাভ দ্যাট ইউনিকনেস অ্যাবাউট ইউ, বিকজ আমার জন্য ওই ইউনিকনেসটা ছিল যে আমি হচ্ছে যে খুব সহজ করে পড়াই। কেউ যদি পোয়েট্রি, আমার মনে আছে এখনো যে আমাদের ইউনিভার্সিটির ক্লাসগুলোতে দেখা যায় যে পোয়েট্রি সামথিং অনেকে হয়তো বা মনে করতে পারে যে আচ্ছা অনেক বোরিং হবে বা কিছু, বাট আমার সবচেয়ে বেশি ফন্ডলি মনে আছে আমার পোয়েট্রি ক্লাসগুলো, বিকজ আমাদের টিচাররা যখন আমাদেরকে পড়াতো দে ইউজ টু টেক আস ইনটু দ্যাট ওয়ার্ল্ড। মানে একটা পোয়েম পড়ানোর সময় একটা পোয়েমের এক একটা লাইনের যে কত অর্থ হতে পারে ওগুলা সব একদম রিয়েল লাইফের সাথে কানেক্ট করে পড়াতো। সো আমরা পোয়েট্রি ক্লাসে আসি হয়তো বা অনেকে মনে করতে পারে যে অনেক বোরিং হয়, বাট কখনো বোরিং লাগতো না, বিকজ এত নুয়ান্স, এত মিনিং, এত ডিফারেন্ট ওয়েজ অফ ইন্টারপ্রিটেশন আছে যে আমাদের শুধু পোয়েট্রি দিয়ে কিন্তু যে শুধু পোয়েট্রি শেখা যায় তা না। ইট টেলস ইউ যে ইউ ক্যান ভিউ দ্য ওয়ার্ল্ড ভেরি ডিফারেন্টলি and have so many different interpretations to everything. So আমার মানে জাস্ট কিভাবে পড়ায় সেটার উপর। পারফেক্টলি। এখন ওয়ান কোয়েশ্চেন, স্পেসিফিক কোয়েশ্চেন, আমরা র্যাপিড ফায়ার শেষে করব, বাট তার আগে একটা কোয়েশ্চেন আছে। হোয়াটস ইউর ফেভারিট পোয়েট্রি? 2-3 লাইন, হোয়াটস ইউর ফেভারিট পোয়েট্রি? কোন কবিতা আমার সবথেকে ভালো লাগছে? আমার জন কিটসের কবিতা অনেক ভালো লাগতো। যেমন there's this also মানে একটা বিউটি ইজ ট্রুথ বিউটি এরকম একটা লাইন ছিল। সো এগুলো এই টাইপের মানে আই রিমেম্বার হিজ পোয়েট্রি ভেরি ফন্ডলি, বিকজ ওগুলো আমার পড়ার সময়ও মনে হতো যে ইটস সামথিং যেটা আমাদের লাইফের সাথেও অনেক রিলেটেবল, বা বছর 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 আগে মানুষজন লিখছে, বা ধরো এখনো অ্যাপ্লাই করা যায় বা এখনো রিলেট করা যায়। সো দোজ আর দ্য থিংস আই রিমেম্বার ভেরি ফন্ডলি আর কি। এবং তুমি তো অনেক মানুষই ইংলিশ শিখাচ্ছ, ইউ আর টিচিং পিপল হাউ টু স্পিক, রাইট, লিসেন, সবকিছু শিখাচ্ছ, বাট তুমি যতগুলো বই সোফার পাবলিশ করছো, বেস্ট সেলার্স অল অফ দেম, তুমি নিজে কি কখনো একটা ইংলিশে বই লিখবা? একদম পুরোপুরি ইংলিশে which is about you, where তুমি শিখাচ্ছ না ইংলিশ, বরং তুমি নিজেকে ইংলিশে এক্সপ্রেস করতেছো। কারণ আমার মনে হয় ইংলিশ শিখা অফকোর্স অনেক কাজের, বাট আমাদের চিন্তা করতে হয় হচ্ছে ফার্স্ট আমরা বাংলায় চিন্তা করি, এটা ট্রান্সলেট করি, তারপর আমরা ইংলিশে বলি। 100%। তো আমরা ইংলিশ শিখতেছি, কাজ হয়ে যাচ্ছে, বাট এট দ্য সেম টাইম ইংলিশ কিংবা যে কোনো ল্যাঙ্গুয়েজে একটা পারপাস হচ্ছে ওটাকে এক্সপ্রেস করা, সেলফ এক্সপ্রেস করা। তো তোমাকে কখনো এটা মনে হয়েছে যে ইউ ওয়ান্ট টু এক্সপ্রেস ইয়োরসেলফ ইন এ বুক অর এনি ইংলিশ ফরম্যাট? অনেক সময় মনে হয়, মানে মাঝে মধ্যে থাকে না যে একটা কথা বাংলায় বললে ওইটার থেকে বেটার ভাবে আর বলা যায় না, এটা আমাদের মাথায় থাকে যে ইস এই ফিলিংটা তো আমি ইংলিশে ক্যাপচার করতে পারতেছি না, বা অন্য কোনো ইয়েতে ক্যাপচার করতে। সেম ইজ ফর ইংলিশ। কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো ইংলিশে খুব সুন্দর করে ক্যাপচার করা যায় বা বলা যায়, খুব অনেক সময় মনে হয় যে আহা এটা যদি বাংলায় এভাবে বলতে পারতাম, বা বাংলায় ট্রান্সলেট করে বললে ওই মিনিংটা আর থাকে না। সো হ্যাঁ, আই এম ভেরি মাচ ওপেন টু ইট যে সামডে, বাট আই থিঙ্ক ওই দিনটা আরো পরে আসবে প্রবলি, বিকজ এখনো মানুষজনকে ওই বাংলা টু ইংলিশ ট্রানজিশন করাটাই এখনো শেখানো হচ্ছে, এন্ড ইটস আ লং প্রসেস, বাট ইয়া আই এম নট ক্লোজ অফ টু দ্য আইডিয়া আর কি। পারফেক্ট, অ্যাবসলিউটলি পারফেক্ট। এখন আমরা একটু শিফট নিব। আমরা এখন কথা বলতেছিলাম হচ্ছে তোমার টিচিং ফিলসফিস নিয়ে, কিভাবে মানুষজন 10 মিনিট স্কুল ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করবে, এন্ড অল অফ দি আদার থিংস। এখন আমরা একটু ডাইভ করতে চাই হচ্ছে তোমার নিজস্ব টিচিং স্টাইল নিয়ে, স্পেসিফিক্যালি আইএলটিএস নিয়ে আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে? তো সব ফার্স্ট আমি নিজে আইএলটিএস দিছি, বাই দ্য ওয়ে আমি মুদের মতো ভাউস করি নাই, বাট করছি, ঠিক আছে? আমাকে মুদের, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সো আমি ঠিক আইএলটিএস দেওয়ার 2 সপ্তাহ আগে মুনজেরিনকে আমি জিজ্ঞেস করছি আইএলটিএস দিচ্ছি আমি, কি করব না করব। সো মুনজেরিন গাইডেড মি এন্ড 8 পেয়ে গেছি। আমি যদি ওর কথা একটু ঠিক মতো শুনতাম, হোপফুলি আমি 8.5 পাইতাম, বিকজ স্পিকিং এ এটা নিয়ে আমার অনেকগুলো কোয়েশ্চেন আছে। আমি অ্যাকসেন্ট নিয়ে তোমার কাছে কোয়েশ্চেন জিজ্ঞেস করব, আমি এক্সপেরিয়েন্স নিয়ে জিজ্ঞেস করব। সেটা হচ্ছে যখন আমাকে স্পিকিং এর টেস্টটা নেওয়া হচ্ছিল, একজন ভদ্র মহিলা আমাকে অনলাইনে নিচ্ছে, তো তিনি আমাকে বিভিন্ন কোয়েশ্চেন করছে যে তুমি কোন স্পিচটা মনে রাখছো, কোন ওয়ার্কশপটা মনে রাখছো। তো তখন আমি আড্ডা দিচ্ছিলাম, আমরা যেরকম আড্ডা দিচ্ছি, এন্ড ওই পয়েন্টে আমি ভুলে গেছিলাম যে আমাকে 3টে যে কোয়েশ্চেন আস্ক করছে এটা আনসার করা দরকার। আমি এত কনভারসেশনে ফোকাস ছিলাম যে আমি কোয়েশ্চেনে আনসার করি নাই, এবার স্পিকিং আমি 8 পয়ে বসে আছি। সো তোমার এক্সপেরিয়েন্স কি এরকম? আমার মনে হয় অনেকজন মানুষ যখন স্পিকিং পরীক্ষাটা দিতে বসে তারা অনেক বেশি নার্ভাস হয়ে যায়, এমনকি টু দ্য পয়েন্ট যে তারা কনভারসেশনই করতেছে না, তারা পরীক্ষা দিচ্ছে। সো হোয়াটস ইউর টেক অ্যাবাউট দ্য এন্টায়ার থিং? আমার স্পিকিং টেস্টের কথা যদি বলি, আই থিঙ্ক আমার স্পিকিং টেস্টেও আমি এটা অনেকবার শেয়ার করছি, এটা ইটস ভেরি ট্রু যে আমরা ইউর আ কনভারসেশনালিস্ট না, যে তোমার কথা বলতে অনেক ভালো লাগে, তুমি ওই ফ্লোতে চলে গেছো, বাট
মোস্ট পিপল স্পেশালি বাংলাদেশি স্টুডেন্টরা কিন্তু একটা কনভারসেশন শুরু করলে ওটা চালায় যাইতে পারে না বেশিক্ষণ। অ্যান্ড স্পিকিং টেস্টে কিন্তু ইন মাল্টিপল পার্টস ওরা অ্যাসেস করে যে তুমি কত কন্টিনিউয়াসলি কথা বলতে পারছো, ক্যান ইউ বিল্ড অন ইউর আইডিয়াস, বা ক্যান ইউ সাপোর্ট ইউর আইডিয়াস উইথ এক্সাম্পলস অ্যান্ড ভোক্যাবুলারি অ্যান্ড এই সেই। তো আমার স্পিকিং টেস্টে আমার মনে আছে, আমার স্পিকিং টেস্টের আগের দিন আমি হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটে মনে হয় দেখতেছিলাম যে আচ্ছা হ্যাঁ স্পিকিংয়ে কমন টপিক কী কী। তো আমি হচ্ছে এরকম 100-200টা টপিকের একটা কি ওয়েবসাইট পাইছি, আমি দেখতেছি যে আচ্ছা আচ্ছা ভালো ভালো, ওকে এটা বললে এটা বলবো, এটা জিজ্ঞেস করলে এটা বলবো। তারপর হঠাৎ করে ইট কামস অফ যে ডিসক্রাইব ইউর ফেভারিট ফ্লাওয়ার অ্যান্ড ওয়াই ইজ ইট ইউর ফেভারিট ফ্লাওয়ার। মানে এই ফালতু কোয়েশ্চেন কেন করবে আমাকে, আমি তো রিজেক্ট। যাই হোক, নেক্সট দিন গিয়ে দেখলাম আমাকে ওটা করছে কোয়েশ্চেন যে হোয়াটস ইউর ফেভারিট ফ্লাওয়ার অ্যান্ড ওয়াই। তো আমি লাইক আচ্ছা, ফার্স্ট অফ অল তখন আমার একটা এপিফানি হইলো যে থ্যাংক গড আমি একটু দেখে আসছি, বিকজ না দেখে আসলে আমি তখন কমপ্লিটলি রোড ব্লক খাইতাম। এন্ড এটা নিয়ে কি বলবো, দিস ইজ আ টপিক যেটা নিয়ে অন দ্য স্পট কিন্তু বানায় বানায় বলাটাও টাফ। সো আমি একটু চিন্তা ভাবনা করে গেছিলাম, সো আই কুড আনসার যে হ্যাঁ গোলাপ আমার ফেভারিট, হোয়াইট রোজ কারণ পিসফুল, এই সেই অনেক ভংচং অনেক কিছু বানায় বলতে পারছি বিকজ আই ওয়াজ প্রিপেয়ার্ড। সো স্পিকিং টেস্টের আই থিঙ্ক ওয়ান অফ দ্য মেইন থিংস ইজ যে তোমার খুব গুছায় কথা বলতে হবে। ওরা খুব সেট থিংস তোমার থেকে এক্সপেক্ট করে স্পিকিং টেস্টে। স্পেশালি ধরো পার্ট 1-এর কথা যদি বলি, ওরা এক্সপেক্ট করে যে তুমি ডিরেক্টলি শর্টে ওদের প্রশ্নের উত্তর দিতে পারবা নাকি। পার্ট 2-তে যেখানে মনোলগটা আছে, দে এক্সপেক্ট যে যতগুলো কোয়েশ্চেন আসে সবগুলো কোয়েশ্চেন তুমি অ্যাডিকুয়েটলি কভার করতে পারছো নাকি। অ্যান্ড পার্ট 3 ইজ অল অ্যাবাউট যে 2-ওয়ে একটা কনভারসেশন চালিয়ে যেতে পারো নাকি। সো আই থিঙ্ক ওরা খুব স্পেসিফিক জিনিস খুঁজে, ইউ হ্যাভ টু গিভ দেম হোয়াট দে ওয়ান্ট। এখানে আসলে আউট অফ দ্য গিয়ে আসলে নর্ম গিয়ে করার স্কোপ খুব কম। অ্যাবসলিউটলি, ইটস নট এ ক্রিয়েটিভিটি টেস্ট, ইটস এ স্ট্রাকচারড টেস্ট আসলে, ভেরি স্ট্রাকচারড। এবং এটা বেশ ভালো হয়েছে। এবং তোমার কি এই জিনিসটা মাঝে মাঝে মনে হয় যে আমি ইংলিশে হয়তো বিভিন্ন জিনিস, কমপ্লিকেটেড জিনিস হয়তো কথা বলতে পারতেছি, বাট একদম দৈনন্দিন জীবনে কথা বলতে গেলে তো আমার বাংলাতে সুইচ করা লাগে, কারণ দৈনন্দিন কনভারসেশন আমি বাংলাতেই করি। তো যখন বললো না যে ডিসক্রাইব ইউর ফেভারিট ফ্লাওয়ার, আমি তো ফ্লাওয়ার নিয়ে কারোর সাথে ইংলিশে কথা বলি না। তাই ওগুলো সিম্পল জিনিস বুঝতে সবথেকে বেশি কষ্ট হয়, যেটা আসলে ওই ল্যাঙ্গুয়েজ টেস্ট আরো বেশি দেখে। এখন আমার ক্ষেত্রে যে 4টা টেস্ট হয়, একটা হচ্ছে ইনপুটের জন্য রিডিং, রাইটিং, লিসেনিং আর স্পিকিং, সব ইনপুট আউটপুট সবগুলো দেখে। তো আমার জন্য সবথেকে চ্যালেঞ্জিং ছিল হচ্ছে রাইটিংটা, কারণ তুমি কতটা রিলেট করতে পারবা। আমি বুঝছি যে রাইটিং মানে হচ্ছে যতটা সিম্পল ভাবে মানুষকে প্রকাশ করো, কমিউনিকেট। কিন্তু আবার আইএলটিএস এ যে জিনিসটা দেখে যে তুমি অ্যাক্টিভ প্যাসিভ চেঞ্জ করতেছো, তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেঞ্জ করতেছো, তারা দেখছে যে তোমার লিঙ্গুইস্টিক কন্ট্রোল কতটা বেশি আছে। তো তখন আসলে আমি ঝামেলাটা করে ফেলছি। এক হচ্ছে আমি অ্যাজ ইউজুয়াল সব জায়গায় কনভারসেশন আমি লেখালেখি শুরু করছি। আমি পরে যেয়ে দেখছি যে ওয়ার্ড লিমিট ছিল হচ্ছে 300, মানে 350-400 লিখছি, ওয়ার্ড লিমিট ক্রস করে গেছি, এবং আরো কিছু সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করা লাগতো। সো এই ক্ষেত্রে তোমার জিনিসটা কি হবে, ফর এক্সাম্পল আমি শিখছি যে রাইটিং এর স্ট্রাকচার ফলো করলেই হবে, অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড রাখো, তারপর অ্যাক্টিভ প্যাসিভ ইউজ করো। এই জিনিসটা জানলে হয়তো বা একটু ভালো স্কোর করতে পারতাম। আমি স্টিল 7 পাইছি, কেমনে জানি, বাট আমার মনে হয় তোমার অ্যাডভাইস গুলো ফলো করলে একটু বেটার করা সম্ভব ছিল। তুমি আর কোন জিনিসটা দেখো যে মানুষ ম্যাক্সিমাম টাইম মিস্টেক করে রাইটিং এর ক্ষেত্রে? রাইটিং এ তো একটা অন্যতম বিষয় হচ্ছে আইএলটিএস রাইটিং এ দে আর নট লুকিং ফর স্টোরি টেলিং নেচারের রাইটিং, বুঝছো, দে আর লুকিং ফর স্ট্রিক্টলি একাডেমিক রাইটিং। তো আমাদের বেশিরভাগ বাংলাদেশি স্টুডেন্টদের যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আমরা একাডেমিক রাইটিং এর সাথে তো ইন টাচে মোস্ট অফ আস নাই। মানে ধরো আমার জন্য একটা অ্যাডভান্টেজ ছিল, আমি তো ইংলিশই পড়তেছিলাম ইউনিভার্সিটিতে, সো আমার জন্য একটা বড় অ্যাডভান্টেজ ছিল আমি তো ইংলিশ লেখালেখির মধ্যেই আছি। বাট বেশিরভাগ স্টুডেন্টস কিন্তু নাই যারা আইএলটিএস পরীক্ষা দিচ্ছে। যে জিজ্ঞেস করবা যে আচ্ছা লাস্ট কবে একটা এসে লিখছো বলো তো, পিপল উইল বি লাইক ও মনে করতে পারতেছি না। সো এটা একটা জিনিস যে রাইটিং ইজ সামথিং যেটা বিল্ড করতে হয়, ফিডব্যাক নিতে হয়। আমি জাস্ট একটা স্যাম্পল রাইটিং লিখলাম অ্যান্ড আমার নিজেরই মানে কারো ফিডব্যাক নিলাম না, তাহলে কিন্তু ইট ওয়ন্ট ওয়ার্ক। বিকজ কেউ একজন তোমার লেখাটা পড়ে তোমাকে বলতে পারবে যে আচ্ছা হ্যাঁ সাদমান তুমি এটা আর একটু বেটার করতে পারতা, বা তোমার এটা খুব ভালো হয়েছে, কিপ ডুইং দিস, বা এটা একটু চেঞ্জ করো। সো রাইটিং ইজ সামথিং যেটাতে ফিডব্যাক নিতে হবে। অ্যান্ড আইএলটিএস এর রাইটিং আগেন জাস্ট লাইক স্পিকিং, জাস্ট লাইক আইএলটিএস এর পুরো পরীক্ষাটা এক্সামিনারদেরকে ওরা যেটা চাচ্ছে ওটা দিতে হবে। এক্সামিনাররা প্রশ্নে যদি বলে থাকে রাইট এট লিস্ট 250 ওয়ার্ডস, তার মানে 250 ওয়ার্ডস এর কম লিখলে মার্ক কাটা যাবে, ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তার মানে আমার 250 থেকে বেশি লিখলে প্রবাবলি হাইয়েস্ট 20 থেকে 30 শব্দ আমি লিখতে পারবো, বাট আবার এক্সেসিভলি বেশি লিখলেও কিন্তু মার্ক কাটা যাবে। তুমি বললা যে তুমি 350 ওয়ার্ড লিখছো, প্রবাবলি এক্সামিনার এট সাম পয়েন্ট ফেল যে আচ্ছা এসে এখানে শেষ হওয়া উচিত, বাট এটা আসলে এখানে শেষ হচ্ছে, সো অনেক লম্বা হয়ে গেছে। ইজ নট ব্রিফ। হ্যাঁ, সো এটাই খুব ভালো একটা পয়েন্ট বলছো, বিকজ আইএলটিএস পরীক্ষায় কিন্তু দে ওয়ান্ট যে তুমি, ওরা তোমাকে যে ওয়ার্ড লিমিট দিছে ইউ কমিউনিকেট দ্য এন্টায়ার আইডিয়া ওই ওয়ার্ড লিমিটের মধ্যে, বিকজ দ্যাট শোজ যে তুমি টু দ্য পয়েন্ট লিখতে পারো।
এন্ড টু দ্য পয়েন্ট লিখতে না পারাতে কিন্তু আবার ডিসঅ্যাডভান্টেজ আছে, ওটাতে ওরা মার্ক ওখানে কাটবে। আবারও দেখা যাবে যে এক পর্যায়ে গিয়ে তোমার একই আইডিয়া তুমি বারবার হয়তো বলতেছো, ইউ আর নট ইভেন রিয়েলাইজিং ইট। সো এটাতে অনেক স্ট্রাগল। অ্যাবসলিউটলি এগ্রি। এবং আমার মনে হয় বাবা যে জিনিসটা বলতেছে ফলো দ্য স্ট্রাকচার, ওরা যা চাচ্ছে ওইটা। এবং আসলে এই অ্যাডভাইস গুলো আসলে আইএলটিএস দেওয়ার আগে একটু জেনে নেওয়া দরকার। কারণ আমি আরেক পোদ্দার আমি আরেক জায়গায় পোদ্দারি করে ধরাটা খাইছি, সেটা হচ্ছে লিসেনিং এ। লিসেনিং এ আমি ফাইনাল ধরাটা খাইছি। কেন? কারণ আমার তো মোবাইলে অটো কারেক্ট আছে, আমি এখন বিভিন্ন ওয়ার্ডের কারেক্ট কি জানি প্রোনাউন্সিয়েশন তো বলে না, স্পেলিং বলে এটাকে, তাই না? হ্যাঁ, সো স্পেলিংটা আমি ভুলে গেছি। যেরকম আমার স্পষ্ট মনে আছে, আমাকে একদিক থেকে ওই আমি শুনতেছি কম্পিউটারে, আমার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হচ্ছে রিউমার, গুজব, ঠিক আছে, এন্ড আমার মাথায় আসতেছে ইউ আছে নাকি ইউ নাই, ও অর্গানাইজেশন জেড নাকি এস, আমি কি আমেরিকান দিব নাকি ব্রিটিশ দিব, বিকজ ইটস ব্রিটিশ, রাইট? এন্ড তুমি এগুলা নিয়ে চিন্তা করতে থাকলে তো দেখা যাবে যে অডিও তো চলতেছে, ওদিকে মিস হয়ে গেছে, তুমি তো মিস করে ফেলতেছো। হ্যাঁ, তো আমি আইএলটিএস পরীক্ষার জন্য সব থেকে বেশি ভয় ছিলাম হচ্ছে লিসেনিং, কারণ যদি মিস হয়ে যায়। এবং দ্যাট ওয়াজ মানে আমাকে প্রচুর প্যারা দিচ্ছিল। সো তুমি কি বলো? আমি যেটা করছিলাম যে অটো কারেক্ট যে অফ করতে হবে আমি পরে বুঝছি, বাট তোমাকে অন্য কোনো সাজেশন আছে যেটা লিসেনিং এ মানুষ আগে জেনে থাকলে তারা ভালো করতে পারবে? কয়েকটা মাল্টিপল। একটা জিনিস হচ্ছে যে লিসেনিং এর যে প্রত্যেকটা সেকশন শুরু হয়, প্রত্যেকটা সেকশন শুরু হওয়ার আগে অনেকক্ষণ কিন্তু অডিওটা চুপ হয়ে থাকে, এন্ড ইউ আর লস যে কি করবো, হঠাৎ করে অডিও শুরু হবে, কখন শুরু হবে, আমার অডিওটা কি নষ্ট হয়ে গেল, কি হইলো। ওই টাইমটা ইজ ভেরি ক্রুশাল। ওই টাইমটাকে যদি আমরা একটু স্ট্র্যাটেজিক্যালি কাজে লাগাতে পারি তাহলে ভালো হয়। যে ওই টাইমটা আমি একটু স্পেন্ড করে কয়েকটা কোয়েশ্চেন একটু দেখে ফেলি না, বা কয়েকটা কোয়েশ্চেনের একটু যেগুলো কিওয়ার্ড বা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ডস মনে হচ্ছে ওগুলো একটু দাগায় ফেলি না। সো আমি একটু অন্যদের থেকে কিন্তু হেডওয়ে বেশি থাকলো। তারপরে যখন অডিওটা শুরু হবে, একটা খুব কমন পিটফল হচ্ছে যে আমরা আবারও পুরো প্রশ্নটা পড়তে চাই, আবারও পুরো অপশনগুলো পড়তে চাই। দ্য ক্যাচ ইজ, লিসনিং এর অডিও যখন চলে তখন কিন্তু আর প্রত্যেকটা প্রশ্ন লাইন বাই লাইন পড়ার সময় নাই, ঠিক আছে? তখন তোমার ওই যে কিওয়ার্ডগুলো দাগাইছো ওইটাকে অ্যাঙ্কার করেই তোমার কিন্তু বাকি অ্যান্সারগুলো পিক করতে হবে। এন্ড এই জিনিসটা যদি আমরা ইন অ্যাডভান্স করে রাখি তাহলে কিন্তু অলরেডি উই নো হোয়াট দে আর লুকিং ফর। সো আমাদের একটা অ্যাডভান্টেজ থাকে, আমরা যখন অডিও শুনতে থাকি আমরা জানি যে আমাদের কি ইনফরমেশন খুঁজতে হবে, সো আমরা ওভাবেই আনসার করি। এটার পাশাপাশি আরেকটা খুব কমন পিটফল হচ্ছে যে, এটা আমরা রিপিটেডলি স্টুডেন্টদেরকে বলি, বাট এটা আসলে এক্সাম হলে গিয়ে যদি নিজেকে কন্ট্রোল না করা যায়, ইটস টাফ। এটা হচ্ছে একটা আনসার মিস হয়ে গেলে ফরগেট ইট। যে আনসার লিসেনিং এ মিস হয়ে গেছে ওইটা মিস হয়ে গেছে। ওইটার জন্য আমরা যদি এক্সাম হলে প্যানিক করি, ইউ ক্যান বি রেস্ট অ্যাশিওরড যে তোমার আরো 3-4টা প্রশ্ন এর পরে মিস হবে, বিকজ ওরা এত দ্রুত আগাতে থাকে অডিও চলাকালীন, তুমি একটার বদলে দেখা গেল 3-4টা মিস করে ফেলছো। দ্যাটস ওয়ার্স। যেটা করতে পারবা হাইয়েস্ট, এই টাইমে আমি স্টুডেন্টদেরকে যেটা অ্যাডভাইস করি যে তোমার যদি একটা মিস হয়ে যায়, ফরগেট অ্যাবাউট ইট, মুভ অন, আনসার করো। লিসনিং সেকশনটা শেষ হলে এডুকেটেড একটা গেস দিয়ে আনসার দিয়ে দাও, বিকজ তাইলে তোমার তো নেগেটিভ মার্কিং নাই। সো কি হবে অ্যাট ওয়ার্স্ট, তুমি ওটা এমনিও মার্ক পাইতা না, ভুল আনসার দিলে এমনিও মার্ক পাবা না, আর কি হবে? বাট এরা কেউ পারে না, অন দ্য স্পট এভরিওয়ান গিভস ইন টু দেয়ার, ওই যে না প্লিজ শুনি, ওরা মনে আবার রিপিট করবে, করে না জাস্ট ওয়ান্স। এটা খুবই বড় একটা মিস্টেক। লার্ন টু লেট গো গাইস। এবং ইন আইএলটিএস এন্ড ইন লাইফ অ্যাজ ওয়েল, এটা লাইফ লেসন আসলে। এবং ফাইনালি যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে রিডিং এ যেটা থাকে, এবং এই ক্ষেত্রে আই এম সুপার হ্যাপি বিকজ 9 আউট অফ 9 পাইছি। তাহলে তো তুমি আমাকে বলবা, ও মাই গড, 9 আউট অফ 9 ইজ ব্রিলিয়েন্ট। কারণ এটা আমাদের বেশিরভাগ স্টুডেন্টদের কিন্তু রিডিং এর একটা বড় প্যারা থাকে ওদের, যে ওরা রিডিং টেক্সটগুলো এত ডিফিকাল্ট হয় যে ওরা বুঝে না। যদি আমি অনেকে বলে যে আপু আমার যদি ইংলিশ ভালো না হয় তাইলে আমি রিডিং টেক্সটটা পড়ে বুঝবো কেমনে যে ওরা কি চাচ্ছে। সো ইটস আ ভেরি বিগ পেইন পয়েন্ট আর কি স্টুডেন্টদের, বিকজ টেক্সটগুলোর তো ক্রনোলজিক্যালি যেটা হচ্ছে ডিফিকাল্টি লেভেল বাড়তে থাকে। ফার্স্ট টেক্সট থেকে সেকেন্ডটা একটু টাফ হয়, থার্ডটা আর একটু টাফ হয়। সো হাউ ডু স্টুডেন্টস get used to that but tackle that? এইজন্যই আমি তোমাকে রিডিং নিয়ে বলতেছিলাম যে তুমি বললা যে আগে প্র্যাকটিস করতে হবে, কারণ রিডিংটা আমার ইনটিউটিভলি আসে, কারণ আমি অনেক বই পড়ি। এমনকি তুমি যখন বলতেছিলে যে হ্যাঁ আমি অক্সফোর্ড থেকে আসতেছি, কোন বই আনবো, বই তো না, তুমি বলছো কি গিফট আনবো, আমি বলছি বই আনো। হু আস্ক ফর বুকস? আমি বলতাম তুমি চকলেট আনো, অন্য কোনো জিনিস আনো, আমি বলছি বই আনো, কারণ আমার বই পড়তে ভালো লাগে। তো আমার মনে হয় আমার কোনো ট্রেনিং না লাগে না রিডিং এ, কারণ আমার অলরেডি বই পড়ার অভ্যাস ছিল এবং এটা হেল্প করে গেছে। বাট আমি যতটুকু দেখছি অ্যাটলিস্ট যারা প্রিপারেশন নেয় রিডিং এ, তুমি যেটা বললো অনেক মানুষই স্ট্রাগল করে। এন্ড আমি যদি বলি যে হ্যাঁ পরীক্ষা 2 সপ্তাহ পরে আপনি রিডিং পড়া শুরু করেন, ইটস টু লেট। সো কোন সাজেশন
তাদের জন্য প্লিজ বই পড়তে হবে মানুষজন অনেক আগে থেকে অনেক আগে থেকে ইট ইজ নট সামথিং যেটা এক্সামের 1 মাস আগে করলে হবে ইট ইজ নট সামথিং যেটা প্রবাবলি 2 মাস আগে করলেও হবে ইটস সামথিং যেটা থ্রু আউট লাইফ আমরা যেই হ্যাবিটটা বিল্ড করি এটা জাস্ট ইভেন্চুয়ালি গিয়ে আইএলটিএস এর সময় সামহাউ পেইজ অফ ঠিক আছে আর সে ইফ ইটস সামওয়ান যে বই পড়তে পছন্দ করে না অনেক মানুষই বই পড়তে পছন্দ করে না ওরা কি করতে পারবে তাইলে প্রবলি আরেকটু ছোট স্কেলে পড়ার হ্যাবিটটা বিল্ড করা উচিত একটু ব্লগ পড়া উচিত বা মেবি একটু কোনো কিছু সামারি পড়া উচিত বা ছোট ছোট শর্ট স্টোরি যেগুলো থাকে ওগুলা পড়া উচিত এভরিথিং ইন দ্য এন্ড উইল কন্ট্রিবিউট আইএলটিএস এর রিডিং এর সেকশনটাতে আমাকে আরেকটু বেটার করতে কন্ট্রিবিউট করবে আমি যদি নিউজ পেপার পুরোটা পড়তে আমার বিরক্ত লাগে না পড়ার দরকার নেই যেই একটা নিউজ পেপারের সেকশন আমার ইন্টারেস্ট আছে মেবি আই এম আ স্পোর্টস পারসন মেবি আমার এন্টারটেইনমেন্ট পড়তে ভালো লাগে মেবি আমার ইকোনমি নিয়ে পড়তে ভালো লাগে সো যেই সেকশনটা নিয়ে পড়তে ভালো লাগে শুধু ওইটা পড়ি ওইটাতেও কিন্তু রিডিং হ্যাবিট বিল্ড হবে অ্যান্ড রিডিং হ্যাবিট ইজ অলসো নট অ্যাবাউট জাস্ট মানে একটা এন্ড গোল ছাড়া পড়তে থাকা এই টাইপের রিডিং হ্যাবিট যদি ওরা করে পারহ্যাপস ওরা একটা জিনিস করতে পারে যে যখন নিউজ পেপার পড়তেছি আচ্ছা এই ওয়ার্ডগুলোর মিনিং আমি জানি না আমি একটু দাগায় রেখে দিই দেন ওটার পাশে আমি অল্প করে একটু মিনিং রেখে দিই অ্যান্ড দেন তাহলে একটা খুব প্যাসিভ ভাবে আমার শেখা হয়ে যাচ্ছে আমি যখন ছোট ছিলাম আমি হ্যারি পটারের বই যখন পড়তাম আই ইউজ টু সি যে আচ্ছা এই ওয়ার্ডটার মিনিং আমি বুঝি না আমি ওটা আন্ডারলাইন করে পাশে ওটার মিনিং লিখে রাখতাম অ্যান্ড মিনিং লিখে আমি ওটা অনেক পার্ট নিয়ে আমার ফ্রেন্ডদের সাথে ওই ওয়ার্ডগুলো ইউজও করতাম সো অল অফ দ্যাট আমি যদি এখন রেট্রোস্পেক্টে দেখি আমাকে কিন্তু হেল্প করছে সো আমি মোটা বই না পড়ি বাট ছোট ছোট জিনিস পড়েও যদি আমি একটু হ্যাবিট বিল্ডিং করতে পারি ওটা আই থিংক হেল্প করবে পারফেক্ট আমার একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন আছে বিরাট বড় কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন আছে বাট তার আগে আমি একটা জিনিস বলে রাখতেছি সেটা হচ্ছে আইএলটিএস এর প্রিপারেশন এক ধরনের হয় আর অ্যাকচুয়াল এক্সামটা আরেক ধরনের যেরকম আইএলটিএস এর যখন আমি মক টেস্ট দিছিলাম দেখলাম যে কিছু মক টেস্ট পাওয়া যায় দেয়া যায় তো যখন আমি মক টেস্ট দিছি স্পিকিং সবথেকে ভালো করছি বাট স্পিকিং এবং রাইটিং এ ভালো করছি সবথেকে খারাপ করছি হচ্ছে লিসেনিং কারণ তুমি যেটা বলছো আরেকবার তো বলবে শুনবো তো ওইখানে আমি আটকে গেছিলাম লিসেনিং এ আমি সব থেকে বেশি প্যারায় ছিলাম কারণ আমি 30-এ মনে হয় 16 পাইছিলাম যখন মক টেস্ট দিছিলাম তো আমি পুরো প্যানিক যে আয় হায় আমি তো পদ্মায় আমি তো ভাবছি যে আরে 2 সপ্তাহ প্রিপারেশন হয়ে যাবে মুনজারিন তোমাকে বলছে টিপস এন্ড ট্রিক্স তো পারবো তো আসলে যখন পরীক্ষা দিছিলাম তুমি যেটা বলছো যে ছেড়ে দিতে হয় ওটা করতে পারছি জন্য টিকে ছিলাম যদিও পরে ধরা গেছে হচ্ছে রাইটিং এ কারণ রাইটিং এ আরেকটু পদ্মারি করছি বাট আমার মনে হয় এই যে এক্সামের আগে প্রিপারেশনটা নিয়ে যাওয়া এবং স্ট্রাকচারটা জানলে আগে হয়ে যায় যেটা তুমি আমার মনে হয় কনস্ট্যান্টলি মানুষকে বোঝানোর চেষ্টা করতেছো উইথ দ্যাট বিং সেড আমি এখন তোমাকে একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন আস্ক করি আমি আমার আনসারটা ফার্স্টে বলবো এটা ঠিক আছে আইএলটিএস কিভাবে দিলে বেস্ট অনলাইনে না পেপারে আচ্ছা আমার আনসার হচ্ছে অনলাইন যে কোনো দিন আমি অনলাইনে দিব অফলাইনে আশেপাশে মানুষ থাকবে কেউ না কেউ কথা বলবে কেউ না কেউ হাঁচি দিবে লাউড স্পিকার অনেক সময় থাকবে জিনিসটা তাই আমাকে যদি আইএলটিএস দিতে হয় প্লাস আমি টাইপিং করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব কারণ আমি সবসময় টাইপ করি আমি আমার আঙ্গুল জানে যে কোন ওয়ার্ডের স্পেলিং কি কারণ আমি এভাবে কিবোর্ড দিয়ে মনে রাখি ভুলে গেলে আমি আঙ্গুলের মোশন থেকে বুঝতে পারবো মাসল মেমোরিতে মনে থাকবে বাট আমি লিখতে গেলে আমি ভুলে গেছি কারণ লাস্ট টাইম মানে এইচএসসি পরীক্ষা ইউনিভার্সিটি দিয়েছিলাম তো তোমার জন্য কোনটা আনসার হবে তুমি অনলাইনে দিবা নাকি তুমি অফলাইনে পেপারে দিবা এটার অ্যানসারটা অনেকটুকু সালমান তুমি দিয়ে দিছো ইউ সেড যে তুমি কম্পিউটারে কম্পিউটার বেস দিছো বিকজ তোমার কম্পিউটারের সাথে একটা মানে ইউ আর ইউজড টু ইট তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো সো আমি স্টুডেন্টসদেরকেও এটা ফ্রিকুয়েন্টলি বলি যে আমরা যদি পেপার বেসডের সাথে ইউজ টু থাকি সে আমাদের রেগুলার লাইফে অ্যাকচুয়ালি লেখালেখি অনেক হচ্ছে তাহলে আমি পেপার বেস দিব আমি কিন্তু পেপার বেস টেস্ট দিছিলাম তখন কম্পিউটার বেস টেস্ট ছিলই না সো we didn't even have that option বাট আমি পেপার বেস নিয়েই কমফোর্টেবল আমি এখনো দিলে হয়তো বা পেপার বেসটি দিব বিকজ আমার ওই লেখালেখির হ্যাবিটটা আছে আর তখন তো আরো বেশি ছিল ইউনিভার্সিটিতে ছিলাম সবকিছু তো লিখেই পরীক্ষা দিতে হয় বাট যারা কম্পিউটারের সাথে ইউজ টু আই উড হাইলি অ্যাডভাইস যে ওরা কম্পিউটারে দিক বিকজ তাইলে ওরা একদম ওদের কমফর্ট জোনে থেকে পরীক্ষাটা দিতে পারবে যারা ফার্স্ট টাইম কম্পিউটারে গিয়ে পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু ইমিডিয়েটলি ওটাতে কমফোর্টেবল হবে না অ্যান্ড দেখা যাবে ওদের কম্পিউটার অপারেট করতে গিয়েই হয়তো বা অনেক প্যারা হয়ে যাচ্ছে যে আচ্ছা এটা কোথায় বিকজ আমাদের স্টুডেন্টস কিন্তু অনেক টাইপের আসে যারা কম্পিউটারে ওয়েল ভার্সডও আবার যারা কম্পিউটারে ওয়েল ভার্স না তারাও সো অফকোর্স যারা খুব কম্পিউটার মানে ভালো পারে কম্পিউটারের সফটওয়্যারগুলো ভালো পারে বা টাইপিং খুব ভালো পারে ওদেরকে আমি অ্যাডভাইস করবো যে আপনারা কম্পিউটার বেস দেন সমস্যা নেই বাট যারা হয়তো বা কম্পিউটারের সাথে ইউজ টু না
পেপার বেস দিক, অসুবিধা নেই তো। মার্কিং একই, কোয়েশ্চেন স্টাইল একই, গ্রেড একই, ব্যান্ড স্কোরও সে কম্পিউটার বেসে দিলে যা কম্পিউটার বেসে দিলে আরো কম পাবে যদি সে ইউজ টু না থাকে, আর ইউজ টু থাকলে তো অফকোর্স। সো সবই তো সেম, কোয়েশ্চেনের ডিফিকাল্টিও সেম। সো তাইলে ইট জাস্ট ডিপেন্ডস অন হোয়াট ইউ আর মোর কমফোর্টেবল উইথ। অ্যাবসলিউটলি। আমার মনে হয় এটা খুব ভালো একটা পয়েন্ট বললো। যদিও আমি অনলাইনে দিব, আমি যখন ফার্স্ট মক টেস্ট অনলাইনে কম্পিউটারে দিছিলাম, যে বিভিন্ন যে ওয়ার্ড লিসেনিং এ যে ড্র্যাগ এন্ড ড্রপ করতে আমি বুঝছিলাম যে এটা কি করব। তো রিয়েল পরীক্ষার সময় কেউ যদি এক্সপেরিয়েন্স ছাড়া যায় দেয়, তাহলে আমার মনে হয় ইট ইজ এ ভেরি রিস্কি থিং। অনেক রিস্কি। কিন্তু সবার জন্য খাতা কলম কি কোন লাইফে করছে তারা, তাই খাতা কলম অনেক সময় সেফ অপশন আই গেস, রাইট? আচ্ছা, ভেরি গুড। সো আইএলটিএস নিয়ে আই গেস আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম, বাকিটা আই গেস মুনজারিন তুমি তোমার কোর্সে অনেক এক্সপ্লোর করছো। এখন আমার একটা কোয়েশ্চেন তোমার জন্য, সেটা হচ্ছে তুমি টোফেল টেস্ট দাও না? তুমি টোফেল টেস্ট, তোমার আইএলটিএস টেস্ট, তোমার আইএলটিএস এর কোর্স অলরেডি লাখ খানেকের বেশি মানুষ করছে, 1 লাখের বেশি মানুষ করছে। আইএলটিএস কোর্স 1 লাখের বেশি মানুষ করে নাই, স্পোকেন ইংলিশ 1 লাখের বেশি মানুষ করছে। সো হ্যাঁ, ওইটাও তোমার আইএলটিএস তো 30-20 হাজার এইচবি, আমি জানি নাম্বার আছে কোথায় আমি জানি না, এটা কাউন্ট করা সম্ভব না, সরি। তো তুমি জাস্ট টোফেল টেস্টটা দিয়ে তুমি টোফেল একটা কোর্স বানাও না। ওয়াই নট টোফেল? তুমি খালি আইএলটিএস এ কেন ফোকাস করছো? ওয়াই নট? আমি আইএলটিএস এ ফোকাস করছিলাম প্রাইমারিলি বিকজ আমি নিজেও আইএলটিএস পরীক্ষা দিছিলাম, সো আমার ওইটাতে এক্সপেরিয়েন্স ছিল। সো আই ফেল যে আমি স্টুডেন্টসদেরকে ওইটা নিয়েই বেশি গাইড করতে পারবো, যেহেতু আমারও হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আছে। টোফেলের একটা জিনিস হচ্ছে যে দের ইজ আ, মানে তখন আমার একটা মিসকনসেপশন সর্ট অফ ছিল যে টোফেল মনে হয় আমেরিকায় বেশি অ্যাকসেপ্টেড, অন্যান্য জায়গায় হয়তো বা আইএলটিএসটাই বেশি অ্যাকসেপ্ট করে মানুষজন। সো আমি ওই ওভারঅল মানে বিগার পিকচারে আইএলটিএসটা আরো বেশি দেশে অ্যাকসেপ্ট হয় ভেবেই আসলে আইএলটিএস এর কোর্স। আচ্ছা, বাট সামনে মনে করো জাস্ট মজার জন্য, যেহেতু তুমি মাস্টার করে ফেলছো, তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পারো, তুমি বুঝো, তুমি মাস্টার্স করছো, অক্সফোর্ড থেকে পড়ছো, ডিউ থেকে পড়ছো, জাস্ট মজার জন্য, জাস্ট ফর দ্য লাভস। আচ্ছা, দেখি টোফেলটা দেখি কি আসে। হ্যাঁ, ইয়া। আমি আমার পার্সোনাল একটা সিক্রেট গোল হচ্ছে যে আমি এই বছর আইএলটিএস পরীক্ষাটাও একবার গোপনে দিব, এন্ড দেখবো স্কোরটা যদি ভালো হয় তাহলে তো এভরিওয়ান উইল নো অ্যাবাউট ইট ফর শিওর, আর যদি ভালো না হয় তাহলে টাটা বাই বাই। আমি কমপ্লিটলি বুঝতে পারছি, কারণ আমিও আজকে ভাবছিলাম যে আমি আমার আইএলটিএস রেজাল্টসটা আনবো, রিপোর্ট কার্ডটা আনবো, মানে আমি যে না স্কোর করে ভালো হয় না, আর এটা ভালো মতো দিয়ে তারপর রিপোর্ট কার্ড নিয়ে ব্র্যাক করবো, তাই না? তোমার স্কোর অনেক ভালো হয়েছে। আবারও সবাইকে বলি সাদমান 8 পাইছে, আমি জানি না ও কেন এরকম করতেছে। না, লাইক ইউ আর দ্য বেস্ট টিচার এন্ড লাইক আই হ্যাভ ডিসঅ্যাপয়েন্টেড ইউ, তাই না? যে মুনজারিন আমাকে ট্রেন করছে পার্সোনালি 2 সপ্তাহ, আমি 8 পায়ে ফেরত আসছি। কই 9 পাবি তুই? একটা মার্ক কই? না, তুমি আবার দিয়ে দিলে আমার মনে হয় সাদমান ইউ মাইট জাস্ট গেট আ 9। আমি না জাস্ট লিসেনিং টেস্টে দিতে আমার ভয় লাগে, জাস্ট এটা লিসনিং নিয়ে আমারও ভয় লাগে যে আর লিসনিং এ ওরা তো খুব হেভি অ্যাকসেন্টে কথা বলে, দ্যাটস অ্যানাদার প্রবলেম। আমার বারবার চিন্তা হয় যে আল্লাহ, আমি যদি অ্যাকসেন্ট না বুঝি তাহলে কি হবে? ইউকেতে গিয়ে আমি ফার্স্ট 1 মাস মানুষের অ্যাকসেন্টের কারণে কথা বুঝতে পারতাম না, বিকজ ওরা তো পুরো ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতেছে, এন্ড আই হ্যাড দিস এন্টায়ার, মানে আমার নতুন করে একটা রিয়েলাইজেশন হয়েছে, ভাই আমি মনে হয় ইংলিশ পারি না, কারণ আমি ওদের কোনো কথা ফার্স্ট টাইম শুনে বুঝতেছি না। আমার ওদেরকে বারবার বলতে হচ্ছে যে কুড ইউ সে দ্যাট अगेन, কুড ইউ রিপিট দ্যাট। সো আমার বারবার বলতে হচ্ছে। সো ইটস লাইক ইটস সামথিং, মানে লিসনিং এর জন্য স্পেশালি যত আমরা ইউজ টু অ্যাকাস্টমড হব ওই অ্যাকসেন্টটার সাথে, ওই দ্য ওয়ে অফ টকিং এর সাথে, তত আমাদের চান্সেস আরো বেটার যে আমরা একবার শুনেই আসলে অ্যানসারটা পাবো। আই এম সো গ্ল্যাড যে তুমি নিজে এই পয়েন্টে মেনশন করলে অ্যাকসেন্ট, কারণ এটা আমাদের আজকে টপিকে ছিল যে আমরা অ্যাকসেন্ট নিয়ে কথা বলবো। কারণ এখানে আমি মনে হয় আমি অনেকজন, তুমি অনেক ভালো মতো গুছায় কথা বলো, তুমি কাউকে অফেন্ড করো না, বাট আমি একটু দুষ্টু আছি। সো আমি এখানে একটু পচা কথা বলবো, সেটা হচ্ছে ইদানিং অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ইংলিশে শিখাচ্ছে, কোনো সমস্যা নাই, ইংলিশ শিখাও, নাথিং রং উইথ ইট, অ্যাবসলিউটলি নাথিং রং উইথ ইট। কিন্তু সবই ঠিক আছে, গ্রামারও শিখাচ্ছে, রাইটিংও শিখাচ্ছে, সব শিখাচ্ছে, ইটস জাস্ট যখন অ্যাকসেন্টটা শিখাইতে যায়, টমেটো লাইক গোয়িং টু দ্য ওয়াশরুম, আমি বুঝতেছি যে সে অ্যাকসেন্টে শেখানোর চেষ্টা করতেছে, কিন্তু আমি এট দ্য সেম টাইম তুমি যে জিনিসটা বললা যে বিদেশে যখন যাও অ্যাকসেন্টটা আরেকভাবে আসলে ইটস এ কলোকিয়াল, ওদের নিজস্ব নেটিভ একটা উচ্চারণ থাকে, একটা প্রসেস থাকে। তো আমরা যেটাকে শুদ্ধ সহি উচ্চারণ ভাবি যে গোয়িং দেয়ার, কামিং ফ্রম টু, এটা আসলে সহি উচ্চারণ না। না, এটা একদম অনেস্টলি স্পিকিং এটা সহি উচ্চারণ তো নাই, এন্ড অলসো এটাকে বিদেশে এত হাইলি রিগার্ড করা হয়ও না, কারণ অনেকে ভাবে যে আমি হয়তো বা এই অ্যাকসেন্টে কথা বললে বিকজ ওভাবেই আসলে বিদেশে কথা বলে ওরাও আমাকে খুব হাইলি রিগার্ড করবে। নট রিয়েলি। বিদেশে গিয়ে ওয়ান অফ দ্য থিংস যেটা আমি রিয়েলাইজ করছি ইজ পিপল দ্যাট আর ভেরি ওপেন মাইন্ডেড। প্রত্যেক দেশ থেকে স্টুডেন্ট আছে, এক একজনের অ্যাকসেন্ট কিন্তু এক এক রকম। সো কেউ যদি চায়না থেকে আসে অ্যান্ড সে যদি ওইখানকার একটা মানে টান সহ বা একটু লোকালাইজড ওয়ে অফ ইংলিশ বলে,
ও কিন্তু ওটা চেঞ্জ করা ট্রাই করে না। ও যখন ক্লাসে ইন্টারঅ্যাক্ট করতেছে, ফ্রেন্ডদের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে, ও কিন্তু ওই অথেন্টিক সেলফ হিসেবেই কথা বলতেছে। সো ইটস আ ভেরি বিগ মিসকনসেপশন অ্যান্ড আই উইশ যে স্পেশালি আমার অনেক খারাপ লাগে পার্সোনালি যখন আমি এরকম কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্টগুলো দেখি, বিকজ ওরা অনেক ওয়েজে মানুষজনকে মিসলিডও করতেছে, যে ওরা ওদেরকে হয়তো বা এই মানে একটা টিচারের পজিশন থেকে যে দায়িত্বটা আমাদের আছে যে ইংলিশ কেন শিখাবো, যাতে ওরা কমিউনিকেট করতে পারে, যাতে ওরা কথা বলতে পারে। আমি আমার আইডিয়া যদি স্পষ্টভাবে অন্য আরেকজনকে বুঝাতে পারি, দ্যাটস ইট, দ্যাটস দ্য পারপাস অফ ল্যাঙ্গুয়েজ। এটা ইংলিশ হোক, স্প্যানিশ হোক, ফ্রেঞ্চ হোক, কোরিয়ান হোক, যেটাই হোক, আমি অ্যাজ লং এজ আমার আইডিয়া স্পষ্টভাবে কথা বলে বুঝাইতে পারতেছি, কম্প্রিহেন্সিবল ভাবে বুঝাতে পারতেছি, দ্যাট ইজ এনাফ। এটা শেখাই স্টুডেন্টদেরকে, অ্যাকসেন্ট শেখানোর কি দরকার? তাহলে কেন শিখায়? মানে এটা তো যখন আইএলটিএস এর স্পিকিং টেস্টটা হচ্ছে তখন তো এটা ম্যাটার করে না যতটুকু আমি বুঝি। তাহলে এটা কেন শেখাচ্ছে? এটা কি মানে ক্রেডিবিলিটি বানানোর জন্য যে দেখো আমি ইংলিশ পারি, দেখো আমার অ্যাকসেন্ট আমি ঠুস ঠাস করতেছি? হ্যাঁ, এটা কি এরকম? এটা আই থিংক একটা সেন্স অফ সুপিরিয়রিটি আছে, যে সুপিরিয়র অ্যাকসেন্ট থাকলে সুপিরিয়র, নেটিভ স্পিকারদের মতো কথা বলতে পারলে আমি সুপিরিয়র। এটা ইংলিশে আছে অনেক। এটা আমাদেরকে যখন ক্লাসে পড়াইতো তখনও বলতো যে নেটিভ স্পিকার লাইক অ্যাকসেন্ট, এটাকে ওভাবে বলা হয়, টার্ম করা হইতো আর কি। বাট ইংলিশ এখন এত ওপেন হইছে অ্যান্ড এত সর্ট অফ উইথ মডার্ন টাইমস এত চেঞ্জ হইছে অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ, যে এখন কিন্তু আর ওই নেটিভ স্পিকার ফ্লুয়েন্সি যে সুপ্রিম ওভারলর্ড ওটা কিন্তু দেখা হয় না। হোয়াট ম্যাটার্স ইজ অ্যাগেন যে আমরা আমাদের আইডিয়াগুলা কারেক্ট ভাবে গ্রামাটিক্যালি ফ্লুয়েন্সি সহ বলতে পারতেছি না কিনা। স্টুডেন্টদেরকে এটা শিখালেই দ্যাটস ইট। অ্যাকসেন্ট ইজ it's not even a cherry on top. আমি বলতাম যে আচ্ছা it's a cherry on top, but it's not, because it doesn't matter. Even IELTS পরীক্ষায় কিন্তু প্রোনাউন্সিয়েশন দেখে, ফ্লুয়েন্সি দেখে, অ্যাকসেন্ট দেখে না। সো কেউ যদি আমাদের মতো, আমরা যেভাবে ইংলিশে কথা বলতেছি এখন, এভাবেই সে যদি অ্যাকুরেট গ্রামার, মানে ফ্লুয়েন্সি সহ, প্রোনাউন্সিয়েশন অ্যাকুরেট রেখে, ভালো ভালো শব্দ ব্যবহার করে সে যদি কথা বলতে পারে, সেও কিন্তু 9 পাওয়ার একটা খুব ভালো একটা চান্স আছে। অ্যাবসলিউটলি এগ্রি। এরপরে আমি একটা খুব টাফ কোয়েশ্চেন থ্রো করবো, বাট তার আগে ফর দ্য অডিয়েন্স জাস্ট দুইটা জিনিস একটু ডিফারেন্সটা বুঝাই দাও। একটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন আর একটা হচ্ছে অ্যাকসেন্ট। সো এই দুইটার ডিফারেন্স একটু জাস্ট 30 সেকেন্ডে বুঝাই দাও মানুষজনকে। 30 সেকেন্ড লাগবে না। প্রোনাউন্সিয়েশন ইজ উচ্চারণ, অ্যাকসেন্ট ইজ আ স্টাইল অফ টকিং। মানে আমি এখন যেভাবে ইংলিশে কথা বলতেছি, এটা আমার অ্যাকসেন্ট হতে পারে, ইটস আ পার্সোনাল অ্যাকসেন্ট ফর মি। তুমি একভাবে ইংলিশ কথা বলো, আমি একভাবে ইংলিশ কথা বলি, হয়তো বা একটা র্যান্ডম ব্রিটিশ পার্সনকে আমরা যদি এখন এনে কথা বলাই, সে একভাবে ইংলিশে কথা বলে। সো এক একজনের অ্যাকসেন্ট এক এক রকম, বাট প্রোনাউন্সিয়েশন কিন্তু সেম। অ্যাপলকে অ্যাপলই বলতে হয়, দ্যাটস দ্য প্রোনাউন্সিয়েশন অফ আপনি বললে এটা ভুল হবে, আপনি বললে ওটা ভুল হবে, ঠিক আছে? সো অ্যাপলকে অ্যাপলও বলা যায়, অনেক ফ্যান্সি ভাবে বলা যায়, দ্যাটস দ্য অ্যাকসেন্ট। সো আই থিংক অ্যাকসেন্ট পার্সন টু পার্সন ভ্যারি করে। প্রোনাউন্সিয়েশন ইজ সামথিং যেটা একটা সঠিক উচ্চারণ, এটা কোনোভাবে ভ্যারি করে না, এটা সবার জন্য ইউনিভার্সাল। অ্যাবসলিউটলি। এখন দ্য ডিফিকাল্ট কোয়েশ্চেন ইজ, দেখো এখন মডার্ন যুগ এন্ড আমরা অনেক আগে গেছি এন্ড আমরা মাত্র ওপেন মাইন্ডেড। সো একসময় একটা যুগ ছিল যখন মানুষ স্কিন কালারের উপর মানুষের ভেদাভেদ করতো, রাইট? যে আচ্ছা ওর স্কিন টোন এরকম, আমার স্কিন টোন এরকম, একটা বিভেদ তৈরি করতো, রাইট? এখনো ভেরি ওয়াইডলি স্প্রেড। সো এটা খারাপ, রাইট? অফ কোর্স। তো যে জিনিসটা সুপারফিশিয়াল, ওইটার উপর একটা মানুষকে জাজ করা খারাপ, রাইট? সো এই জিনিসটা খারাপ আমরা মোটামুটি এখন বুঝতে পারতেছি। বাট হিয়ারস দ্য থিং, আমরা কিন্তু যখন অ্যাকসেন্টের কথা বলি তখন কিন্তু আমার এখানে আবার এই সেম জিনিসটা আসে, যেটা আমরা অনেকে অ্যাপ্রিশিয়েট করি। যেরকম আমি তোমাকে কারেন্টলি বলি, সেটা হচ্ছে দেখবা যে পিপল সুনিং ওভার ব্রিটিশ অ্যাকসেন্ট। ও মাই গশ, ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলছে, ফ্রেঞ্চ ও ফ্রেঞ্চ, ও মাই গশ। সো আমাকে ক্যান ইউ এক্সপ্লেইন যে আমি যদি বিভিন্ন স্কিনের প্রেফারেন্স নিয়ে এভাবে কথা বলি, যে আমি যদি বলি ও মাই গশ ব্রাউন স্কিন, ও তাহলে খুব খারাপ মানুষ বলবে আরে কি রে ভাই, সব স্কিনে তো সেম জিনিস। বাট আমি যদি সেম কথাটা যদি অ্যাকসেন্টের ক্ষেত্রে বলি, এটাকে ক্রিমিনালাইজ করা হয় না, বাট এটা কি আসলে ক্রিমিনালাইজ করার মতো জিনিস নাকি না? ইজ ইট নরমাল? সো আই উড জাস্ট লাভ ইওর টেক অন দিস। আই থিংক অ্যাকসেন্টের উপর বেস করে মানুষদেরকে জাজ করা ইজ অফ কোর্স ডিসক্রিমিনেশন। কেউ যদি বলে যে ও আচ্ছা ও ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে পারে না, মানে দে আর গুড ফর নাথিং, অফ কোর্স ইজ ডিসক্রিমিনেশন। বিকজ আগেন আমি যেটা বারবার রিইনস্টেট করতে চাই, সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের পারপাস কিন্তু কত ফ্যান্সি ভাবে আমি বলতেছি তা না, বা কত অ্যাকসেন্ট হেভি অ্যাকসেন্ট নিয়ে বলতেছি তা না। ল্যাঙ্গুয়েজের অনলি পারপাস ইজ টু গেট your thoughts across to the other person, যে তোমার মনে কি আছে তুমি ওটা প্রকাশ করতে পারতেছো, দ্যাটস দ্য পারপাস অফ ল্যাঙ্গুয়েজ। আর অ্যাজ ফর ওই যে ব্রিটিশ অ্যাকসেন্ট শুনে স্পুন করা বা ফ্রেঞ্চ অ্যাকসেন্ট, আমাদের সবারই একটা আই থিঙ্ক ওই মানুষের একটা স্পুন করা টেন্ডেন্সি আছে টুয়ার্ডস থিংস যেগুলো এত সহজে পাওয়া যায় না। সে বাংলাদেশে তো ব্রিটিশ অ্যাকসেন্টের মানুষজন খুব কম পাওয়া যায়, বা ফ্রেঞ্চ অ্যাকসেন্ট তো পাওয়াই যায় না। দ্যাটস ওয়াই ফ্রেঞ্চ মুভিজ বা কিছু দেখলে উই আর লাইক ও ফ্রেঞ্চ অ্যাকসেন্টে কথা বলছে। সো ইটস লাইক ভেরি রেয়ার। সো ওইটার প্রতি একটা স্পুন করার ইয়ে আছে। বাট অ্যাগেন আমি যেটা বলবো যে ওই
ওইটাকে এপিটমি ধরাটা ল্যাঙ্গুয়েজ লার্নিং এর গোল না আসলে, যে আমার এক সময় গিয়ে শার্লকের মতো ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে হবে, না, দ্যাটস নট দ্য পারপাস অফ ল্যাঙ্গুয়েজ। আমার এক সময় গিয়ে শার্লকের সাথে প্রপারলি একটা ইংলিশ কমিউনিকেশন, একটা কনভারসেশন চালায় যেতে হবে, দ্যাটস দ্য পারপাস। সো ওইটা ধরে আগানো ইজ বেটার অ্যান্ড অলসো মোর অ্যাচিভেবল অ্যান্ড অলসো মোর ফাংশনাল। আমাকে ডে টু ডে লাইফে অনেক হেল্প করবে। ডে টু ডে লাইফে আমি যদি এখন হঠাৎ করে ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলা শুরু করি, এটা আমাকে খুব একটা বেশি মানে হেল্প করবে না, বিকজ ফাংশনাল ইউজেজ তো নাই এটার কোনো। এটা কি আমাকে কারোর সাথে কমিউনিকেট করতে বেশি হেল্প করছে? না, ইংলিশে কথা বলতে পারলেই কিন্তু হেল্প করতেছে। সো ওই ফাংশনাল ইউজেজটা মাথায় রাখতে হবে আর কি ভাষার ক্ষেত্রে। অ্যাবসলিউটলি এগ্রি। এবং আমি কারেন্ট এটা আইডেন্টিটি ক্রাইসিসে আছি, এন্ড আইডেন্টিটি ক্রাইসিস না মানে ল্যাঙ্গুয়েজ ক্রাইসিস আসলে বলতে পারো। সেটা হচ্ছে আমি ঠিক জানি না যে আমার ইংলিশ অ্যাকসেন্ট আসলে কি, এটা কি ইন্ডিয়ান নাকি এটা বাঙালি অ্যাকসেন্ট, কারণ আমি তো ইন্ডিয়ান না, আমি রিসেন্টলি ইন্ডিয়া গেছিলাম, ওদের অ্যাকসেন্ট অনেক ডিফারেন্ট আমাদের থেকে। আচ্ছা, তোমার যদি একটা মানুষকে মেনশন করতে হয় যার ইংলিশটা আমার মনে হচ্ছে বিশ্বজনীন, সেটা হচ্ছে শাহরুখ খানের একটা টেড স্পিচ আছে, টেড টক আছে, ওইখানে উনি যেভাবে কথাবার্তা বলছে আমার মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে এইটা এমন ভাবে বলছে সাবটাইটেল ছাড়া বুঝতে পারবে, জায়গায় রিলেট করতে পারছে, বুঝতে পারছে, হ্যাঁ সাবটাইটেল ছাড়া বুঝতে পারবে। তো আমার মনে হয় ওই ধরনের একটা ল্যাঙ্গুয়েজ আমি চাই, বাট যখন আমি কথা বলতে যাই এট দ্য ব্যাক অফ মাই মাইন্ড আমি লাইক আচ্ছা একটু যদি টমেটো বললে কি আর একটু গ্রহণযোগ্যতা বাড়বে নাকি, না এটা কি তোমার মাথায় আসছে জিনিসটা নাকি এখন ফ্লুয়েন্ট হয়ে গেছে জিনিসটা? না, আমার মনে হয় যে এটা আসলে আমাদের বাংলাদেশি সর্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিনারিওটাতেই আসলে ধরো ওই যে অ্যাকসেন্টটার উপর অনেক জোর কেন জানি দেওয়া হয়, যে আমরা যখনই দেখি ধরো ফেসবুকে বা অন্য কোথাও, আমি তো অনেক ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট দেখি, বিকজ আই এম অলওয়েজ লাইক আচ্ছা কি হোয়াটস নিউ, ওদের থেকে অনেক কিছু শেখার আছে, সো কোনটা আমি ইমপ্লিমেন্ট করতে পারবো, কোনটা করা যায় আমি দেখি। সো আমার জাস্ট একটা রিকোয়েস্ট ফর অল সর্ট অফ যারা এরকম ইংলিশ পড়ায় অনলাইনে, ইটস জাস্ট দ্যাট অ্যাকসেন্ট ইজ নট ইম্পর্টেন্ট অ্যাট অল। আমরা দুনিয়ায় যেখানেই যাই না কেন, ইটস নট ইম্পর্টেন্ট। সো অ্যাজ টিচার্স এটা কিন্তু আমাদের দায়িত্ব স্টুডেন্টদেরকে এটা বোঝানো যে ভাই অ্যাকসেন্ট নিয়ে তুমি পরে চিন্তা করো, তোমার যদি ইচ্ছা থাকে পার্সোনালি যে আমি ব্রিটিশ অ্যাকসেন্ট শিখবো তাইলে শিখো, প্যারা নাই, বাট এটার জন্য প্যারা খেয়ে ভাষাটা শিখিও না। ভাষাটা শিখতে হবে ফর দ্য ল্যাঙ্গুয়েজ, ফর দ্য কমিউনিকেশন। অ্যাকসেন্ট ইজ সেকেন্ডারি, টার্সিয়ারি, আরও পরে, যে তারপরে গিয়ে যদি আমার মনে হয় যে না আমি ফ্রেঞ্চ অ্যাকসেন্টে ইংলিশ কথা বলতে চাই তাহলে আমি শিখবো, অসুবিধা নেই, বাট এর আগে না। এটা স্টুডেন্টদের জন্য লার্নিং ব্যারিয়ারটা অনেক বাড়ায় দেয় ফর নো রিজন। কারণ আমাকে এখন ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে বললে আমি কিন্তু পারবো না, আমার অনেক কষ্ট হয়। আমি দেখছি অনেকজনের এরকম, এন্ড আই ট্রাইড যে কারণ আমি এখন ব্রিটিশে কথা বলতে পারলে তো অনেক ভালো হইতো, আমারও ভালো লাগতো, বাট প্রবলেম হচ্ছে যে আই ট্রাইড এন্ড ইটস টাফ। সো একটা ল্যাঙ্গুয়েজ শেখা এনিওয়েজ এত হার্ড, অ্যাক্টিভেশন ব্যারিয়ারটা এত হাই, সেখানে যদি আমরা অ্যাকসেন্টকেও ঢুকাই দেই তাহলে তো স্টুডেন্টদের আরো কষ্ট হবে। ওদের জন্য ভাষাকে এত টাফ বানানো উচিত না ফর স্টুডেন্টস। ওদেরকে এমন ভাবে ল্যাঙ্গুয়েজটা প্রেজেন্ট করা উচিত যে কেউ এসে বলবে যারে মুনজেরিন আপুর মতো ইংলিশ তো আমিও বলতে পারবো, কোনো ব্যাপার না। আমি যখন কন্টেন্ট ফার্স্টের দিকে বানানো স্টার্ট করছি, আমাকে অনেক স্টুডেন্ট গালি দিত যে আপু এগুলো কি পড়ান, এগুলো আমরা অনেক আগে থেকে শিখছি। আমি লাইক ফার্স্ট অফ অল এটা অনেক আগে থেকে অনেকজন শিখে নাই। সেকেন্ড অফ অল ল্যাঙ্গুয়েজ ইজ সামথিং যেটা মনে হয় যে আজীবন স্টুডেন্টদেরকে অনেক টাফ একটা জিনিস হিসেবে শেখানো হয়েছে, যে না ইংলিশ অনেক কঠিন, সিমিলার টু ম্যাথ, যে ম্যাথ অনেক কঠিন, এভাবে করা হয়। বাট এভাবে টাফ ভাবে না শেখায়, সহজভাবে শিখালে I want people to watch my videos and feel like যে আমিও পারবো ভাই। That's the feeling I want them to leave the video with, আমিও পারবো মুনজেরিন আপুর মতো, এভাবে তো আমিও কথা বলতে পারবো। কারণ আমার মানে I'm sorry I'm getting carried away, but আমার এত ভালো লাগে when I see যে ধরো একটা ইয়াং মানুষও ভিডিও দেখতেছে, ইয়াং মানুষের মাও আমার ভিডিও দেখতেছে, ইয়াং মানুষের নানিও আমার ভিডিও দেখতেছে, মানে there's no age limit and that's the kind of কন্টেন্ট আই ওয়ান্ট টু ক্রিয়েট। যদি ওরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ভয় আর কি, যে কোনো বয়সের মানুষ দেখবে এন্ড ওরা ফিল করবে যে না আমি পারবো, জাস্ট বিকজ অফ হাউ আই টট। সো দ্যাটস দ্য মানে আই থিঙ্ক এটা আমাদের সব ইংলিশ টিচারদের একটা ডিউটি হওয়া উচিত। দেয়ার আর সো মেনি ইংলিশ টিচার্স যারা ফেসবুকে কন্টেন্ট বানায়, ইউটিউবে কন্টেন্ট বানায়। আই ডোন্ট নো সবার সাথে হয়তো বা এই লাইফে কাজও করা হবে না, অনেকের সাথে হবে অনেকের সাথে হবে না, বাট ইটস আ রিকোয়েস্ট ফর দেম যে প্লিজ মেক দ্য ল্যাঙ্গুয়েজ ইজিয়ার, নট টাফার। পারফেক্ট। আমরা এরপরে একটা টপিকে যাব, সেটা হচ্ছে ইংলিশ কেন শিখবো। এটার কমন যে আনসার যে ক্যারিয়ার অ্যান্ড স্টাফ, ওটার বাইরে আমরা আরেকটু অ্যাপ্রোচটা নিব। বাট ফর দ্য টাইম বিং আমার খুব ভালো লাগতেছে যে তুমি অ্যাকসেন্ট নিয়ে জাস্ট ডিরেক্টলি বলছো। এটার টাইটেল হবে হচ্ছে অ্যাকসেন্টকে অপব্যবহারদের এগেইনস্টে কঠোর হুঁশিয়ারি দিলেন মুনজেরিন শাহিদ। এটা সলিড একটা টাইটেল হিসেবে সেল হবে, আমি অলরেডি বেশ খুশি আছি, দ্যাটস গোনা সেল। এখন আমার ক্ষেত্রে একটা জিনিস বলে আমি শিফট করবো, সেটা হচ্ছে অ্যাকসেন্ট আমাদের আসলে কারো থাকা দরকার নেই, মুনজেরিন ভাই বলতেছে, আমি মুনজেরিনকে
কোট করে বলতেছি, বাট আমার যে জিনিসটা অনেক সময় হয় যে আমি যখন বিদেশি কারোর সাথে কথা বলতেছি, আমি কেন জানি যে সুইচ করে আমি ইন্ডিয়ান অ্যাকসেন্টে চলে যাই ফর সাম রিজন, আমি জানি না What's কেন। your Indian accent like? I think এটা জাতি আজকে দেখা উচিত। Like, how about you take a mock test of me speaking and I will talk to you like that. Like আমার মনে হয় যে আমার Pretty কথা accurate. অস্পষ্ট, আমার কথা অস্পষ্ট, তো যখন আমি তাদের সাথে কথা বলতে চাই আমি স্পষ্ট করতে, কারণ ইন্ডিয়ান অ্যাকসেন্ট প্রচুর স্পষ্ট, এই জন্য আমি ইন্ডিয়ান অ্যাকসেন্টে কেন জানি শিফট, আমার মনে হয় এই কারণে আমি শিফট করে আসলে, কারণ ওদের খুব স্পষ্ট। যাই হোক, এখন আমি নেক্সট কোশ্চেনে যাব, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কিংবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কেন শিখবো, কিংবা যে কোনো ল্যাঙ্গুয়েজ কেন শিখবো। এবং আমার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে সব থেকে বিরক্তিকর পার্ট কি জানো? ভোকাবুলারি। যে উইচ ইউ আর এন এক্সপার্ট অ্যাট। এখন জিনিস হচ্ছে ভোকাবুলারি আজীবন আমাকে শিখতে হয়েছে, কারণ পরীক্ষায় পাস করতে হবে, আচ্ছা ঠিক আছে লাগবে, কিংবা আমি কোনো ডকুমেন্ট বোঝার চেষ্টা করতেছি, মেনি রিজনস। বাট আমি অনেক বয়স হওয়ার পর, গ্রাজুয়েশন শেষ করার পর আমি একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে যে আমার দ্য পভার্টি অফ আওয়ার এক্সপ্রেশন comes from the poverty of our language. অর্থাৎ আমাদের ল্যাঙ্গুয়েজের দখল কিংবা ভোকাবুলারির দখল যত ভালো হবে, তত আমরা ভালো এক্সপ্রেস করতে পারবো। আই উইশ কি আমাকে এই জিনিসটা বলতো, তাহলে আমি ভোকাবুলারি এত কষ্ট নিয়ে শিখতাম না। আমার ওটা ভালো লাগতো যে আমি ভোকাবুলারি শিখলে, নতুন ওয়ার্ড শিখলে আমি নিজেকে আরো ভালো মতো এক্সপ্রেস করতে পারবো। ওয়ান অফ মাই ফেভারিট বুকস ইজ দ্য ডিকশনারি অফ অবসকিউর সর্টস। একটা ডিকশনারি আমার ফেভারিট বই, কারণ এটা বিভিন্ন ইমোশনকে এক্সপ্রেস করে। সো এই জন্য আমি এটা ভাষা শেখার উদ্দেশ্য পাইছি। সো তোমার জন্য ভাষা শেখার উদ্দেশ্যটা কি? আই উড লাভ টু নো। ইংলিশ শেখার উদ্দেশ্য, মানে আমি তো ইংলিশ বাদে অন্য ভাষা আনফরচুনেটলি পারি না, বাট আমার দেখা যায় যে যেন আমি আই উইল বি অনেস্ট, আমি হচ্ছে যে কোরিয়ান শোজ অনেক দেখি। সো কোরিয়ান শোজ দেখে দেখে যেটা হচ্ছে যে আমি ছোট 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 এক্সপ্রেশন গুলো আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট দে মিন। সো মনে করো কি হয় যে আমি যদি সাবটাইটেল, নেটফ্লিক্সের সাবটাইটেল অফ করে একটা কোরিয়ান টিভি শো দেখি, আমি কিছু বুঝবো না, বাট ইন আইসোলেশন আমি একটা পুরা সেন্টেন্স শুনলে একটা দুইটা ওয়ার্ড রেকগনাইজ করতে পারবো, অ্যান্ড ওইটা ধরে আমি পুরা সেন্টেন্সের মিনিং কি গেস করতে পারবো, রাইট? সো আই থিঙ্ক দ্যাটস হাউ ইম্পর্টেন্ট ভোকাবুলারি ইজ, যে কনটেক্সচুয়ালাইজ ভাবে আমাদেরকে শিখতে দেয়। যে আমি যদি একটা পুরা সেন্টেন্সে কি বলা হয়েছে ওটা নাও বুঝি, একটা সেন্টেন্সে কোনো একটা জায়গায় কোরিয়ানে সরি বলছে, ওরা মিয়ানে বলে সরি হইলে, সো আমি ধরে ফেলছি পুরা সেন্টেন্স আমি বুঝি নাই, বাট আমি ওই মিয়ানে শুনে বুঝে গেছি যে ওরা সরি বলছে। সো ইংলিশের জন্যও কিন্তু সেম, যে ইভেন ইফ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এভরিথিং, দেয়ার আর সার্টেন ওয়ার্ডস, যে ওয়ার্ডসগুলোর মিনিং জানলে আমি মোটামুটি একটা এস্টিমেশন করতে পারবো যে এই লাইনটাতে এই স্পিকারটা কি বলছে। দ্যাটস হাউ ইম্পর্টেন্ট ভোকাবুলারি ইজ অ্যাগেন। সো আমার মনে হয় ছোটবেলা থেকে ভোকাবুলারি শেখার প্রতি আমার আগ্রহটা, আমি যে বলছিলাম আমি বই পড়তাম, দেন লাইন দাগায়, ওয়ার্ড দাগায় অর্থ লিখে রাখতাম, দেন ওটা ইউজ করতাম। সো ওইভাবেই কিন্তু স্টার্ট হয় শব্দ শিখতে শিখতে শিখতে। দেন যত আমরা লাইফে ওটা ইউজ করব, আমি যদি শিখেই রাখি, লিখেই রাখি, দেন আমি কারোর সাথে ওটা ইউজ করলাম না, তাইলে কিন্তু হবে না। মানে তাইলে ইটস নেভার গোয়িং টু ট্রান্সলেট ইনটু সামথিং প্র্যাকটিক্যাল। বাট শিখবো, দেন ওটা প্র্যাকটিস করবো। আমি তোমার কোয়েশ্চেনটাও ভুলে গেছি, তোমার কোয়েশ্চেনটা আমাকে আরেকবার বলবা। বাট শিখবো, প্র্যাকটিস করবো, দেন ওই ভোকাবুলারিটা আজীবন মনে থাকবে, ঠিক আছে? বিকজ আদারওয়াইজ ইউল লার্ন 3000 different words for sad vocabulary, but তোমার 3000 এর মধ্যে 30টাও মনে থাকবে না। ইউ শুড ফোকাস অন 30টা ওয়ার্ড শিখবো, বাট ওই 30টা এমন ভাবে শিখবো যেটা আমি কনটেক্সচুয়ালি রিয়েল লাইফে ইউজ করতে পারবো। অ্যাবসলিউটলি ট্রু। সো আমি যে জিনিসটা একটু ইন ডেপথে জানতে চাচ্ছি, এটার এক্সটেন্ডেড কোয়েশ্চেনটা হচ্ছে যে তুমি বললো না যে তুমি ইংলিশ শিখাচ্ছ এন্ড এট দ্য সেম টাইম তুমি নিজেও ইংলিশ একজন স্টুডেন্ট। সো বেসিক গুলো তুমি মাস্টার করে ফেলছো, তুমি পরীক্ষা পাস করে ফেলছো, তুমি বাইরে থেকে পড়াশোনা করে আসছো, যতটুকু লাগে তুমি ওর চেয়ে বেশি জানো। এখন তুমি কি শিখতেছো? ফর এক্সাম্পল কমিউনিকেশন শিখা, অনেকে পাবলিক স্পিকিং শিখতেছে, অনেকে স্টেজের সামনে যে প্রেজেন্টেশন শিখতেছে, অনেক কিছু শিখতেছে। আমি যেরকম এখন কারেন্টলি যে জিনিসটা শেখার চেষ্টা করতেছি যে হাউ টু বি মোর কিভাবে কথার মধ্যে আরো হিউমার আনা যায়, বিকজ আমার একদম রসকসবিহীন মানুষ, একদম বোরিং কথাবার্তা বলি, এই জন্য আমি পডকাস্ট করতেছি, ঠিক আছে? তো আমার নেক্সট টেস্ট হচ্ছে যেটা কথোপকথনের টাফেস্ট স্কিল হচ্ছে টু লার্ন হাউ টু ডু হিউমার, হাউ টু ডু জোকস। সো ওই জিনিসটা আমি শেখার চেষ্টা করতেছি। তো তুমি ইংলিশে ভোক্যাব, গ্রামার, স্পোকেন সব শিখে বলছো, এখন তুমি কোন জিনিসটা শেখার চেষ্টা করতেছো ইংলিশের অ্যাডভান্স? হোয়াট ইজ দ্য মাস্টার লার্নিং এখন? আই থিঙ্ক মাস্টার লার্নিং হচ্ছে যে, অ্যাগেন আমি যেটা বললাম যে এই বছরের আমার একটা প্রাইমারি গোল হচ্ছে যে আমার 2টা ক্লোন তৈরি করা, যে হচ্ছে যে একদম জাস্ট আমি যেই ফিলসফি দিয়ে পড়াই ওরা ওই ফিলসফি দিয়ে পড়াইতে পারবে। Because I've tried it and tested it and it works. And I know it works. So I want যেটা, সো ওই জিনিসটা যে একটা
ট্রান্সলেট করা বা একটা টিচিং এর ওই জিনিসটা ইম্পার্ট করা, আই থিঙ্ক দ্যাটস ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস। বিকজ আমরা কনস্ট্যান্টলি ইংলিশ পড়ানো নিয়ে স্ট্রাগল করি, বিকজ দেখা যায় যে দেয়ারস মানে আমাদের নিডটা অনেক হিউজ, বাট দ্য নাম্বার অফ পিপল হু ক্যান ফুলফিল দ্যাট নিড বা টিচার্স রাদার কম। সো আমার একটা প্রাইমারি গোল হচ্ছে যে ওই টিচার্সগুলো বের করে আনা যারা অ্যাকচুয়ালি একদম ট্রাইড অ্যান্ড টেস্টেড মেথডে ইংলিশ পড়াবে, সো দ্যাট আমরা ওই নিডটাকে জাস্টিফাই করতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে যে কি যেন একটা মনে পড়লো, টিচিং রিলেটেড কি ছিল, মানে another thing that I'm really trying to learn is, তুমি পাবলিক স্পিকিং এর কথা বলছো, I don't think many people know this but I'm a huge introvert. আমার কিন্তু মানে 2-3 জনের বেশি ক্রাউড হয়ে গেলে I'm like the quietest person and I'm like listening and I'm in a corner. আমার ইউনিভার্সিটির স্যাররা আমাকে অনেক সময় বলতো যে তুমি এত সুন্দর আনসার লিখো তোমার এক্সামের খাতায়, তোমার তো ক্লাসে একদিনও কথা বলতে শুনি নাই। সো আই এম লাইক দ্যাটস ইন্টেনশনাল, ইটস নট লাইক আমি আনইনটেনশনাল ভাবে কথা বলি না, ইটস পারফেক্টলি ইন্টেনশনাল। আমি লাইমলাইট থেকে দূরে থাকতে অনেক পছন্দ করতাম। সো এখন আমার জন্য লাইক এভরি টাইম আমি ধরো একটা পাবলিক ইভেন্টে যাই, যেমন মাঝখানে একটা ইভেন্টে গেছি প্রায় 2000 মানুষ ছিল এমসিপিএসসিতে। সো দিস টাইপ অফ ইভেন্টস এগুলো কিন্তু যাওয়ার আগে আমার অনেক প্রিপারেশন নিয়ে যাইতে হয়, বিকজ পিপল ক্যান নট নো আই এম অ্যান ইন্ট্রোভার্ট। আর আমাকে সবসময় মানে আমাকে শেখানো হয় যে দেখো এখন তো তুমি অনেক সেলিব্রিটি হয়ে গেছো, এখন তুমি কথাবার্তা না বললে কিন্তু মানুষজন ভাববে তুমি ভাব নিচ্ছ, কেউ কিন্তু বুঝবে না তুমি ইন্ট্রোভার্ট, ঠিক আছে, মানুষ জাস্ট ভাববে তুমি ভাব নিচ্ছ। আমার মাথায় খালি ওটা থাকে যে আই ডোন্ট ওয়ান্ট যে মানুষ ভাবুক আমি ভাব নিচ্ছি, ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি মানে এটা তো বুঝবে না। সো ইট টেকস আ লট অফ এফর্ট, মানে প্রত্যেকটা ইভেন্টের আগে ওই প্রিপারেশনটা নেওয়া। সো আমি আম ট্রাইং টু স্টেপ আউট অফ মাই কমফর্ট জোন অ্যাজ ওয়েল, এই ইভেন্টগুলোতে যে ইন্ট্রোভার্ট সেলটা থেকে একটু বের হয়ে এসে যাতে আমি ইন্টারাক্ট করতে পারি, বিকজ ওই ইন্টারাকশনগুলো থেকে অফেন দেখা যায় যে ওই ইন্টারাকশনগুলোর পর আই ফিল ভেরি এনার্জাইজড, বিকজ স্টুডেন্টরা এসে যখন ওদের স্টোরিগুলো বলে যে আপু আপনার ভিডিও থেকে এটা শিখছি, বা স্টুডেন্টের বাবা মা এসে যখন এটা বলে যে তোমার ভিডিও থেকে আমি এটা শিখছি, আমার মেয়ে এটা শিখছে, ইট অলওয়েজ লিভস মি ফিলিং ভেরি হোলসাম, খুব ভাল লাগে। বাট এর আগে মনে হয় যে ও কেন আমাকে 5000 মানুষের সামনে কথা বলতে হবে না, সো ওই জিনিসটা ইজ সামথিং আই এম ট্রাইং টু লার্ন অ্যাজ ওয়েল আর কি। অ্যাবসলিউটলি, দোজ টু আর ব্রিলিয়ান্ট আনসারস। কারণ আমি মনে হয় তুমি একদম পুরো স্ট্রাকচার ফলো করে যাচ্ছ। এমনকি পেডাগোগিতে এই জিনিসটা শিখায় যে মানুষ 3টা লেভেলে শিখে, ফার্স্টে তারা অন্যদেরকে দেখে শিখে কিংবা বই থেকে শিখে, তারপর তারা নিজেরা করে কাজটা, তারপর ফাইনালি তারা অন্য মানুষকে শেখায়। সো তুমি এখন নিজে শিখছো, তুমি নিজে কাজটা করছো, এখন তুমি অন্য মানুষকে শেখানোর চেষ্টা করছো। সো দ্যাটস দ্য ফাইনাল টেস্ট যে তুমি তোমার মতো সাকসেশনে কিছু মানুষকে এরকম তৈরি করে যেতে চাও যা তোমার মতো কন্টেন্ট বানাবে। আর সেকেন্ড জিনিস হচ্ছে তুমি আরেকটা জিনিস বললে, ইটস পার্সোনাল ডেভেলপমেন্ট প্রজেক্ট, রাইট? সব থেকে সোজা যে জিনিসটা চেঞ্জ করা সেটা হচ্ছে স্কিল, আর সব থেকে কঠিন যেটা চেঞ্জ করা সেটা হচ্ছে পার্সোনালিটি এন্ড অ্যাটিটিউডস, মাইন্ডসেট চেঞ্জ করা। সো তুমি ইন্ট্রোভার্ট, আমি নিজেও ইন্ট্রোভার্ট, এন্ড আই ডু আন্ডারস্ট্যান্ড যে অনলাইনে কিংবা যে কোনো জায়গায় আসা, নিজেকে বলা, আমি জানি না, জাস্ট একটা টেস্ট। সেটা হচ্ছে যখন তুমি প্রোগ্রাম নিচ্ছ, যখন তুমি কথা বলতেছো, ইউ আর ডুইং ইট রাইট, মানে পাবলিক ইভেন্ট, হ্যাঁ তুমি করতেছো, বাট যখন শেষ হয় ইউ ফিল ড্রেইনড। এরকম কি হয় জিনিসটা? ইভেন্টের আগে আই ফিল ভেরি ড্রেইনড। ও সো আদার ওয়ে অ্যারাউন্ড। আচ্ছা, ইভেন্টের আগে আই ফিল ভেরি ড্রেইনড, ভেরি স্ট্রেসড। যে যেমন আমার যদি কালকে একটা ইভেন্ট থাকে যেখানে আমার 500 জনের সামনে গিয়ে কথা বলতে আমার সারা রাত ঘুম হবে না। ও নো, কেন কথা বলতে হবে, কি বলবো, ও গড ভিডিওটা যদি খারাপ হয়, ও গড মানুষরা যদি মজা না পায়, আল্লাহ আমার জোকে যদি না হাসে, সো মেনি ডিফারেন্ট কোয়েশ্চেনস, স্পেশালি দ্য লাস্ট ওয়ান, যে ও মাই গড আমি যদি ফানি কিছু একটা বলি বাট দেন কেউ হাসলো না, 500 জনের একটা রুমে কেউ হাসলো না, শেষ, সেগুলো অনেক শেষ। সো এই টাইপের থটস, আমার ঘুম হয় না, আমার স্ট্রেস হয়ে যায় অনেক। সো তখন আমার মনে হয় যে কেন আমি এটা করতেছি, আই এম অ্যান ইন্ট্রোভার্ট, আই শুড হ্যাভ জাস্ট, আমি একা একাই থাকতাম, ভালো থাকতাম অনেকে। বাট তারপরে দ্য ইভেন্ট কামস, এন্ড দেন ইভেন্টে যে যখন ওই যেটা বললাম যে স্টুডেন্টদের সাথে যখন ওই ওয়ান অন ওয়ান ইন্টারাকশনগুলো আমার অনেক মনে থাকে, যে কেউ একজন দৌড়ায় এসে বললো যে আপু আপনার ভিডিও দেখে এটা শিখছি, আপু সারাদিন আপনার ভিডিও দেখি, আপু আমার মা আপনার ভিডিও দেখে, এটা। সো ওই জিনিসগুলো আবার মনে হয় যে ওই যা একটু এনার্জি লস হয়ে গেছে ওইটার অনেকটা আবার রিকভার হয়ে যায় আর কি, বুঝছো? সো ইটস আ টু ওয়ে থিং, দুইটাই হয়, বাট একটা জাস্ট কমপ্লিমেন্টস দ্য আদার। মানে জাস্ট বিকজ তুমি কাজটা ঠিকমতো পারো ডাজন্ট মিন যে ইটস ডিফিকাল্ট ফর ইউ। মানে কাজটা স্টিল তোমার জন্য ডিফিকাল্ট, বাট স্টিল তুমি এত প্র্যাকটিস করছো জিনিসটাকে। এবং স্পেসিফিক্যালি আমিও যদি খেয়াল করি, আমাকে এটা সবাই বলতেছিল যে আমরা তোমাকে যেভাবে দেখছি, তুমি হয়তো বা
যে আমরা ক্যামেরার সামনে যেভাবে তোমাকে দেখি, যেরকম আজকে শুরু হওয়ার আগে আমরা লাইক দুইজন অকওয়ার্ড সাইলেন্সে আছি, এন্ড দেন সাডেনলি যখন আমাদেরকে পডকাস্ট শুরু করা লাগবে, লাইক একটা কিছু হয়, রাইট? লাইক উই নো লাইক দিস ইজ দ্য টাইম উই স্টার্ট। এরকম একটা মুভি আছে উলফ অফ ওয়াল স্ট্রিট, সেখানে লিওনার্দো ডিক্যাপ্রিওর ব্যাক বিহাইন্ড দ্য সিনস দেখায়, যে সবসময় জাস্ট আটকে আছে, এন্ড যখন শো স্টার্ট করে ও জাস্ট ওই ক্যারেক্টারের মধ্যে ঢুকে যায়। তো তুমি আগে এই জিনিসটা মাস্টার করে ফেলছো, রাইট? মাস্টার করি নাই, বাট ওই যে মনে হয় মানে বলে না যে আসলে ধরো it's just part of the show or rather part of the job বলবো না, but it's also something যেটার রিটার্নটা has been so great for me যে আমার মনে হয়েছে যে তাইলে it's a small part যেটা একটা ছোট একটা opportunity cost আমার জন্য, but what I'm getting back is much larger. আমি এই ইম্প্যাক্ট কোনোভাবেই একটা স্মল মানে ধরো একটা 4 দেয়ালের একটা রুমে বসে আমি যদি 30-40 জন স্টুডেন্টকে পড়াতাম, ইম্প্যাক্ট আসতো, অবশ্যই ইম্প্যাক্ট আসতো, বাট দ্য কাইন্ড অফ মাল্টিপ্লায়ার একটা স্কেল এফেক্ট যেটা পাচ্ছি ওটা পসিবল হতো না। যেমন আমি যদি ধরো একটা লাইভ নেই অন IELTS, 1500-2000 মানুষজন দেখবে, who will come from the মানে বাংলাদেশের এক এক কোণা থেকে, অনেক সময় আমার রিসেন্টলি আমি দেখতেছি ইন্ডিয়া থেকে মানুষজন আসে। সো এই জিনিসটা তো কম্পেয়ার করার মতো না বা অন্য কোথাও পাওয়ার মতো না। তখন মনে হয় যে ঠিক আছে, আই এম অ্যান ইন্ট্রোভার্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সো আমি অন্য ওয়েজে ওটা রিকভার করার ট্রাই করি, বাট এটা দিয়ে রিকভার করি না আর কি। এটাতে আই এম লাইক না, টাইম টু হ্যাভ দ্য গেম ফেস অন অ্যান্ড ডু হোয়াট আই এম মেন্ট টু ডু আর কি। পারফেক্ট। সো তুমি ইন্ট্রোভার্ট হয়েও এত কিছু করতেছো, তুমি অনলাইনে শিখাচ্ছ, দিস আর ভেরি ফ্যাসিনেটিং স্টাফ। এবং একটা জিনিস আই ওয়ান্ট টু পাস দিস কমপ্লিমেন্ট টু ইউ, আমার মনে হয় একটা জিনিসে আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট তুমি যে কাজটা করতেছো। মানুষ বলবে যে আপু থ্যাংক ইউ সো মাচ, ইংলিশ শিখাইছেন, আমাদেরকে এই কাজ করছেন, অফকোর্স ভেরি ওয়েল ডান, বাট এর বাইরে আরেকটা মেটা লেভেলের একটা জিনিসের জন্য আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউ। সেটা হচ্ছে যখন মানুষ কন্টেন্ট ক্রিয়েশনে আসে, you are still young, there are most of the content creators are young, এবং যখন অল্প বয়সে তার ওই পরিমাণে পপুলারিটি পেয়ে যায়, they change, and the biggest problem যেটা হয় সেটা হচ্ছে তাদের মধ্যে একটা ইগো চলে আসে, ও আমি তখন এইটা, আমি কেন এখানকার সাবজেক্ট কেন শিখাবো, আমি মানুষকে নীতি নির্ধারণও শিখাবো, আমি মানুষকে বিভিন্ন সংস্কার শিখাবো, আমি বিভিন্ন অপিনিয়ন দিব, যেটা আমি নিজে ভুল করছি আসলে অনেক জায়গায়। বাট আমার তোমার এই জিনিসটা খুব ভালো লাগছে যে তুমি এই মিস্টেকটা তুমি করো নাই, তুমি তোমার সাবজেক্টে আসো এবং তোমার মধ্যে অহংকারটা তুমি এখনো রাখো না যে না আমাকে এখন সব বিষয়ে অপিনিয়ন দেওয়া শুরু করবে, না তুমি জাস্ট ইংলিশে আসো, ইংলিশেই থাকছো এবং তুমি অনেক ভালো রেজাল্ট পাইছো এখান থেকে, বিকজ তুমি হুদায় কন্ট্রোভার্সি ঢোকার চেষ্টা করো না, তুমি হুদায় জাস্ট মানুষকে এন্টারটেইনমেন্টের জন্য অন্য কিছু দেওয়ার চেষ্টা করো না, তুমি জাস্ট তোমার কাজ করছো এবং ইউ স্টাক টু ইট। সো তোমাকে মনে হয় এই জিনিসটা অন্যরা পারে? আমার মনে হয় তুমি হাম্বল প্লে করবে যে না আসলে আমি তো ভেবে দেখি নাই, বাট আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। অনেকবার ভেবে দেখছি, এন্ড এটার অনেকগুলো রিজনও আছে। দ্য থিং ইজ ইভেন মানে আমি যদি সোশ্যাল মিডিয়া কন্টেন্টের থেকে বের হয়ে আসি, ইভেন অন আ পার্সোনাল স্কেল, আমি হচ্ছে যে যেসব জিনিসপত্র নিয়ে আমার আইডিয়া খুব একটা নাই, ওসব জিনিসপত্র নিয়ে আমি অত ওপিনিয়ন দেই না, বিকজ আই এম লাইক মানে এটাতে আই ডোন্ট হ্যাভ এনাফ নলেজ অন ইট, এন্ড এটা অ্যাডমিট করতে কোনো শেম নাই। সো অফেন যেসব কোনো একটা জায়গায় যদি কোনো একটা কনভারসেশন, ফুল ব্লোন কনভারসেশন চলতেছে, ধরো কোনো একটা খুব কি বলবো যে খুব কমপ্লেক্স ফিলোসফিক্যাল বা হিস্টোরিক্যাল একটা আলোচনা যেটা নিয়ে আমার কোনো আইডিয়া নেই, আইল বি ওকে কিপিং কোয়াইট, আইল লিসেন, আইল বি লাইক দিস ইজ আ লার্নিং এক্সপিরিয়েন্স, শুনতে তো ভালোই লাগতেছে, বাট যদি আমার আইডিয়া থাকে অনেক তাইলে আইল কন্ট্রিবিউট। সো ইভেন সোশ্যাল মিডিয়াতেও সেম, সোশ্যাল মিডিয়াতেও একটা পার্টিকুলার ফিলসফি আমার ছিল যে ইংলিশ নিয়ে আমি অনেক জানি, আই হ্যাভ আ লট অফ থিংস টু সে অ্যান্ড ইম্পার্ট অ্যান্ড কন্ট্রিবিউট টু পিপল, অ্যান্ড আমার ওভার দ্য ইয়ার্স আমি ওটার পিছনে অনেক কাজও করছি। মানে আমি ওই যেটা বললাম না, ইউ টু বি আ গুড টিচার ইউ অলসো হ্যাভ টু হ্যাভ দ্যাট মাইন্ডসেট যে আই এম কনস্ট্যান্টলি আ স্টুডেন্ট, আমার অনেক শিখতে হবে, টিচিং কীভাবে মানে পড়াতে কীভাবে শিখতে হবে। সো আমি ওই জিনিসগুলো অনেকদিন ধরে শিখছি, সো আই ফেল্ট ভেরি কমফর্টেবল যে আমি ইংলিশ নিয়ে বলার মতো আমার ওই ক্রেডিবিলিটিটা আছে, আমার ওই নলেজটা আছে, বাট যেসব জিনিস নিয়ে আমার নলেজ নাই ওগুলাতে আমি ঢুকবো না। অ্যান্ড আমি ওভার দ্য ইয়ার্স যেটা নিয়ে খুব মানে বলে না যে একটা জায়গায় টি শেপড প্রফেশনাল বলে না যে একটা জায়গায় খুব ইনডেপথ নলেজ হয়েছে, আমি ওইটা নিয়ে কথা বলবো। অ্যান্ড কন্ট্রোভার্সিজ আমার একদম অপছন্দ, আমার ঘুম টুম হারাম হয়ে যায়, ইভেন্টে যাওয়ার আগের দিন ঘুম হারাম হয়ে যায়, কন্ট্রোভার্সি হলে তো আমি কয়দিন ঘুমাতে পারবো না আল্লাহ জানে। সো মানে আই এম জাস্ট লাইক আমি সোশ্যাল মিডিয়াতে যত সেফ থাকা যায়, যত নিউট্রাল থাকা যায়
তত, বিকজ অশান্তি ক্রিয়েট করে কি লাভ? আই ওয়ান্ট টু গো হোম, স্লিপ ইন পিস, হ্যাভ আ পিসফুল লাইফ, এনজয় লিটল থিংস লাইক ধরো বাসায় গিয়ে আমার মানি প্ল্যান মরে যাইতেছে কেন এটা নিয়ে আমি চিন্তা করবো। সো আই ডোন্ট ওয়ান্ট যে আমার কন্ট্রোভার্সি থাকুক লাইফে, বুঝছো? সো এই জন্য সোশ্যাল মিডিয়াতে আমি লাইক দরকার নেই। অনেক মানুষ পপুলারিটি চায়, অনেক মানুষ পপুলারিটির জন্য যে কোনো কিছু করবে এবং তারা কন্ট্রোভার্সির মধ্যেও ঢুকতে চায়। বাট আমার একটা জিনিস ভালো লাগলো যে তুমি কন্ট্রোভার্সিয়াল ওয়েতে তুমি পপুলারিটি চাও না, এমনকি তুমি কন্ট্রোভার্সি কি তুমি লাইম লাইটই পারলে চাও না, তুমি চাও যে মানুষ পারলে শিখো, ভাই আমাকে ছেড়ে দাও, আমি আমার মানি প্ল্যান নিয়ে দৌড়াবো, ঠিক আছে? তো এখন এইটাই আমার মনে হয় খুব ভালো একটা ডিসিশন যে তুমি তোমার কাজ করতে চাও, অন্য কোনো জায়গায় তুমি ফোকাস করতে চাও না, দ্যাট ইজ ভেরি অ্যাপ্রিসিয়েটেবল। বাট আমার মনে হয় কিছু সময় তুমি না চাইলেও দ্য স্কেল এন্ড ম্যাগনিটিউড কিছু মানুষ এসে তোমার সাথে পাঙ্গা নেয়, কারণ তোমাকে নিয়ে তোমাকে যদি একটা টাইটেলে রাখে অনেক ভিউজ পাবে। ফর এক্সাম্পল তুমি আমার মনে হয় সম্পূর্ণ ভালো ইন্টেনশনেই তুমি বই লিখছিলা, রাইট? যে ভোকাবুলারি, ঘরে বসে স্পোকেন ইংলিশ, ইউ হ্যাড অল দ্য গুড ইন্টেনশন, রাইট? বাট বইটা মানুষ একসেপ্টও করছে, এটা আরো একটু প্লাস পয়েন্ট যে মানুষ পছন্দ করছে জিনিসটা, অনেক মানুষ পছন্দ করছে, ইভেন বেটার। এখানে মানুষের সমস্যা শুরু হয়েছে এবং কিছু মানুষ কমপ্লেন করছে যে দেখেন ভাই 21 ফেব্রুয়ারিতে কেন একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং বই বেস্ট সেলিং বই হবে। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই বইটা অন্য যে কোনো সময়ে বিক্রি হইলো কারো কোনো সমস্যা হইতো না। বাংলাদেশে কয়েক হাজার কোটি টাকা ইংলিশ বই বিক্রি হয়। ইটস জাস্ট আমার মনে হয় যে যেহেতু তোমার বইটা ফেব্রুয়ারি মাসে বেশি বিক্রি হয়ে গেছে, তাও বইমেলা হয়ে গেছে, ইটস জাস্ট আনইনটেনশনালি তোমার উপর অ্যাটাক চলে আসছে। হাউ ডু ইউ টেক দিস? তোমার কি মনে হয় কেন তোমার প্রতি মানুষ হেট করতেছে, কিংবা আসলে কি তাদের পার্সপেক্টিভ ভুল নাকি না? হোয়াটস ইউর টেক অন দিস? সো এই পার্টিকুলার ইনসিডেন্টটা যখন হয়েছিল, আই স্টিল রিমেম্বার, আমি মনে হয় এটা হচ্ছে যে বইমেলার টাইমে, তো আমি ইউকে থেকে তখন আসছিলাম জাস্ট বইমেলা অ্যাটেন্ড করার জন্য। সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড, লাইক যে ফার্স্ট বুক, আমি পিনিক, আমি চলে আসবো, টিকেটের দাম যতই হোক না কেন আইল কাম, অ্যান্ড আমি বইমেলায় যাবো। সো আই ডিড অল অফ দ্যাট। আসছি ঢাকায়, হচ্ছে যে তখন আই ডিডন্ট ইভেন হ্যাভ আ প্লেস টু স্টে। সো আমাদের একটা অফিস বানানো হচ্ছিল, সো অফিসের একটা কর্নারের রুম ফাঁকা ছিল। সো আই ওয়াজ লাইক আচ্ছা ফাইন, আমি 20-25 দিন একটু কষ্ট করে এই রুমটাতে থাকবো। আচ্ছা যাই হোক, সো আসলাম অ্যান্ড ইট ওয়াজ ভেরি গুড, গেছি। অ্যান্ড দ্য ক্যাচ ইজ যে ওই বইমেলাতে ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমার স্টুডেন্টদের সাথে অ্যাকচুয়ালি ডিরেক্ট ইন্টারাকশন হয়েছে। এর আগে আমার কখনো কোনো পাবলিক ইন্টারাকশনই হয় নাই। সো এটা আমার জন্য আরো অনেক স্পেশাল ছিল, যে এর আগে তো আমি জাস্ট পড়াইছি আর মানে ফেসবুকে কন্টেন্ট দেওয়ার কয়েক মাসের মাথায় আমার চলে যেতে হয়েছে ইউকেতে। সো আমার আসলে ওরকম ডিরেক্ট ইন্টারাকশনও হয় নাই। সো আমার জন্য অনেক হার্টফেল্ট একটা ইয়ে ছিল, যখন সাথে দেখা হয়েছে, পিপল অ্যাকচুয়ালি লাইক মি, ওটার একটা রিয়ালিটি চেক হয়েছে। সো ভালো লাগছে। তারপর জাস্ট আসমান থেকে এটা আসলো, অ্যান্ড দেন আই এম লাইক, এটা তো আমি কোনো অ্যান্টিসিপেটও করি নাই যে এটাকে এইভাবে ইন্টারপ্রেট করা যাবে। ভালো কথা। সো আমি অনেক প্যারা খাইছি। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমি অ্যাকচুয়ালি ধরো এরকম কিছু ফেস করছি। অ্যান্ড আমার পার্টিকুলারলি সব মনে হচ্ছিল যে ধরো আমি তো এরকম কোনো কাজও করতেছি না যেটা কন্ট্রোভার্সি ইনভাইট করতেছে, আমি পড়াচ্ছি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সো ইটস লাইক দ্য লিস্ট কন্ট্রোভার্সিয়াল কাইন্ড অফ কন্টেন্ট, কি কন্ট্রোভার্সি বের করবো আমি? সো আই ওয়াজ লাইক, তখন আমার মধ্যে একটা ফার্স্ট ফেজে ছিল ওয়াই মি, যে কেন, যে কোনো একটা সিচুয়েশনের মধ্যে ওয়াই মি। আচ্ছা, তারপরে তো ইট ওয়াজ ভেরি, মানে ধরো বিভিন্ন জায়গায় মানুষজন কথাবার্তা বলতেছে, ইয়ে করছে। সো ইনিশিয়ালি অনেক প্যারা খাইছি। উইথ টাইম, ওই যে বিভিন্ন স্টেজেস থাকে না অফ প্যারা, সো উইথ টাইম প্রত্যেকটা স্টেজ পাওয়ার পরে ইভেন্চুয়ালি আই কেম টু স্টেজ ওয়্যার আই রিয়েলাইজ যে ধরো আমাকে যদি কনস্ট্রাকটিভলি মানুষজন বলে যে তুমি এই বইয়ে ভুল পড়াইছো, তাইলে আমি ওটাকে, বা এটাকে আরো বেটার করা যেত, তাইলে আমি ওই ফিডব্যাকটা নিব। যেমন আমার ভোকাবুলারি বই নিয়েও কিন্তু এরকম একটা মাঝখানে একটা ছোট ইস্যু হয়েছিল, যেখানে পিপল ফাউন্ড যে দেয়ার ওয়্যার পেজেস যেখানে প্রিন্টিং এরর হয়েছে, টাইপো হয়েছে। ওইটা আই টুক ইট টু মাইসেলফ যে না, এটা আমার ভুল। প্রফেশনাল, তুমি আমাকে ক্রিটিসাইজ করবা, যেখানে আমি ভুল করছি ক্রিটিসাইজ করবা, কনস্ট্রাকটিভলি ক্রিটিসাইজ করবা, এন্ড আমি ওটা উইথ ওপেন মাইন্ড আমি ওটা নিব, এন্ড আমি ওটা ফিক্স করার পিছনে কাজ করব। বাট বই মেলাতে আমার বই কেন বেস্ট সেলার হয়েছে, এটা আমার দোষ কেন? স্টুডেন্টরা আমাকে পছন্দ করতেছে, এটা আমার দোষ কেন? স্টুডেন্টরা বই মেলার টাইমে আমার বই কিনতেছে, এফওয়াইআই, এটা আমার দোষ কেন? সো এটা আমার দোষ না। সো ইনিশিয়ালি আমি অনেক প্যারা খাইছি, বাট উইথ ইভেন মানে ওই যে প্রত্যেকটা স্টেজ যাওয়ার পর আই ওয়াজ লাইক যে দিস ইজ দেয়ার প্রবলেম, দিস ইজ নট মাই প্রবলেম। যারা নিতে পারতেছে না বা যারা এটা হজম করতে পারতেছে না, এটা ওদের প্রবলেম। সো দে উইল ডিল উইথ ইট। বাট আমি ইভেনচুয়ালি আজ লাইক যে ভাই, আমি নেক্সট বই মেলাও বই বের করবো, আমি তার যতদিন আমি লিখতে পারবো আই উইল ব্রিং আউট বুকস। তোমাদের ক্রিটিসাইজ করতে হইলে কনস্ট্রাকটিভলি ক্রিটিসাইজ করো, আমার কোনো সমস্যা নেই, আমি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ওয়েলকাম করি। বাট ডোন্ট কাম টু মি উইথ দিস কাইন্ড অফ থিংস যে
কেন 21-এ বইমেলার সময় ওর বই বেস্টসেলার হয়েছে, এটা তো আই রোট দ্য বুক বাট ইটস দ্য পিপল হু বট দ্য বুক। সো এটা তো আসলে আমার দোষ না, এটা কারোরই দোষ না, কারোরই দোষ, এটা দোষের কিছু না, এক্স্যাক্টলি এই জাস্ট বানানো হয়েছে জিনিসটা। কারণ আমরা যদি ভাবি চৌধুরী হোসেন যে আমাদের বইটা ছিল ওটা কত লাখ কপি বিক্রি হয়েছে, কেউ কি বকা দিছে এই কেন ইংলিশ বই বের করছিস, কিন্তু না তুমি তোমারটা কারণে তুমি লাইমলাইটে চলে আসছো। এবং আমার মনে হয় এটা আরেকটা সমস্যা হয়ে যায়, তুমি চাচ্ছ যে নিজের মতো করে থাকতে, যখন তুমি অনলাইনে চলে আসো মানুষ টানাটানি শুরু করে, বিভিন্ন ইস্যু নিয়ে কোয়েশ্চেন করে। এরপরে আই ওয়ান্ট আস্ক সামথিং, এবং এটা জাস্ট তোমার জন্য কোয়েশ্চেন না, দিস গোজ বিয়ন্ড ইট। বিকজ আমার মনে হয় এই কোয়েশ্চেনটা অনেক ফিমেলের ফেস করে, সেটা হচ্ছে অনেকে কমপ্লেইন করে, ইউ মাইট অ্যাভয়েড দিস কোয়েশ্চেন ইফ ইউ ফিল আনকমফোর্টেবল। সেটা হচ্ছে অনেকে বলে যে মুনজারিন আপনার কন্টেন্ট মানুষ দেখে বিকজ শি ইজ প্রিটি। হাউ ডু ইউ ডিল উইথ দ্যাট? বিকজ এটার মধ্যে তারা কি বোঝানোর চেষ্টা করতেছে যে দে আর কলিং যে না ওর কন্টেন্টে আসলে কিছু নাই, ও জাস্ট ওর ফেস ক্যাপিটাল দিয়ে সে তার কন্টেন্ট বিক্রি করতেছে। সো এটা একদিক থেকে তোমার যে কোনো স্কিলকে তার ইনভ্যালিডেট করতেছে, যদিও তুমি ডিইউ থেকে তুমি পড়াশোনা শেষ করছো, অক্সফোর্ড থেকে তুমি পড়ে আসছো, স্টিল দে আর সেইং দ্যাট। সো যখন তারা এই জিনিসটা বলে, তোমার কি মনে হয় এই অ্যাটাকটা করতেছে বিকজ ইউ আর এ ফিমেল, এই অ্যাটাকটা এই কারণে করতেছে বিকজ ইউ আর পপুলার, ওয়াই আর দে অ্যাটাকিং ইউ? আচ্ছা, কি সমস্যা এটাতে? এটা ওয়াই তো ওরাই বেস্ট বলতে পারবে, বাট আমি যেটা পার্টিকুলারলি ফিল করি ইজ अगेन দিস ইজ অলসো ওয়ান অফ দোজ থিংস যেগুলো আমাকে ইনিশিয়াল ডেজে অনেক বদার করতো, যে আচ্ছা ভাই আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়লাম, আমি মাস্টার্সে ফার্স্ট হইলাম, আমি অক্সফোর্ডে পড়লাম উইথ আ স্কলারশিপ, মানে আমি তো সব টিক বক্স করছি, আমার আর কি অ্যাচিভ করতে হবে ফর দেম টু বিলিভ যে আমি যেটা করতেছি ওইটা আসলে বুঝে শুনে করতেছি বা শিখে জেনেই করতেছি। সো ইনিশিয়ালি আই ইউজ টু বি ভেরি বদার্ড अगेन, যে তার মানে মনে হয় মেয়ে হইলে দেল বি লাইক যে না কিছু না কিছু একটা বের করবে, যে আইদার আপনি হিজাব করেন, আপনি নাইলে নিকাব করেন, নাইলে আপনি সুন্দর দেখে আপনার ইয়ে করছে, নাইলে আপনি মেকআপের ভিডিও বানান, নাইলে আপনি অন্য কিছু করেন, মানে দে অলওয়েজ হ্যাভ দিস, মানে একটা খুব ট্রেডিশনাল একটা ভিউ পয়েন্ট থাকবে ফিমেল কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে, বুঝছো? সো ওইটা আমাকে অনেক ইয়ে করতো ইনিশিয়ালি, বদার করতো, বাট দেন আই ওয়াজ লাইক যে মানে আমি কিভাবে এটার সাথে কোপ করতে পারি, দেয়ার আর মাল্টিপল ওয়েজ। একটা হচ্ছে যে আমি ইগনোর করব, আরেকটা হইতে পারে যে আমি এটাকে একটা কমপ্লিমেন্ট হিসেবে নিব, যে ওরা আমাকে সুন্দর ডাকতেছে, ওকে গ্রেট, আমি তো সুন্দর, ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে আই উইল টেক আ কমপ্লিমেন্ট, নো প্রবলেম। আর দ্য আদার থিং ইজ আই উইল জাস্ট কিপ ডুইং হোয়াট আই এম ডুইং এন্ড ব্রাশ অফ দ্য হোয়াইট নয়েজ, যেটা ধরো মানে अगेन আমার জন্য ইট অল বয়েলস ডাউন টু যে ক্রিটিসিজমটা আমাকে করতেছে এটা কি কনস্ট্রাকটিভ, উইল ইট হেল্প মি ইমপ্রুভ। সে যদি আমাকে বলে যে মুনজারিন আপু তো আসলে জাস্ট চেহারা বিক্রি করে ভিডিও বানাইতেছে, এটাতে কনস্ট্রাকটিভ কিছু নাই, এটা থেকে আমার টেক অ্যাওয়ে কিছু নাই, এটা আমি কি চেঞ্জ করব? ক্যান আই চেঞ্জ হাউ আই লুক? নো। ক্যান আই সাডেনলি স্টপ অ্যাপিয়ারিং ইন মাই ভিডিওস? কেন? আমি ওদের জন্য কেন আমি যেভাবে কন্টেন্ট ডেলিভার করি চেঞ্জ করব? সো আই এম থিঙ্কিং যে এটার ওয়ার্ক অ্যারাউন্ডটা কি হতে পারে? ওয়ার্ক অ্যারাউন্ড হচ্ছে আই উইল কিপ হোয়াট আই এম ডুইং এন্ড ওরা যেটা বলতেছে ওটা কনস্ট্রাকটিভ হইলে আমি নিব, ডিস্ট্রাকটিভ হইলে নিব না। বাট আমি ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম এটা থেকেও একটা পজিটিভ সাইড পাইছি, যে ওরা বলতেছে আমি প্রেজেন্টেবল, অসুবিধা নেই। আমি ওরা যদি মনে করে আমি অনেক প্রেজেন্টেবল ওয়েতে কথা বলি, ইয়ে করি, ভালো তো, অসুবিধা কি? হ্যাঁ, ইফ আমি প্রেজেন্টেবল হওয়ার কারণে there are 1,000 more people যারা আমার কন্টেন্ট দেখে কিছু একটা শিখতেছে, I have no problem. If there are 1,000 people যাদের মধ্যে 900 জন শিখার জন্য শিখতেছে আর 100 জন কথার কথা দেখতেছে যে আমি সুন্দর দেখে কন্টেন্ট দেখতেছে, তারাও তো at the end of the day কিছু একটা শিখে বের হচ্ছে, বিকজ আমি তো শিখাচ্ছি কন্টেন্ট, আমি তো আর কিছু করতেছি না। সো আমি ওই টেক অ্যাওয়েটা রাখি যে as long as they are learning, as long as they are gaining something out of it, অসুবিধা নেই, কেন দেখতেছে is their concern, not mine. ভেরি গুড। আমার মনে হয় এখান থেকে শেখার অনেকগুলো জিনিস আছে। ফার্স্ট জিনিস হচ্ছে as long as your intention is right, তোমার যদি ইন্টেনশন ঠিক থাকে, আমার মনে হয় নিয়ত ঠিক থাকে, তাহলে আমার মনে হয় বাকিটা তুমি অনেকটা ইগনোর করতে পারতেছো। আর সেকেন্ড জিনিস হচ্ছে তোমার কেসে আমি যেটা খেয়াল করলাম, আমার মনে হয় এটা সোসাইটির বিভিন্ন জিনিস খুব সুন্দর মতো রিফ্লেক্ট করে, যে তুমি চাইলে সব অ্যাচিভ করতে পারো, তুমি সব কোয়ালিফিকেশন রাখতে পারো, স্টিল ইউ উইল গেট ক্রিটিসাইজ। স্টিল যে তোমার বই সাকসেসফুল হয়েছে, দ্যাট ওয়াজ ইয়োর পয়েন্ট, যে কেন এত বেশি হচ্ছে, কিংবা ও বেশি ভিউজ পাচ্ছে, কেন এটা পাচ্ছে। তুমি অক্সফোর্ডে পড়ে আসো, তুমি লাইক মানুষ কি স্বপ্ন দেখে যে তার একটা ভালো ইনস্টিটিউশন থেকে পাস করবে, ভালো ডিগ্রি থাকবে, ক্রেডেনশিয়ালস থাকবে, এন্ড দ্যাট ইজ দ্য পিক অফ সাকসেস। এন্ড তোমার কাছ থেকে আমি যেটা দেখতেছি যে তুমি সবকিছু করছো, স্টিল পিপল আর নট স্যাটিসফাইড। সো তোমার আনসার হচ্ছে যে নিজের ইন্টেনশন ঠিক রাখা, এন্ড অলসো যেগুলো কনস্ট্রাকটিভলি তোমাকে বলতেছে, যেটা তোমাকে ইমপ্রুভ করতে হেল্প করবে, ওগুলাকে মানে তুমি যত ডোজে ওটাকে হজম করতে পারো হজম করো,
আর যেগুলো তোমার মনে হয় যে কনস্ট্রাকটিভ না, রাদার তোমাকে ডিস্ট্রাকটিভ ভাবে বলতেছে জাস্ট টু ব্রিং ইউ ডাউন, ওগুলাকে আস্তে আস্তে ইগনোর করা শিখতে হবে। যেমন আমার জন্য একটা পার্সোনাল ধরো হচ্ছে যে ইনিশিয়ালি যখন আমাকে নিয়ে কোনো নিউজ করা হতো, সে কোনো বড় নিউজ পেপারে কোনো নিউজ করা হতো, আমি খুব অতি উৎসাহ নিয়ে গিয়ে দেখতাম, যে পেজ থেকে শেয়ার করতে গিয়ে দেখি। ফার্স্ট টাইম আমি যখন এটা করছি তখন ইট ওয়াজ আ ভেরি, মানে আমি নাম না নেই, বাট ইট ওয়াজ আ ভেরি বিগ নিউজ পেপার, ওরা নিউজ করছে খুব ভালো ওয়েল ইন্টেনশনড একটা নিউজ, কিন্তু যে কিভাবে মানে ইংরেজি শিখায় জনপ্রিয় হলেন বা এরকম কিছু একটা টাইটেল হয়তো ছিল। আমি গেছি খুব ইন্টারেস্ট নিয়ে, যে ফার্স্ট নিউজ আমার লাইফের আমাকে নিয়ে করছে। কমেন্ট সেকশনে গিয়ে দ্য কাইন্ড অফ মানে ওটা যে আমরা তো বলি না যে ইট ওয়াজ আ গ্রাউন্ডিং এক্সপিরিয়েন্স, যে আমাকে আবার আসমান থেকে মাটিতে টেনে আনছে। আসমান থেকে মাটিতে টেনে আনে নাই, ইট ওয়াজ লাইক মাটিতে পুঁতে ফেলছে আমাকে, লাইক ইট ওয়াজ দ্যাট ব্যাড অফ আ ব্যাড এক্সপিরিয়েন্স আর কি, যে আই ওয়াজ লাইক আন্ডারগ্রাউন্ড। আই ওয়াজ লাইক কিভাবে এরকম একটা নিউজে এই টাইপের কমেন্ট আসে, মানে ইট ওয়াজ লাইক দ্য মানে যত ওয়ার্স্ট অফ দ্য ওয়ার্স্ট কাইন্ড অফ ধরো কমেন্ট থাকতে পারে, ইররেলেভেন্ট টু দ্য পয়েন্ট এনিথিং, এরকম অনেক কিছু ছিল। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট সর্ট অফ আই ওপেনিং এক্সপিরিয়েন্স ফর মি, যে এই টাইপের ক্রিটিসিজম কত দিন ধরে আমি অ্যাকচুয়ালি হজম করতে পারবো, প্রবাবলি পারবো না, because at some point it is going to get too much and I'm probably going to think যে না ভাই করবোই না এসব, because again সাদমান আমি কিন্তু অনেক বড় একটা ইন্ট্রোভার্ট, সো আমার জন্য ধরো কন্টেন্ট বানানো বা ধরো পাবলিক কোন একটা জায়গায় গিয়ে কাজ করা কিছুটা হইলেও it drains stuff out of me. So আমারও I question myself যে how long am I willing to compromise that, যে আমার পার্সোনাল ওই ক্ষতিটাও হবে, ক্ষতি না মানে ওই একটা ড্রেইনিংটা হবে, and at the same time আমি এটা করতে থাকবো। তখন আমি অনেক কোয়েশ্চেন করতাম যে কতদিন আইল বি ওকে উইথ ইট। দ্য ট্রুথ ইজ আইল নেভার বি ওকে উইথ ইট, বাট হোয়াট আই ক্যান ডু ইজ যে আমি কি কনসিয়াস একটা ডিসিশন নিতে পারবো যে আমি যাব না ওইখানে গিয়ে কমেন্ট সেকশনটা আমি দেখবো না। আই উইল জাস্ট থিঙ্ক যে ও গ্রেট নিউজ, সব উপরে থাম্বনেল দেখবো, ইয়ে করবো, খুশি হবো, মেবি স্টোরি থেকে একটু শেয়ার দিব, দ্যাটস ইট, বাট গিয়ে কমেন্ট সেকশনে আর ঢুকবো না। সো দ্যাট ওয়াজ আ কনসিয়াস কল, বিকজ আমি যদি ওটা করতে থাকি I won't be able to continue what I'm doing because আমার মানে পার্সোনালিটির সাথেই ওটা যায় না। সো কতদিন করবো আর তাইলে? Absolutely. I loved all the answers. তুমি খুব সুন্দর মতো তুমি অনেক চিন্তা করছো এই জিনিসটা নিয়ে, রাইট? এন্ড আমার মনে হয় এই ধরনের প্রবলেম আগে সবাই পড়ে না, সবাই ইন্ডিভিজুয়াল লেভেলে হয়তো জিনিসগুলো ফেস করে। আমার খুব ভালো লাগছে তুমি খুব ভালো মতো আর্টিকুলেট করছো জিনিসটা। এই লাইনে আমি আরেকটা জিনিস যদি বলি, এবং এটার সাথে তোমার ফিউচার গোলস এর সাথে ওরিয়েন্টেশন আছে, সেটা হচ্ছে একটা মানুষের অ্যাচিভ করার মতো অনেক কিছু থাকে, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল কিংবা সোশ্যাল ক্যাপিটাল, অনেকগুলো জিনিসপত্র থাকে। সো মোটামুটি লাইফে যতগুলো জিনিসপত্র আছে মোটামুটি ইউর ভেরি কমফোর্টেবলি তুমি সবগুলো অ্যাকমপ্লিশ করে ফেলছো, পড়াশোনা শেষ করছো, ইউর ভেরি কমফোর্টেবলি ফাইন্যান্সিয়ালি স্টেবল, ইউর অল গুড, সব ঠিক আছে, পপুলারও আছো, অল গুড। এরপর জিনিসটা থাকে হচ্ছে আমরা বিভিন্ন জিনিস সেলিব্রেট করতে করতে চাই, রাইট? আমার লাইফে বিভিন্ন জিনিস সেলিব্রেট করি, আচ্ছা ঠিক আছে এটা করলাম, এসএসসি দিলাম, এইচএসসি দিলাম, তারপর গ্রাজুয়েট করলাম, চাকরি পাইলাম, তারপর আমাদের বিয়ে হলো, তারপর সন্তান হইলো, তারপর অনেকে উই সেলিব্রেট মেনি থিংস। সো তোমার জন্য এর পরে মাইলস্টোনটা কি? লাইক আমি চিন্তা করছি যে তুমি তো সব পেয়ে গেছো, এরপরে কি বাকি আছে? হোয়াট এলস নেক্সট, কোন মাইলস্টোনটা সেলিব্রেট করা মাইলস্টোন থাকবে? আমি জানি যে তোমার যদি মানি প্ল্যানটা একটু ঠিক মতো উঠে যায়, দ্যাট ইজ সামথিং টু সেলিব্রেট, অফ কোর্স, বাট এরপরে আর বিগ কি আছে? আই এম থিংকিং ইন্টারন্যাশনাল লেভেল। How about that? তো তুমি কি চিন্তা করছো পরে কোন জিনিসটা তুমি আনতে যাচ্ছ বিগার দেন দিস? দুইটা, একটা হচ্ছে তুমি ইন্টারন্যাশনালের কথাটা বলছো দেখেই জাস্ট কানেক্টিং টু দ্যাট, আই হ্যাভ রিসেন্টলি রিয়েলাইজ যে আমার ইন্ডিয়াতে অনেক স্টুডেন্টস আছে। সো আমার প্রত্যেকটা লাইভে, প্রত্যেকটা ওয়েবিনারে দেয়ার আর স্টুডেন্টস। আমি র্যান্ডাম একটা মাঝখানে একটা এক্সাম্পল শেয়ার করি, আমার একটা আইএলস এর ওয়েবিনার হচ্ছিল, ওখানে একজন স্টুডেন্ট জিজ্ঞেস করছে, আপু আপনার বইটা কি আমি ফ্লিপকার্টে অর্ডার করতে পারবো? Unfortunately না, not yet, but that made me think। আর আমার প্রত্যেকটা কন্টেন্টে এরকম খুব ফ্রিকুয়েন্টলি কলকাতা থেকে স্টুডেন্টস আসে, যারা হচ্ছে যে বলে যে আপু আপনার মতো করে এখানে কেউ পড়ায় না, বা ইন্ডিয়া তো ইটস আ লার্জলি হিন্দি স্পিকিং কান্ট্রি, প্লাস ওদের নিজস্ব এত ভাষা আছে। সো আই ফিল যে ওরাও একটা সর্ট অফ একটা নেগলেক্টেড গ্রুপ, যে ওইখানে কলকাতার স্টুডেন্টসরা যারা বাংলায় পড়তে অভ্যস্ত বা শিখতে অভ্যস্ত, ওদের নিয়ে আমার কাজ করার অনেক ইচ্ছা আছে। দ্যাটস ওয়ান থিং। আরেকটা হচ্ছে যে আই ওয়ান্ট টু হ্যাভ আ টিচার একাডেমি, যেটা হচ্ছে যে ধরো আমরা তো 10 মিনিট স্কুলে আমরা অনেকজন, সেই 10 মিনিট স্কুলে আমি, তুমি, আয়মান, শুভ ভাইয়া, এরকম অনেকজন আসছে যারা কিন্তু ধরো এখানে কন্টেন্ট বানায় আমরা শিখছি, and now we have like our own thing going on, and আমরা আমাদের মতো করে পড়াই, and it's very unique, যেটা ধরো it's very hard to replicate। তোমার মতো করে আরেকজন পড়াবে, it will be hard for you to find that person, very tough।
আমার মতো করে একজন পড়াবে, আই এম হ্যাভিং আ লট অফ ডিফিকাল্টি ফাইন্ডিং দ্যাট পারসন। সো এই যে একটা ইউনিক পার্সোনা বিল্ড হয়, আই ওয়ান্ট টু ওয়ার্ক টুয়ার্ডস দ্যাট। আই ফিল লাইক দিস ইজ সামথিং দ্যাট ক্যান বি টট, যে আমরা যদি ইফ উই ফাইন্ড দ্য রাইট পিপল অ্যান্ড আমরা যদি ওদেরকে ধরো 6 মাস 1 বছর একটু টাইম দিয়ে গ্রুম করে, ইটস পসিবল টু ক্রিয়েট দ্যাট নেক্সট জেনারেশন অফ টিচার্স, যারা হচ্ছে যে আমরা কয়েকদিন পরে বুড়া হয়ে যাবো অ্যান্ড দেন পিপল উইল স্টার্ট থিঙ্কিং যে না, দে আর নট রেলেভেন্ট এনিমোর, বা আই এম থিঙ্কিং ধরো 10 বছর পর্যন্ত আছে, বা তারপর তো টাফ যে বিং রেলেভেন্ট। সো আই এম থিঙ্কিং যে হাউ টু মেক শিওর যে ইট কন্টিনিউস। সো হ্যাভিং দ্যাট টিচার একাডেমি, যেখানে ধরো ইন্টারেস্টেড মানুষজন আসবে, নট অনলি ইংলিশ, যারা যেটাই পড়াতে চাক না কেন ওদেরকে ওই পড়ানোর আর্টটা শেখানো, যাতে করে দে ক্যান কন্টিনিউ দিস ফর জেনারেশনস টু কাম। সো আই থিঙ্ক আমার জন্য পার্সোনালি দ্য নেক্সট মাইলস্টোন উইল বি দিস, যে ক্রিয়েটিং ধরো 10, 15, 20 কম নাম্বার হইতে পারে, বাট ক্রিয়েটিং দ্যাট নেক্সট জেনারেশন অফ সলিড টিচার্স হু ক্যান ক্যারি ইট অন আর কি আমাদের পরে। सो या, तो जो भी इंडिया से देख रहे हैं प्लीज मुंजरीन का वीडियो ज्यादातर देखिए और लाइक ठोक दीजिए, ठीक है? थोड़ा बहुत हिंदी हमको भी हमें भी आती है, सो आपको लोगों के मीट करने के लिए बहुत इंतजार कर रहे हैं हम। we'll get there. এখন বেশ ভালো লাগছে তুমি ইন্ডিয়ান এক্সপ্যানশনের কথা বলছো। হাউ অ্যাবাউট, এবং এটাই আমি একটা পয়েন্টে বলতাম, ইটস নট বিকজ যে তুমি একটা পডকাস্টে আসার জন্য আমি তোমাকে বলতেছি, দিস ইজ এমন একটা জিনিস যেটা আমি অনেকদিন ধরে বলতেছি, সেটা হচ্ছে বাংলাদেশে কেবল পডকাস্ট শুরু হচ্ছে। হাউ অ্যাবাউট ইউ স্টার্ট এ পডকাস্ট, অথবা ইউ স্টার্ট ইউর ওন শো। আমি জানি ইউ হেট বিং অন দ্য ক্যামেরা, বাট হাউ অ্যাবাউট এ ফিমেল অনলি পডকাস্ট, কিংবা তুমি একটা ইংলিশ পডকাস্ট করতেছো। কারণ আমরা অনেকে কমপ্লেন করি যে আমাদের দেশের বিভিন্ন জিনিসের রিপ্রেজেন্টেশন নাই। এটা কি একটা কারণ এটা যে আমরা খালি আমাদের মানে বাংলা ভাষায় কথা বলে যাচ্ছি? কারণ আমরা যা কিছু শেয়ার করতেছি আমরা খালি বাংলায় বলতেছি। সো মনে করো ইন্ডিয়া থেকে কিংবা অন্য কোনো দেশ থেকে যদি কেউ আমাদেরকে খুঁজতে চায়, আমাদের ভাষাটা বুঝতেছে না। সো যদি ইংলিশ রিপ্রেজেন্টেশন থাকতো, মানুষ যদি ইংলিশে কথাবার্তা বলতো, আমার মনে হয় বাংলাদেশের রিপ্রেজেন্টেশন অনেক বেড়ে যেত। লাইক কারেন্টলি যেরকম নাদির অন দ্য গো বাংলাতেও কন্টেন্ট বানাচ্ছেন, ইংলিশে কন্টেন্ট বানাচ্ছেন, সো ইটস গেটিং গ্লোবাল অডিয়েন্স অ্যাজ ওয়েল। সো তোমার যদি এরকম থাকতো, would you entertain that thought, would you entertain that project? তুমি এত প্রমিসিং ভাবে জিনিসটাকে সেল করছো, ইটস হার্ড টু সে যে না এরকম কোনো প্ল্যান নাই। সাদা আমার টু ডু লিস্টে রাখলাম ইনশাআল্লাহ। হ্যাঁ, বাট না, আই ডু বিলিভ যে মানে এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আসলে দে আর ট্রাইং ইন देयर ওন ওয়েজ যে ওরা যাতে একটা ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে ট্যাপ ইন করতে পারে। অ্যান্ড আই থিঙ্ক ফ্রম এন এডুকেশন পার্সপেক্টিভ, আমি যদি জাস্ট আমার কন্টেন্টের কথাই বলি, ইংলিশের প্যারাটা না ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রবলেম। তুমি ইউরোপিয়ান কান্ট্রিজ বাদ দাও, ধরো ইউকে আমেরিকা ওগুলা বাদ দাও, বাট ইটস আ ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম ফর মোস্ট অফ দ্য কান্ট্রিজ। সো ইট ডাজ অকার টু মি আ লট যে ধরো আমি যদি একটা টানা ইংলিশে কন্টেন্ট বের করি, তাহলে প্রবাবলি আমি আরো অনেক দেশকে ট্যাপ করতে পারবো বা শিখাইতে পারবো, যেটা জাস্ট বাংলায় বলে আনফরচুনেটলি পসিবল না। সো আই থিঙ্ক আই এম জাস্ট ওয়েটিং ফর দ্যাট পয়েন্ট যে ধরো বাংলায় কন্টেন্ট ক্রিয়েট করে the day I realize যে না আমি যতটুকু এখানে দেওয়ার আছে দিয়ে ফেলছি, then I'll think যে you know what, okay, it's time to go international. Then এখনো তো ধরো we are talking যে আমরা কলকাতায় ট্যাপ ইন করবো, করি নাই তো এখনো। যেমন আমি কিছুদিন আগে I was talking to আমাদের মানে রনি ভাইয়ের সাথে কথা বলছি, আমাদের পাবলিশার ফর পিপল হু আর ওয়াচিং। সো রনি ভাইকে বলছিলাম যে ভাইয়া আমার তো ইন্ডিয়া থেকে অনেক স্টুডেন্টস আসে, ইন্ডিয়াতে বই কেমনে পাঠাতে পারবো? সো উনি হচ্ছে যে বললো দাঁড়াও, আমার তো ইন্ডিয়াতে কলকাতায় আছে একজন যে হচ্ছে যে আমাদের থেকে বই নেয়। সো আমরা ওনাদের সাথে ইয়ে করলাম, এখন উইদিন ইট টুক আ ডে অর টু ম্যাক্স, অ্যান্ড নাও সাডেনলি অল মাই বুকস ওই স্টোরে আছে। সো আই ওয়াজ লাইক, কলকাতার স্টুডেন্টস, ইউর গেটিং মাই বুকস, ইটস হ্যাপেনিং। সো আই থিঙ্ক এটাই যে এই জায়গাটাতে আরেকটু ট্যাপ ইন করে ওই ফুল পোটেনশিয়ালটা রিচ করা, অ্যান্ড দেন ওয়াই নট ফুল ইংলিশ কন্টেন্ট বানালে তো আই নো ইটস আ গ্যারান্টি দিয়ে যে সাকসেস আসবে। এবং এখানে আমি শাউট আউট দিয়ে রাখি তামিলনাড়ুর রনি ভাই, অধ্যয়নের সেজিত আপু, এই দুজন মানুষ মানে আমাদেরকে ছোট ভাই বোনের মতো বড় করতেছে, রাইট? সবাই আমরা তাদের কাছে যাচ্ছি, তারা আমাদেরকে হেল্প করছে এবং আমাদের বইগুলো পাবলিশ করতে অনেক হেল্প করছে। এবং আমার মনে হয় মুনজেরিন যে বইগুলো বেস্ট সেলার হয়েছে, কিন্তু আমাদের 10MS এর আন্ডারে যতগুলো বেস্ট সেলিং বই আছে, দে হ্যাভ এ ভেরি হিউজ ইম্প্যাক্ট অন দ্যাট আসলে। সো রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউ টু। এখন এখানে আমি একটা কোয়েশ্চেন আরেকটু ফিলোসফিতে, যে আমার মনে হচ্ছিল আমাদের খুব ভালো ফ্লোতে ছিলাম, এটা একটু বোরিং মনে হতে পারে, বাট গিভ মি এ পারপাস। কেন পারপাস আমি বলতেছি, যেরকম তোমার কোর্স আছে হচ্ছে কিডসদের জন্য একটা আছে, তারপর ঘরে বসে স্পোকেন ইংলিশ আছে, যারা বিদেশ যেতে চায় আইএলটিএস আছে, ইনশাআল্লাহ সামনে টোফেল আসবে, হোপফুলি ডুওলিঙ্গো আসবে, ইনশাআল্লাহ সামনে টোফেলও আসবে, ইনশাআল্লাহ। এখন
বাই দ্য ওয়ে আমি ডুওলিঙ্গো, তোমার কি মনে হয় ডুওলিঙ্গো কি সামনে কাজে লাগবে না? কারণ আমার মনে হচ্ছে ডুওলিঙ্গো মাইট বি রেভলিউশনারি। কারণ তোমার আইএলস এ তোমার পরীক্ষা দিতে কত লাইক প্রায় 20,000 টাকার মতো লাগে, 20-21,000, আমি জানি এখন বাড়ছে নাকি না। তো সেখানে ডুওলিঙ্গো প্রায় কত $49 মানে 5,000 টাকায় মনে করো পরীক্ষাটা দিতে দিচ্ছে। সো এটা যদি স্ট্যান্ডার্ডাইজড হয়ে যায়, এইটা দিয়ে অনেকে বিদেশ যেতে পারবে। রেভলিউশনারি না, আই হোপ যে স্ট্যান্ডার্ডাইজড হয়ে গেলে ওরা ওদের দামটা বাড়ায় না ফেলে। যেমন আইএলস এর এক্সামের প্রতি আমার একটা খুব বড় সর্ট অফ কমপ্লেইন আছে, হচ্ছে যেটা প্রতি বছর এটার দাম কেন বাড়াতে হবে। আরো ইম্পর্টেন্ট কোশ্চেন আমাকে বলো, ভ্যালিডিটি 2 বছর পর আমি ভুলে যাচ্ছি ভাষা কেন? এটাই। সো এই দুইটা আমার খুব বড় একটা কমপ্লেইন আছে। আমি জানি না এটা কাকে বললে, মানে ব্রিটিশ কাউন্সিলের কাউকে বললে আমি আমার মনে হয় না ওরা ফিক্স করতে পারবে, বাট ইটস জাস্ট টু অফ দিস বিগ প্রবলেমস যে প্রতি বছর কেন এটার দাম বাড়তে হবে। ইটস অলরেডি 23,000 এর মতো মনে হয় এখন, নাকি 22। আমি গত বছরই 19,000 টাকা দিছি, এটা এখন 21-22 হয়ে গেছে। হ্যাঁ, সো ইটস রিয়েলি এক্সপেন্সিভ ফর আ স্টুডেন্ট যার যদি ভুল ক্রমে ও যদি প্রথমবার পরীক্ষা দিয়ে ভালো স্কোর না করে, ওর আবার দিতে হবে। কয়বার একটা মানুষ 20,000 টাকার একটা পরীক্ষা দিতে যাবে? 1 and 2 বছর। Why is it not 5 years or 3 years or 4 years? It is just greedy policy আমার কাছে মনে হয়। এটা should be fixed. এটা ফিক্স করা হবে না, আই নো। আনফরচুনেটলি মাঝখানে তো there was a rumor যে ওরা 1 বছরে ভ্যালিডিটি নিয়ে আসবে। থ্যাঙ্ক গড ওটা সত্যি ছিল না, বাট আমার মনে হয় যে এই দুইটা জিনিস ইজ প্রবলেম্যাটিক। সো ডুওলিঙ্গো এই পার্টিকুলার কয়েকটা জিনিস যদি ক্র্যাক করতে পারে এন্ড অলসো কস্ট এফেক্টিভ রাখতে পারে ফর স্টুডেন্টস, তাহলে ইটস ইনসেইন, ইটস রিয়েলি গুড। মানে ডিফিকাল্টি লেভেল ওয়াইজ, অ্যাসেসমেন্ট ওয়াইজ, সবকিছু দিক দিয়ে যদি ওরা ওই মানটা রাখতে পারে, এন্ড জাস্ট যদি ডুওলিঙ্গো গেটস অ্যাকসেপ্টেড অ্যাজ ওয়াইডলি অ্যাজ IELTS, কিপিং ইন মাইন্ড কস্ট এফেক্টিভ থাকবে এন্ড অ্যাক্সেসিবল থাকবে, ওয়াই নট? অ্যাবসলিউটলি। এবং এই জন্যই দেখো আমি কিন্তু কারণ ছাড়া বলি নাই যে ইন্টারন্যাশনাল গ্লোবাল এক্সপেনশন কেন দরকার। বিকজ এখন তুমি ইংলিশ টিচার আসো, বাংলাদেশে আসলে যতটুকু সম্ভব তুমি এট সার্টেন পয়েন্ট স্যাচুরেশন পয়েন্টে যাবা। এরপরে উই ওয়ান্ট ইউ টু বি এ গ্লোবাল ফেনোমেনন, যেন তুমি পলিসি লেভেলে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ পলিসি লেভেলে, স্ট্যান্ডার্ডাইজড টেস্টে পলিসি লেভেলে তুমি কাজ করতে পারো, রাইট? আমার মনে হয় ইউ হ্যাভ অল দ্য ক্যাপাবিলিটিস ফর দ্যাট। তুমি অক্সফোর্ডে পড়ছো, নাম্বার 1 ইউনিভার্সিটি in many rankings. So I'm on you have all that it takes to work in the policy level, and hopefully again তোমার bucket list আমি আরেকটু বাড়াচ্ছি। TOEFL হ্যাঁ, স্ট্যান্ডার্ড টেস্টের দাম কমাবা কিংবা ডুওলিঙ্গো কে অ্যাকসেপ্টেবল রেঞ্জে নিয়ে যাবা, ভ্যালিডেশন বাড়াবা 2 বছর থেকে 5 বছর। আমি তোমাকে কাজ দিচ্ছি, বাট আমার মনে হয় ইউ আর এ ভেরি যোগ্য মানুষ যে কাজটা করতে পারবে আসলে। আমার আরো 2টা কোশ্চেন আছে, টাফেস্ট কোশ্চেন, এরপর তোমার ইজি কোশ্চেন, তারপর র্যাপিড ফায়ার আছে। ডু ইউ হ্যাভ টাইম? ইয়েস আই হ্যাভ। ওকে, এরপরেরটা হচ্ছে দ্য পারপাস অফ এডুকেশন। পারপাস অফ এডুকেশনটা আমি ইলাবোরেট করি কোয়েশ্চেনটা। বাসায় বসে বাচ্চাদের জন্য আছে কিডস, ঘরে বসে স্পোকেন ইংলিশ আছে ঘরে বসে পড়ার জন্য, আইএলটিএস তো আছেই। এখন এর বাইরে যারা আছে, মনে করো একজন মানুষের বয়স 40, মনে করো একজনের বয়স হচ্ছে 50, সে কেন ইংলিশটা শিখবে? তাদেরকে একটা উদ্দেশ্য দাও। যেরকম আমি আমার মাকে তোমার ভিডিও দিয়ে বসাই দিয়েছি, কিন্তু তোমার কোর্সটা হয়ে যাবে, দেখতেছে, সে শিখবে, ইনশাআল্লাহ সে শিখবে। সে মুভি দেখবে, হয়তো বা কিছু না কিছু সে দেখবে, বিভিন্ন কন্টেন্ট। যেরকম আমরা বিভিন্ন জিনিস নিয়ে কথাবার্তা বলি। আমি যখন সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি, আমার আম্মু বলে যে তুই কি শিখলি, আমাকে বল। আচ্ছা ঠিক আছে আম্মু, এটা শিখছি আমি। সো আম্মু শিখতেছে এন্ড শি ইজ হ্যাভিং আ লট অফ ফান। তো তুমি এই ধরনের মানুষ যাদের এখন একাডেমিক নিড নাই, যাদের বিদেশে যাওয়াটা গোল না, তারা কেন ইংলিশ শিখবে, কিংবা শিখলে কোথা থেকে শিখবে? এটার জন্য একটা পারপাস এন্ড একটা অ্যাকশন প্ল্যান বল। এটার পারপাস এক একজনের জন্য এক এক রকম হতে পারে, বাট আই থিঙ্ক ইংলিশ জানলে যেটা হ্যাপেন্স ইজ, ধরো আমি যদি সামওয়ান ইন देयर 40s বা সামওয়ান ইন देयर 50s এর কথা ভাবি, ওরা যদি কাজের মধ্যে না থাকে, দেয়ার লট অফ দেয়ার টাইম হয়তো বা যায় হচ্ছে যে ওরা কন্টেন্ট কনজিউম করতেছে, বা ওরা হয়তো বা ফ্যামিলি মেম্বারদের সাথে বা ফ্যামিলির এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের সাথে কমিউনিকেট করতেছে। সো অনেক মানে একটা মেজর পোর্শন অফ দ্য টাইম এইসবের পিছনে হয়তো যায়। সো আমি যদি ইংলিশ জানি অ্যান্ড আমি যদি ইংলিশ বুঝি অ্যান্ড পিক করতে পারি, তাইলে ওয়ার্ল্ড অফ মানে কন্টেন্ট ইজ ওপেন টু মি ফর মি টু কনজিউম। ধরো আমি যদি একজন প্রবলি অ্যান আন্টি ওর আঙ্কেল ইন দেয়ার 50s or 60s এর কথা বলি, ওনারা ধরো অনেক সময় দেখা যায় যে কোন জায়গা থেকে এন্টারটেইনমেন্ট কনজিউম করবে, ইটস আ স্ট্রাগল ফর দেম। হয়তো বা শুধু জাস্ট বাংলা কন্টেন্ট কনজিউম করতে পারছে, বা আদার কন্টেন্ট কনজিউম করতে কোন আসলে পারতেছে না কিনা ওইটা নিয়ে টেক স্যাভি হয়তো বা হতে পারতেছে না। সো জাস্ট নোয়িং ইংলিশ, আমি কিন্তু অটোমেটিক্যালি একটা অ্যাপও একটু বেটার ম্যানুভার করতে পারবো। যেমন আমাদের অনেক রিলেটিভরা স্ট্রাগল করে হচ্ছে, ওরা পড়ে বুঝতেছে না যে টিভিতে কি করতে হবে, কোন জায়গাটাতে প্রেস, জাস্ট বিকজ দে ক্যান্ট রিড, বা
একটা টেক্সট পাঠাতে পারতেছে না মোবাইলের জন্য, হ্যাঁ বিকজ টাইপ করতে পারে না বা স্পেলিং জানে না। হ্যাঁ সো ক্যান ইউ ইমাজিন যে আমি যদি ইংলিশ পারতাম বা ইংলিশ বুঝতাম, আমার অ্যাকচুয়ালি স্কোপ বা আমার লিবার্টি কতটুকু বেড়ে যাচ্ছে, আমার পরিধিটা কতটুকু বেড়ে যাচ্ছে। একজন প্যারেন্ট মানে প্যারেন্টের লেভেলের কারোর জন্য কিন্তু দিস ইজ অ্যান এক্সট্রিমলি লিবারেটিং ফিলিং। আরে আমার ছেলে টাইম দিচ্ছে না, আমি হচ্ছে যে টাইপ করবো আমার মধ্যে, তুমি গেছো আমি লিখবো, বা এই তুমি আমাকে নেটফ্লিক্স ছেড়ে দাও তো, পারতেছে না, ফরগেট হিম, আমি নিজে করতেছি। সো দ্যাটস আ লট অফ ইন্ডিপেন্ডেন্স যেটা আসবে জাস্ট ফর আ বেসিক ইংলিশটা পারে। ইটস নট ইভেন খুব কমপ্লেক্স ইংলিশ পারতে হবে, কিন্তু জাস্ট পড়তে পারতেছে, দ্যাটস ইট। আমি অনেক সময় দেখি যে আমার আম্মু পার্টিকুলারলি শি স্ট্রাগলস, ইনিশিয়ালি স্ট্রাগল করতো টিভি অপারেশন নিয়ে, জাস্ট বিকজ উনি পড়ে ইয়ে করতে পারতেছে না যে কোনটাতে অ্যাকচুয়ালি ক্লিক করলে কি হবে। যেমন সেট আপে ক্লিক করলে কি হয়, ইফ ইউ ডোন্ট নো হোয়াট সেট আপ মিনস ইউ ওয়ন্ট ক্লিক দেয়ার, বা ইফ ইউ ডোন্ট নো হোয়াট নেক্সট মিনস তুমি নেক্সটে ক্লিক করবা না, রাইট? সো আই ফিল যে ওই ইংলিশ জানলে জাস্ট যে আমার ভাষার পরিধিটা বাড়বে তাও কিন্তু না, আমার ডে টু ডে অপারেশনে কিন্তু আমাকে অনেক হেল্প করবে। ফ্রম টাইপিং দ্যাট মেসেজ অন মাই ওন টু টিভি নিজে নিজে চালানো, টু একটা ঈদ গ্রিটিং নিজে নিজে পাঠানো, যেগুলো আমাদের প্যারেন্টদের মানে এইজের গ্রুপের জন্য অনেক রেলেভেন্ট। ইট উইল বি ভেরি লিবারেটিং when you realize যে তোমার কোনো মানুষের হেল্প লাগবে না টু ডু এনিথিং ইউ ওয়ান্ট, ইটস ভেরি লিবারেটিং। ইভেন তুমি চিন্তা করে দেখো যে একটা মানুষ যদি ঠিকমতো ইংলিশ পড়তে পারে বা পারসিভ করতে পারে, সে কিন্তু খুব কুইকলি একটা অ্যাপ চালানো শিখে যাবে। ধরো আমি একটা ফুড অর্ডার করতে চাই বা গ্রোসারি অর্ডার করতে চাই, আমি যদি ইংলিশ পড়তে না পারি আমি কিন্তু ওই অ্যাপের ভিতর ঢুকে হারিয়ে যাবো কোন জায়গাটাতে ক্লিক করলে আসলে কি হবে। বাট ইফ আই নো ইংলিশ, আমি অটোমেটিক্যালি ওটাতে ক্লিক করে আই উইল নো, ওটা পড়ে পড়েই আমি বুঝতে পারবো যে এটার পরে এটা করবো, এটার পরে এটা করবো। ইটস ভেরি লিবারেটিং। মানে আমার মনে হয় যে কথা বলতে পারলে তো অফকোর্স দ্যাটস দ্য আলটিমেট মানে লিবারেটিং ফিলিং। মানে আমার এখনো মনে আছে যে আমি ছোটবেলায় ইংলিশের একটা অ্যাড দেখছিলাম, যেটাতে হচ্ছে যে এটা কাদের অ্যাড ছিল মনে নাই, ইন্ডিয়ান একটা অ্যাড ছিল, যেটাতে হচ্ছে একটা আন্টি ইনিশিয়ালি হচ্ছে যে শি কান্ট স্পিক ইন ইংলিশ ওয়েল, সো ওকে হচ্ছে যে ওর ফ্যামিলিতে জাজ টাচ করে, অনেক ইয়ে করে, তারপরে সে হচ্ছে ডিসাইড করে যে না আমি আই এম গোনা লার্ন ইংলিশ এন্ড শো ইউ গাইজ হোয়াট আই এম কেপেবল অফ। তো সে শিখার পরে সে হচ্ছে যে লাস্ট ক্লিপ অফ দ্যাট অ্যাড ওয়াজ যে মানে আমি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে, the shower he will get back to you soon, এই কোটা ফোন ধরে কথা বলে একটা, এটা আই ডোন্ট নো ইফ ইট ওয়াজ দিস ওয়ান, বাট ও হচ্ছে যে সে টানা একটা ইংলিশে কথা বলছে এন্ড দেন লাস্টে গিয়ে বলছে যে জাস্ট টু কারেক্ট ইউ, ইটস নট প্রোনাউন্সিয়েশন, ইটস প্রোনাউন্সিয়েশন। সো আমি লাইক ছোটবেলায় থাকতে একটা দেখছি এন্ড আই ওয়াজ লাইক wow. So it really resonated with me যে এই এজ গ্রুপের মানুষজন সবচেয়ে বেনিফিট করতে পারবে শিখলে, I really feel. My goodness, we had the same childhood. আমি এই জন্য একমাত্র ওই অ্যাডের কারণে আমি আজীবন প্রোনাউন্সিয়েশনকে আমি প্রোনাউন্সিয়েশন বলছি, ইটস নট প্রোনাউন্সিয়েশন, ইটস প্রোনাউন্সিয়েশন, লাইক হারমাইনির মতো বলতে জিনিসটা। তো আমার ফাইনালি আরেকটা জিনিস আমি এটাতে অ্যাড করব, তুমি যেটা বললা সবার শেখা উচিত ফ্রিডমের পাশাপাশি, সেটা হচ্ছে সব প্যারেন্ট চায় যে তাদের বাচ্চারা সুন্দর মতো কথা বলুক, বাংলা ইংলিশ যে কোনো। নেপোলিয়ন একটা কথা বলছেন যে তুমি আমাকে শিক্ষিত প্যারেন্টস দাও, শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিব। তোমার বাচ্চাদেরকে শেখাতে ব্যস্ত, আপনি যদি নিজেও শিখেন তো বাচ্চা অটোমেটিক আপনার কাছ থেকে শিখবে। সো আমার মনে হয় দ্যাটস ওয়ান অফ দ্য মোর রিজনস বদরে এই জিনিসটা শেখা উচিত। তো ফাইনালি আমরা র্যাপিড ফায়ার একটু পরে চলে যাব, তা যাওয়ার আগে তোমার কাছে আর দুইটা জিনিস আমার জানা দরকার। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে ইংলিশে সবকিছু আমরা করতেছি এখন, ইংলিশে তোমার নিজস্ব মেধা কিংবা ট্রেনিং এর বাইরে তুমি কোন জিনিসটা, কোন সফটওয়্যারটা ব্যবহার করতেছো। লাইক এখন অনেকে গ্রামারলি ইউজ করতেছে, অ্যাসাইনমেন্টের জন্য টার্নিটিং ইউজ করতেছে, অটো কারেক্ট জিনিসে চলে আসছে, মেইলে এখন অটো ফিল আপ চলে আসছে। তো অনেক ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এগুলো থাকার কারণে আমার লেখা ভালো হচ্ছে আর্টিফিশিয়ালি, আমি নিজে ডেভেলপ করতেছি না বাট এটা আর্টিফিশিয়ালি ডেভেলপ হচ্ছে। সো এই পুরো জিনিসটা নিয়ে তোমার কি মনে হয়? কারণ আমার কাছে মনে হয় যে একাডেমিক্যালি এই টুলগুলো ইউজ করলে অনেক জায়গায় ধরা খাবো, টার্নিটি নেক দিলে কিংবা স্যান্ডবক্সে দিলে ধরাটা খাচ্ছি। সো আমাকে নিজে শিখতে হবে, বাট এট দ্য সেম টাইম আমি যদি একাডেমিক লাইনে না থাকি এগুলো টুল ব্যবহার করতে তো আমার কোনো নিষেধাজ্ঞা নাই, আমি ইচ্ছা মতো ইউজ করতে পারি। সো তুমি কোন টুলটা ইউজ করো, কোন টুলটা তোমাকে সব থেকে বেশি বেনিফিট দেয়, এমন কোন টুলের নাম যেটা বললে মানে ও এই টুলটা ছিল আমি ইউজ করতে হবে, কোন যদি সাজেশন থাকে তোমার? আই থিংক আমার জন্য গ্রামারলি হ্যাজ বিন গ্রেট, বিকজ আমি যখন অক্সফোর্ডেও লিখতাম আই ইউজ টু থিঙ্ক যে ধরো গ্রামারলিতে যখন ইউজ করে যখন লিখতাম তখন দেখা যেত যে অটোমেটিক যে জিনিসগুলো আই ডিডন্ট ইভেন ইমিডিয়েটলি রেজিস্টার যেটা ভুল ওটা
ইয়ে হয়ে আসতো, মার্ক হয়ে আসতো, অ্যান্ড দ্যাট রিয়েলি হেল্প মি। মানে ধরো স্টুডেন্ট হিসেবে এই টাইপের ছোট ছোট জিনিসগুলো হেল্প ইউ আ লট। সো গ্রামারলি ইজ ডেফিনেটলি ওয়ান। আরেকটা হচ্ছে যে কিছু কিছু টুল পাওয়া যায় মাল্টিপল, সেটা হচ্ছে প্যারাফ্রেজ করে দেয়। সো ইউ গিভ দেম আ সেন্টেন্স, ওরা ওদের মতো করে কারেক্ট গ্রামার মেনটেন করে তোমাকে প্যারাফ্রেজ করে দিবে। আমার এটাও অনেক ইউজফুল মনে হয়েছে, স্পেশালি যখন আমাদের বাল্কে অনেক কিছু লিখতে হয়, তখন কিন্তু সবসময় দেখা যায় যে একদম ক্রিয়েটিভিটি চ্যানেল করে পুরো জিনিসটা লেখা টিডিয়াস হয়ে যায়, মানে ভালো হয় না। সো সেই ক্ষেত্রে প্যারাফ্রেজিং টুলস আর ভেরি ইউজফুল। আমি মাল্টিপল অনলাইন প্যারাফ্রেজিং টুলস ইউজ করছি, সো একটা পার্টিকুলার রেকমেন্ডেশন নাই। বাট আই থিঙ্ক ফর স্টুডেন্টস যারা হচ্ছে যে এরকম অনেক লিখবে বা এসে লিখতে হবে, থিসিস লিখতে হবে, প্যারাফ্রেজিং টুলস আর ভেরি ভেরি ইউজফুল। সো দিব, ওরা ওদের মতো চেঞ্জ করে দিবে। এআই রিলেটেড পার্টিকুলারলি একটা কথা হচ্ছে যে বেশিরভাগ ভালো সফটওয়্যার যেগুলো আছে ওরা কিন্তু আজকাল, আই ডোন্ট নো, এটা মাঝখানে আমি একটা পোস্ট দেখছিলাম, ওটা কি ভাইরাল মানে ফেক নাকি অথেন্টিক আই ডোন্ট নো, বাট টু মাচ এআই বেসড রাইটিং নাকি ওই সফটওয়্যারগুলো পিক করতে পারে। যেমন যে 96% এআই লিখেছে বা 70% এআই লিখছে। সো আই ডোন্ট নো ইফ দ্যাটস ট্রু, বাট আমার মনে হয় যে ইভেন ইফ ইট ইজ নট ট্রু, পিপল উইল নো, যারা অনেকদিন ধরে পড়াচ্ছে বা গ্রেড করতেছে বা টিচার্স, দে উইল আন্ডারস্ট্যান্ড যে কোনটা অ্যাকচুয়ালি অথেন্টিক্যালি লেখা হয়েছে আর কোনটা লেখার প্যাটার্ন দেখে। হ্যাঁ, লেখার প্যাটার্ন দেখে বোঝা যায়। সো আমার মনে হয় যে রিলাইং টু মাচ অন এআই ফর রাইটিং ইজ প্রবাবলি নট দ্য বেস্ট ওয়ে, বিকজ আমাদের এনিওয়েজ অ্যাজ আ আমাদের মানে বাংলাদেশি স্টুডেন্টদের যদি কথা বলি অনেস্টলি, আমাদের ইংলিশে লেখার এবিলিটি ইজ ভেরি ব্যাড, ভেরি পুয়ার। সো উইথ দ্য অ্যাডভেন্ট অফ এআই অ্যান্ড প্যারাফ্রেজিং টুলস অ্যান্ড এভরিথিং, আমার মনে হয় যেটা আরও খারাপ হয়ে যাওয়ার একটা চান্স আছে। বাট ইটস অফকোর্স আমাদের কন্ট্রোলে আছে আমরা কতটুকু অ্যাকচুয়ালি দিই। আর মনে হয় যে ওই যে বড় বড় লেখা ফর থিসিস, ডিসার্টেশন, ইটস ওকে যে কিছু কিছু পার্টস আমরা প্যারাফ্রেজিং সফটওয়্যার অ্যান্ড এভরিথিং ইউজ করে করি। ইটস নাইলে খুব লেন্দি একটা প্রসেস। বাট আমার মনে হয় যে এই জায়গাটাতে একটু রিজার্ভেশন সহ করতে হবে আর কি, বিকজ ধরা পড়বে নাইলে, ভেরি অনেস্টলি স্পিকিং। অ্যাবসলিউটলি কারেক্ট। আমি ফাইনাল কোয়েশ্চেন করে এরপর আমরা র্যাপিড ফায়ারে চলে যাব। দেয়ার আর মেনি আদার কোয়েশ্চেনস, আমার কিন্তু আরো অনেকগুলো কোয়েশ্চেন আছে। সো হোপফুলি একটা টাইমলাইন যদি ধরে দেই, যদি এই চ্যানেলটা 1 লাখ রিচ করে, আচ্ছা, তাহলে সেকেন্ড এপিসোড ইয়া ডান, হাউ আর দ্যাট? ডান, ঠিক আছে, হ্যাঁ, কোনোদিনও না তাহলে সাদিক। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ফেয়ার এনাফ। তাহলে আমার ফাইনাল কোয়েশ্চেনটা তোমার জন্য, সেটা হচ্ছে ইটস এ বিগ ডিবেট বাংলাদেশে এখন, সেটা হচ্ছে যে ভাষাকে বিকৃত করার যে ডিবেটটা চলতেছে, যে আমাদের অনেকে আমাদের বাংলা বলার পাশাপাশি আমাদের ইংলিশটা চলে আসতেছে, মানে বাংলার সাথে ইংলিশ মিক্স হয়ে যাচ্ছে, ইংলিশের মিশ্রণ যেটাকে আমরা বলতেছি। এবং অনেক জায়গায় আমরা যখন টেক্সট করতেছি, টেক্সটের সময় তো আমরা ইংলিশ হরফেই বাংলাটা বলতেছি, এটা এক ধরনের কথা। কিংবা আমরা কথা বলার সময় আমাদের ইংলিশ চলে আসতেছে, এবং আমরা যখন একাডেমিক্যালি পড়াশোনা করতেছি আমাদের পড়াশোনার মধ্যে বিভিন্ন টাইম ইংলিশেই থাকতেছে সম্পূর্ণভাবে। তো এখন আমি চেষ্টা করলে হয়তো অনেকগুলো জিনিস আমি বাংলায় করতে পারবো না, কারণ আমাদের একাডেমিক টার্মিনোলজি হয়তো এখানে নাই। কিন্তু তবুও মানুষ এটাকে খারাপ চোখে দেখতেছে কিংবা বলছে ভাই যতটুকু সম্ভব বিকৃত করিয়েন না। তো এই জিনিসটা আমার তোমাকে আরো বেশি শুনতে হয়, যেরকম যে 21 ফেব্রুয়ারিতে তোমার বই বেশি বিক্রি হওয়া। তো এই জিনিসগুলোকে এই ডিবেটে তুমি কি কখনো থট দিছো, যেটাতে মানুষের অপিনিয়ন কিভাবে চেঞ্জ হওয়া দরকার কিংবা কোন জিনিসটা তারা ভুল ধরতেছে? আই থিঙ্ক এখানে সবচেয়ে বড় পেইন পয়েন্ট যেটা হতে পারে ইজ যে আমরা মানে মানুষজন যখন ইংলিশের উপর অনেক ফোকাস করতেছে, ওরা ওই ফোকাসটা করতে করতে অনেক সময় দেখা যায় যে বাংলা থেকেও অ্যাটেনশনটা চলে মানে একটু সরে আসে। সো আমি যখন শুরুতে কন্টেন্ট বানানো স্টার্ট করছি, আমি খুব মানে কনসিয়াসলি একটা জিনিস ট্রাই করতাম যে আমি যখন পড়াবো, আমি 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 ইংলিশ মিডিয়ামে পড়ছি। সো এটা কিন্তু অনেকে জানে না বা অনেকে বিশ্বাসও করে না, যে ও আপু আপু ইংলিশ মিডিয়ামে পড়ছেন, আমরা তো ভাবছি আপনি বাংলা মিডিয়ামে পড়ছেন। তাহলে আচ্ছা এটা কেন ভাবছেন, ফার্স্ট অফ অল এটা একটু এক্সপ্লেন করেন, অলসো হোয়াটস দ্য প্রবলেম যদি পড়ি, যাই হোক। এনিওয়ে, সো এটার একটা আমার মনে হয় যে বিগার পেইন পয়েন্ট হচ্ছে যে ইনক্রিজিংলি স্টুডেন্টরা ইংলিশের উপর ফোকাস করতে করতে এখন ওরা বাংলাও এমনভাবে বলে বা এমনভাবে কমিউনিকেট করে যে মনে হয় যে ওরা ইংলিশেই কথা বলাটা। তুমি দেখছো না এরকম অনেক কে কথা বলে যে বাংলা বলতে পারে না, হ্যাঁ এইভাবে, এক্স্যাক্টলি। সো আমার মনে হচ্ছে দ্য পেইন পয়েন্ট কামস ফ্রম দেয়ার, যে একটা ল্যাঙ্গুয়েজ শেখা বা ইউটিলাইজ করা বা ইউজ করা শুড নট কাম অ্যাট দ্য কস্ট অফ দি আদার। যে আমি ইংলিশ বলতে পারতেছি, এটার বিনিময়ে এটা হওয়া উচিত না যে আমি বাংলা কম বলতে পারতেছি, বা এটার এক্সচেঞ্জ এটা হওয়া উচিত না, বা আমি বাংলায় খুব ভালো, এটার এক্সচেঞ্জে এটা হওয়া উচিত না যে আমি ইংলিশ একদম বলতে পারি না। এই দুইটা জিনিস প্যারালালি আমাদের লাইফে অনেক জায়গায় অনেক হেল্প করবে। বুঝা গেছে? আমি যদি ইংলিশ খুব ভালো পারি, আমি যদি বাংলাও খুব ভালো পারি, অটোমেটিক্যালি আই এম এক্সট্রিমলি ফ্লুয়েন্ট ইন 2 ল্যাঙ্গুয়েজেস, অ্যান্ড এটা আমার ক্রেডিবিলিটি অনেক বিল্ড করবে। বাট আমি ইংলিশ পারি না, বাট আমি বাংলা খুব ভালো পারি, এটাতে আমার লাইফে বেশ কিছু জায়গায় শর্টকামিং হবে।
আবার আমি বাংলা পারি না, ইংলিশ খুব ভালো পারি, এটাও প্রবলেম। ইটস অফকোর্স আ প্রবলেম। আমি আমার মাদার ল্যাঙ্গুয়েজ কেন আমি ভালো পারবো না? পারতে হবে। সো একটা আরেকটার কষ্টে আসা উচিত না। দ্যাটস দ্য পেইন পয়েন্ট, যেটা থেকে আসে হচ্ছে যে না, দুইটা ল্যাঙ্গুয়েজ মিক্স করা উচিত না। মেইন পেইন পয়েন্টটা সলভ হলে আই বিলিভ অটোমেটিক্যালি ল্যাঙ্গুয়েজ দুইটা কম্বাইন করলে কারো আর প্যারা থাকবে না। আমরা ইয়েতে দেখি, আমার অক্সফোর্ডে যখন পড়তে গেছিলাম, আমাদের অনেক মানে চায়না, ভিয়েতনাম এসব দেশ থেকে স্টুডেন্টস ছিল। অ্যান্ড বিলিভ মি, ওদের জন্য ইটস ভেরি কমন, ওরা ভিয়েতনামিজ আর ইংলিশ মিক্স করে ফেলে। একটা সেন্টেন্সে ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলতেছে, হঠাৎ করে ভিয়েতনামিজ শুরু হয়ে গেছে। আমি লাইক, I was following you and then something happened. সেম ফর মানে অন্য দেশের মানে স্টুডেন্টদেরও সেম, যে ওরা ফ্লুয়েন্টলি একভাবে কথা বলা স্টার্ট করলো, বাট ইমিডিয়েটলি হঠাৎ করে দে আর টকিং ইন আ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। এটা খুবই কমন। এইটা প্রবলেম না, বলুক, সমস্যা নেই, বাট দুইটাই ফ্লুয়েন্টলি পারতে হবে, একটা আরেকটার কষ্টে যাতে না আসে। ইংলিশ পারতেছি এটার মানে এটা না বাংলায় আমি ভালো না, এটা মাফ, বা বাংলা খুব ভালো পারতেছি এটা মাফ না যে আমি ইংলিশ পারবো না। দুইটাই পারতে হবে, বিকজ আজকাল বিভিন্ন দেশে মানুষজন 4টা 5টা 10টা ল্যাঙ্গুয়েজ জানে। আমরা এজ এ নেশন এনিওয়েজ পিছায় আছি ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ। মানে আমার অনেক বড় একটা ইয়ে হচ্ছে যে আই উইশ আমি ছোটবেলায় আরো ভাষা শিখতাম, বিকজ ছোটবেলায় অনেক ইজিলি ল্যাঙ্গুয়েজ শেখা যায়। আই উইশ আই ওয়াজ এক্সপোজ টু ম্যান্ডারিন অর ফ্রেঞ্চ অর স্প্যানিশ অর সামথিং, সো দ্যাট এখন আমি জাস্ট সুইচ করে স্প্যানিশে কথা বলা স্টার্ট করে ফেলতাম, আমার ফ্রেঞ্চে কথা বলা। সো এটা অনেক বড় একটা ড্রব্যাক। যেই ল্যাঙ্গুয়েজই আমরা পারি উই হ্যাভ টু নো ইট ভেরি ওয়েল। সেটা ইংলিশ আর বাংলা তো বেসিক, মানে বাংলা তো আমাদের অ্যাজ বাংলাদেশি ইটস ম্যান্ডেটরি আমাদের পারতে হবে। ইংলিশ তো ইজ বেসিক, যেখানেই যাই আমাদের ইংলিশ লাগবে। এর উই শুড বি ফোকাসিং অন এই দুইটার পাশাপাশি আমরা আর কয়টা ভাষা শিখতে পারি, যত বেশি তত ভালো। অ্যাবসলিউটলি। সো থ্যাংক ইউ সো মাচ ফর আনসারিং অল দ্য কোয়েশ্চেন্স। আমার আর টু বি ভেরি অনেস্ট, আমি অডিয়েন্সের জন্য বলে রাখি, আমার আরো অনেকগুলো কোয়েশ্চেন ছিল। তুমি যে এইমাত্র যে মেনশন করলে যে বাচ্চারা সব থেকে দ্রুত শিখে, ইট ইজ বায়োলজিক্যালি ট্রু, ইটস সায়েন্টিফিক্যালি ট্রু, বাচ্চারা সব থেকে দ্রুত শিখে। আমার আরো অনেকগুলো কোয়েশ্চেন ছিল, যেরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজ লার্নিং, ইংলিশ কোর্স না শিখাই, যদি আমরা ওভারঅল ল্যাঙ্গুয়েজ লার্নিং একটা কোর্স শিখাতাম যে কোনো ভাষা শেখার জন্য, সেটা কিরকম হতো? আমরা তো কর্পোরেট ইংলিশ নিয়ে যাই নেই, আমরা স্টুডেন্টদের ইংলিশ নিয়ে যাই নেই, আমরা বিভিন্ন জায়গায় তুমি এখন যাচ্ছ, বিভিন্ন ক্যাম্পেইনে যাচ্ছ, অ্যাক্টিভেশনে যাচ্ছ, ইউনিভার্সিটি যাচ্ছ, ওইটা নিয়েও আমরা বলি নাই। তোমার সামনে ক্রিয়েটিভ একাডেমি তোমার করা ইচ্ছা, যেখানে তুমি ইনস্ট্রাক্টর তৈরি করবা, আমরা ওইটাতেও যাই নাই। দেয়ার আর সো মেনি আদার টপিকস, তোমার নেক্সট বছরের বইগুলা আমরা বলি না কিছু, কারণ আমরা অলরেডি প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে কথাবার্তা বলতেছি। ইনশাল্লাহ যদি সেকেন্ড এপিসোডে আসে, যদি 1 লাখ রিচ নাও করে, হবে না কেন, হোপফুলি, সো যদি আমরা নেক্সট এপিসোডে আসি, হোপফুলি উই উইল হ্যাভ দোজ ডিসকাশনস, ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন যাওয়ার আগে র‍্যাপিড ফায়ার আছে। এই এপিসোডটা যদি 5 লাখ ভিউজ আসে, 500K যদি ভিউজ আসে, হোপফুলি মুনজারিন আমাদেরকে সেকেন্ড একটা পডকাস্ট দিবে, যেখানে আমরা আপনাদের আজকের করা এপিসোডের নিচে কমেন্ট সেকশনে যেসব কোশ্চেন করবেন, হোপফুলি ওগুলো থেকে আমরা কিছু কোশ্চেন আপনাদেরকে আনসার করার চেষ্টা করব এবং আমরা ফিউচার প্ল্যানস গুলো ডিসকাস করব। নাও উইথ দ্যাট বিং সেড, মুনজারিন, ইটস টাইম ফর এ র‍্যাপিড ফায়ার। আই এম ভেরি ব্যাড উইথ র‍্যাপিড ফায়ার। ওকে, ইভেন বেটার। এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি তোমাকে বিভিন্ন কোশ্চেন করে যাব, ওয়ান আনসার, যেরকম আমরা এতক্ষণ বেশ কম্প্রিহেন্সিভ আনসার দিছি, ওই ধরনের কম্প্রিহেন্সিভ আনসার দেওয়া লাগবে না, তুমি জাস্ট বলে যাও হোয়াট এভার ইউ ফিল লাইক। ঠিক আছে, ওকে। কোয়েশ্চেন নাম্বার 1, তোমার লাইফে পাওয়া বেস্ট অ্যাডভাইস কি? কনসিস্টেন্ট থাকা। ওকে, তোমার লাইফে পাওয়া ওয়ার্স্ট অ্যাডভাইস কি? এভরিথিং উইল বি ওকে। ওকে। কারেন্টলি হোয়াটস দ্য মোস্ট ভ্যালুয়েবল স্কিল? ভ্যালুয়েবল স্কিল ইন টার্মস অফ মানে এনিথিং, যেই ওয়ার্ডটা তোমার মাথায় ফার্স্ট আসে। আমার জন্য কারেন্টলি মোস্ট ভ্যালুয়েবল স্কিল হচ্ছে কমিউনিকেশন। মানে আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য কোনটা? এইভাবে র‍্যাপিড তো হইলো না, বুঝলে? তুমি তো ইংলিশ বুঝো, র‍্যাপিড মানে তো জানো, রাইট? হ্যাঁ, বেশ ফাস্ট। তো হ্যাঁ, মানে কি ভ্যালুয়েবল স্কিল? হোয়াটস দ্য মোস্ট ভ্যালুয়েবল স্কিল? জাস্ট একটা বলো, অথবা 3টা বলো। টিচিং এফেক্টিভলি। টিচিং এফেক্টিভলি, আচ্ছা, একটা উইথ অ্যান অ্যাডজেক্টিভ। ফোকাস অন এফেক্টিভ। আচ্ছা, ইফেক্টিভ টিচিং। ওকে, ভেরি গুড। ওয়ান থিং ইউ ক্যানট লিভ উইদাউট, ভেরি ক্রুশাল পার্ট, মানি প্ল্যান্টের ছাড়া অন্য আরেকটা জিনিস। One thing I can't live without. Yeah. Weekend? My gosh, she's really stressed in her job. Guys, তোমরা রিপ্লেস করো ওকে, আরো টিচার আসো, নাহলে ও স্ট্রেসড আউট হয়ে যাবে, বার্নআউট হয়ে যাবে। Something that bothered you before but doesn't anymore. এমন একটা জিনিস যেটা আগে তোমাকে বিরক্ত করতো। ক্রিটিসিজম, আচ্ছা, বদলাই গেছে, রাইট? আচ্ছা, আমি ট্রান্সলেট করতে গেছিলাম, বাট এটা একদম মানে এটা জীবন থেকে নেওয়া। জীবন থেকে নেওয়া, আচ্ছা, ভেরি গুড। How much money is enough money? এটা আমাকে অনেক বছর আগে না, অনেক মাস আগে কে জানি জিজ্ঞেস করছিল, তখন আমি প্রবলি অ্যামাউন্ট খুব মানে একদম বিশাল বড় একটা অ্যামাউন্ট বলছিলাম, বাট আই থিঙ্ক দ্যাটস এন্টায়ারলি ট্রু। ফর মি, হাউ মাচ মানি ইজ এনাফ মানি?
10-20 কোটি কোটি টাকা 10-20 কোটি 20 কোটি আরামসে থাকার জন্য আরামসে থাকার জন্য লাইক 20 কোটি থাকলে ফ্ল্যাট টেট কিনে ওখানে ভাড়া দিয়ে কিনে ভাড়া টাড়া দিয়ে চালাই ফেলতে হবে। ভেরি গুড 20 কোটি মানে লেটস নট বি গ্রিডি কারণ তুমি সামনে ইন্টারন্যাশনালি এক্সপ্যান্ড করবা টাকা কামানো তো শেষ না রাইট সো देयर ইজ দ্যাট আচ্ছা হোয়াটস দ্য বেস্ট থিং অ্যাবাউট বাংলাদেশ হসপিটালিটি তুমি and food আচ্ছা তুমি যদি শিক্ষা ব্যবস্থায় একটা নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করতে পারতা কোন সাবজেক্ট ইন্ট্রোডিউস করতে পার্সোনাল ফাইন্যান্স আচ্ছা এমন একটা মাইন্ডসেট কিংবা পার্সপেক্টিভ যেটা 5 বছর আগে তোমার যেটা ছিল এখন কমপ্লিটলি অপোজিট কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে মানে এটা যদি ওভারআর্চিং ওয়েতে বলি 5 বছর আগে আমাকে যদি কেউ একজন বলতো যে আমি ক্যামেরার সামনে এসে এইভাবে 3 ঘন্টা ধরে ফ্লুয়েন্টলি কথা বলবো আই উড নেভার বিলিভ देम বাট এটা নিয়ে আমার পার্সপেক্টিভ অনেক চেঞ্জ হয়ে গেছে লাস্ট 2 ইয়ার্সে ওয়েল ডান তোমার সবথেকে পাওয়ারফুল হ্যাবিট কোনটা লিসনিং ওকে I think I'm a very good listener. It actually comes as a part of being an introvert. Our own introvert to by default কথা এমনি কম বলে, so we have to be good at something. So I think it's just part of the job. যে একটাতে যখন কমে গেছে আরেকটাতে just automatic আমরা ভালো হয়ে গেছে। হ্যাঁ স্কিল সেগমেন্ট এখানে বেশি হয়ে গেছে। What gives you hope? Kids. I have a niece. So যখনই আমি দেখি যে ওরা এত কুইকলি জিনিসপত্র শিখে ফেলে আমার মাইন্ড ব্লোন যে তুমি এইমাত্র এটা দেখলা তুমি অলরেডি এটা নিয়ে ফ্লুয়েন্টলি কথা বলতেছো এন্ড আমার নিস হচ্ছে যে খুব কুইকলি ওয়ার্ডস শিখে ফেলে অ্যাজ ওয়েল সো র্যান্ডম একটা টাইমে ও হচ্ছে যে একটা বিশাল বড় একটা ইংলিশ ওয়ার্ড ইউজ করবে যেটা আমি আসমান থেকে বলছি তুমি এটা শিখছো কোথায় তাড়াতাড়ি বলো সো এই যে কুইক একটা লার্নিং আছে আই রিয়েলি ফিল লাইক দিস ইজ মানে that the fact that they can be molded into anything এটা আমাকে খুব মাইন্ড ব্লোন করে আর কি ও এত স্মার্ট যে ও একবার একটা ড্রেস ডিজাইন করতেছিল ড্রেস ডিজাইনের ফিলোসফিতে চলে গেছে হাউ ক্যান আই মেক ইট মোর সাটল হাউ ক্যান আই মেক ইট মোর স্কেরি আরে ভাই এইগুলা তো ফ্যাশন ডিজাইনারে চিন্তা করবে যাই হোক ইটস ইওর র‍্যাপিড ফায়ার হোয়াট গিফট মেক্স ইউ দ্য মোস্ট হ্যাপি মনে করো মানুষ তোমাকে প্রচুর গিফট দেয় অফকোর্স তুমি অনেক গিফট পাও কোন গিফটে পেলে তুমি সবথেকে বেশি খুশি হও আমি ইন জেনারেল গিফট পেতে পছন্দ করি very honestly so but it depends এখন যে মানুষরা যে গিফটগুলো দেয় ওগুলো যদি আমার পছন্দের মধ্যে থাকে তাইলে আমার খুব পছন্দ হয় মানুষ যদি যেই গিফটগুলো দেয় যেগুলো আমার পছন্দ না তখন আমি বিরক্ত হয়ে যাই যে আরে এই গিফটটা তো না দিলেই হতো এখন আমি এই গিফটটা নিয়ে কি করব এটা আমি কাকে দিব এটা চিন্তা করতে হয় সো ওই জিনিসটা ইজ লাইক যে আই থিঙ্ক কয়েকটা সার্টেন জিনিস আমাকে না দিলে বেটার উইথাউট নোয়িং মি ওয়েল এটা অ্যান্সার করি সেটা হচ্ছে কাপড় ইফ ইউ নো মি ওয়েল তাইলে আমাকে কাপড় দাও আমার প্রবলি পছন্দ হবে বুকস ইফ ইউ নো মি ওয়েল তাইলে প্রবাবলি ভেরি লাইকলি যে আমি যে টাইপের বই পড়ি ওই টাইপের বইগুলো আমাকে গিফট করবে বা আমাকে চিনে জানে মানে বুকস ইয়াররিংস জুয়েলারি এগুলো দাও বাট চিনে জেনে শুনে দাও তাইলে আমি এগুলো পড়বো আর আদারওয়াইজ আ ভেরি সেফ গিফট প্ল্যান্টস ভেরি সেফ হাই মেইনটেনেন্স প্ল্যান্টস না ক্যাকটাস ছোট ক্যাকটাস মানি প্ল্যান্ট যেগুলো মাসের পর মাস ওদের কথা আমি ভুলে গেলেও ওরা ভালো থাকবে বেঁচে থাকবে আমাকে এরকম প্ল্যান্ট গিফট করো আমার খুব ভালো লাগবে অ্যাবসলিউটলি বেস্ট ডু ইউ লাইক মানুষজন তোমাকে বিভিন্ন স্কেচ করে পেইন্টিং ও আই লাভ देम ইউ লাভ देम রাইট ভেরি হার্টফেল্ট হোলসাম আচ্ছা ভেরি গুড হোয়াট ইজ দ্য বেস্ট মোমেন্ট / মেমোরি অফ ইওর লাইফ আই থিঙ্ক আমার জন্য সোফার সবচেয়ে ভিভিডলি মনে পড়ে যে মোমেন্টটা সেটা হচ্ছে যে আমি যখন ফার্স্ট অক্সফোর্ডে যাই আমি প্রথম 10 দিন কোয়ারেন্টাইনে ছিলাম যেদিন আমি ফার্স্ট বের হয়েছি কোয়ারেন্টাইন থেকে অ্যান্ড আই স হোয়াট অক্সফোর্ড লুকড লাইক আমার মাথা নষ্ট হয়ে গেছে যে এরকম একটা জায়গায় এক্সিস্ট করে অ্যান্ড আই ডিডন্ট নো অ্যাবাউট ইট ওয়াই দ্য হেক আমি 10 দিন ধরে কোয়ারেন্টাইনে ছিলাম সো দ্যাট ওয়াজ লাইক ওই টাইমটাতে আমার জাস্ট হঠাৎ করে মনে হয়েছে যে মাই ওয়ার্ল্ড ওপেন আপ যে লাইফ মানে লার্জার দেন লাইফ বিল্ডিং দেখে মনে হচ্ছে যে হ্যারি পটারের ওয়ার্ল্ডে চলে আসছি হঠাৎ করে বিকজ এভরিথিং লুক সো ম্যাজেস্টিক সো ওইটা আমার খুব ভিভিডলি মানে ইটস আ মেমোরি যেটা আমার মনে হয় আমার এখনো মনে আছে যে ইটস আ কয়েকটা জিনিস থাকে না যে ইউ ক্যান স্মেল দ্য মেমোরি বা ইউ ক্যান ফিল দ্যাট মেমোরি ইটস ওয়ান অফ দোজ মেমোরিজ ফর মি পারফেক্ট এন্ড ফাইনাল কোশ্চেন তোমার যদি একদম প্রথম থেকে আবার শুরু করতে হতো what would you do differently প্রথম থেকে কি শুরু করতে হতো লাইফ ও হোলি হ্যাঁ তাহলে কি ডিফারেন্টলি করতাম ইট ক্যান বি রিগ্রেট অথবা ইট ক্যান বি সামথিং যেটা তুমি প্যারালেলি করতে হয়তো এটা হইতে পারে যে আমি আগে কন্টেন্ট ক্রিয়েশনে আসতাম কিংবা এটা হইতে পারে যে আমি যতটা প্যারা নিছি অ্যাপ্লিকেশনের সময় ততটা প্যারা নিতাম না আমি ইট ক্যান বি এনিথিং কোন জিনিস তুমি ডিফারেন্টলি করতাম হয়তোবা তুমি আজকে পডকাস্টে আসতে না আমি জানি না
নাম্বার অফ থিংস আমার মনে হয় আমি বেশ কয়েকটা জিনিস ডিফারেন্টলি করতাম। টিনেজেসে যখন ছিলাম তখন আমি আম্মুর কথা খুব কম শুনতাম, সো আই মেড আ লট অফ রিয়েলি ব্যাড ডিসিশনস, আই ডিডন্ট লিসেন টু মাই মম, সরি মম। সো আমার মনে হয় যে টু মাই টিনেজ সেলফ আই উড সে যে আমার আশেপাশের মানুষজনের কথা আর একটু শোনা উচিত ছিল, বিকজ দেভ এক্সপিরিয়েন্স লাইফ লঙ্গার দেন উই হ্যাভ, ওরা অনেক কিছু আমাদের থেকে বেটার জানে। এটা অ্যাডমিশন সিজনে আমার মনে হয় যে আমি আরেকটা লেসন আমি to myself বলবো যে probably I should have gotten into the whole মানে teaching people things sooner. আর মনে হচ্ছে যে আমি এটাতে খুব লেটে ঢুকছি, আমি খুব লেটে ডিসকভার করছি দ্যাট আই এম আ গুড টিচার। এটা যদি আমি প্রবলি আরেকটু আগে ডিসকভার করতাম আমি আরো অনেক হোন করতে পারতাম আমার স্কিলগুলা। প্রবলি আমি যদি আরো টিউশন করাতাম আমার স্কিলস আরো বেটার হতো। সো এটা আমার মনে হয় আমার আরো আর্লিয়ার শুরু করা দরকার ছিল। আর আরেকটা জিনিস যেটা ইজ মোর অফ আ রিসেন্ট রিয়েলাইজেশন, সেটা হচ্ছে যে ইফ আই হ্যাড দ্যাট অপরচুনিটি তাহলে আমি হচ্ছে যে নিজের আর্নিংটা আরো ফাস্ট আরো আগে আর্লিয়ার স্টার্ট করতাম। আই স্টার্টেড আর্নিং মানি প্রবাবলি ফার্স্ট যখন আর্ন করছি তখন 16 বা 17। আর মনে হয় যে আমি যদি আরো আগে থেকে কাজ করতাম বা আরো আগে থেকে আমাকে ওই স্কিলস নিয়ে বাসা থেকে বলা হতো বা কোথাও থেকে বলা হতো, আই উড হ্যাভ গটেন ইনটু ইট সুনার। কারণ ওই লিবারেটিং ফিলিংটা ইজ ইনসেইন যে ইউর ইউজিং ইউর স্কিলস, ইউর অলসো আর্নিং মানি, ইটস আ ম্যাসিভ স্কিল যার মনে হয় যে আগে আরো করলে ভালো হতো। অ্যাবসলিউটলি সো মাচ এগ্রি উইথ, মানে খুবই হার্ড করে এগ্রি করি তোমার সাথে এই সবগুলো পয়েন্টে। আমার মনে হয় আমাদের দেশে কারেন্টলি এটা বড় প্রবলেম যে আমরা এক্সপেক্ট করি যে 24 বছর পর্যন্ত একটা বাচ্চা কিছু করবে না, সে জাস্ট শিখবে, which is not the perfect। বিদেশে কিন্তু 15-16 বছরে বের করে দেয় বাচ্চাদেরকে, আই এম নট সেইং আমাদের বের করে দিয়ে না, বাট বের করে দেয় বিকজ অফ আ রিজন, বিকজ প্যারেন্টস ফিল যে ওরা এখন গিয়ে দে নিড টু ফিগার আউট দ্য ওয়ার্ল্ড অন দেয়ার ওন। অ্যান্ড এটা অনেক বড় একটা লাইফ স্কিল। কারণ আমি অক্সফোর্ডে গিয়ে ফার্স্ট আমার বাথরুম নিজে পরিষ্কার করছি, তখন আমার মনে হয়েছে যে এত বছর ওয়াই ডিডন্ট আই ডু ইট। অক্সফোর্ডে গিয়ে তো ঠেলায় পড়ে করছি বিকজ ইটস ভেরি এক্সপেন্সিভ, $60-70 দিয়ে আমার এসে বাথরুম ক্লিন করাইতে হবে। আমি লাইক দরকার নাই স্পেন্ড করার, আমার বাথরুম আমি ক্লিন করবো, সমস্যা নাই। সো ইটস আ লাইফ স্কিল। অক্সফোর্ডে গিয়ে ফার্স্ট আমি রান্না করতে শিখছি, অক্সফোর্ডে গিয়ে আমি ফার্স্ট রেন্ট দেওয়া, ইন্টারনেট সেট আপ করা, লাইফ স্কিল যেগুলা ওগুলা শিখছি। সো আই রিয়েলি ফিল লাইক বাংলাদেশের ছেলে মেয়েদের জন্য অনেকগুলো লেসন আমরা কখনো শিখি না, বিকজ আমাদের বিদেশে কয়জন যেতে পারে না তো। সো একা একা কয়জন থাকতে পারে, ফ্যামিলি থেকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে কয়জন ওই লেসনগুলো শিখে। উই টেক ইট অল ফর গ্রান্টেড, আমাদের বাবা মারা সব কিছু করে, আমরা সব গ্রান্টেড নেই। বাট ওইটা আমাকে যেই লেভেলের লেসন্স শিখাইছে ওগুলো আমাকে এখনো অনেক হেল্প করতেছে। এখনো কিন্তু আমি একাই থাকি, আমার বাসা একাই আমি দেখাশোনা করি। বুয়া ম্যানেজমেন্ট ইজ আ বিগ ডিল, ওইটাও আমি শিখছি। ইট শুড বি আ কোর্স, বুয়া কেমনে ম্যানেজ করতে হয়, বুয়া ম্যানেজমেন্ট থেকে শুরু করে এভরিথিং। সো এগুলো কিন্তু বাংলাদেশের অ্যাডোলেসেন্সরা বা মানুষরা খুব দেরিতে শিখে। অ্যান্ড বাই দ্য টাইম, অ্যান্ড অনেস্টলি বলতে মেয়েরা শিখে, ছেলেরা তো মেজরিটি শিখেই না। সো এটা শেখা উচিত। ইটস আ লাইফ স্কিল, ইটস নট আ জেন্ডার স্পেসিফিক স্কিল, ইটস আ লাইফ স্কিল। কুকিং যেমন ইজ আ লাইফ স্কিল, তুমি করো নাকি করো না ইজ আ ডিফারেন্ট স্টোরি, বাট জেনে রাখলে তো ইউ হ্যাভ অ্যান এজ যে ভাই বাসায় কেউ না থাকলে আই ক্যান অ্যাটলিস্ট কুক মাই ফুড এন্ড সার্ভাইভ। এই আর কি। পারফেক্ট, থ্যাংক ইউ সো মাচ মুনজারিন, আমাদেরকে ঘন্টাখানেক সময় দিছো, রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড। আমার সত্যি বলতে আমি অনেকগুলো কনসেপ্ট আমার খুব ভালো লাগছে। তুমি বিভিন্ন আনকমফোর্টেবল টপিকে তুমি গেছো, যেখানে ইউ গট অ্যাটাক, কিংবা যে কারণে মানুষ তোমাকে ভ্যালিডেশন দিতে যাচ্ছে না কিংবা তোমাকে এনলজ করতেছে না, সবগুলো তুমি একসাথে তুমি আনসার করছো। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড ইট। নেক্সট টাইমে যদি কোনো সময় আসো আরেকবার, আমি তোমাকে যে কোয়েশ্চেনগুলো আস্ক করবো, আই উইল বি আস্কিং অ্যাবাউট দ্য কারেন্ট হিউজ ডিবেট চলতেছে about pronouns. That will be one of our discussions. ইদানিং অনেক কথাবার্তা চলতেছে। তুমি কি 1984 পড়ছো? 1984 পড়ি। It's about thinking, কিভাবে আমাদের ওয়ার্ডস ইনফ্লুয়েন্স, কিভাবে আমাদের ভাষা ইনফ্লুয়েন্স করে, আমরা কিভাবে চিন্তা ভাবনা করি। আমার মনে হয় একজন লিঙ্গুইস্টের একটা হিউজ রোল আছে, এবং পুরো পৃথিবীতে, এটা ফান ফ্যাক্ট দিয়ে, ইটস নট এ ফান ফ্যাক্ট, বাট বলে শেষ করি, পুরো পৃথিবীতে সবথেকে বেশি সাইটেড হয়েছে এরকম 10 জন মানুষ যদি থাকে, তাদের মধ্যে 9 জন মারা গেছে, একজন জাস্ট বেঁচে আছে। এবং যে একজন বেঁচে আছে তিনি হচ্ছে নন চমস্কি, লিঙ্গুইস্ট। তিনি আরো অনেক কিছু করেন, বাট হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট লিঙ্গুইস্ট। তো আমার মনে হয় ল্যাঙ্গুয়েজ শিখানো কিংবা যারা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে, they have a humongous role to play, and you are in a very good spot. I wish you all the best.
হোপফুলি তোমার সাথে আরেকটা পডকাস্ট দেখা হবে, কিংবা সামনে দেখা হইতে থাকবে ইনশাআল্লাহ। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস অল ইওর টাইম। যাওয়ার আগে অডিয়েন্সের জন্য কিছু যদি বলতে চাও? না, আই হ্যাড আ রিয়েলি গ্রেট টাইম। আমরা ইনিশিয়ালি প্ল্যান করছিলাম হচ্ছে যে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা শুট করব। টার্নস আউট 2 hours বিকজ উই বোথ হ্যাড সো মাচ ফান। সো আই থিংক দিস ওয়াজ গ্রেট এন্ড আই লুক ফরওয়ার্ড টু ইট বিকজ আমাদের এত কিছু নিয়ে আমরা জাস্ট আমরা খুব সারফেস লেভেলে কনভারসেশন করতে পারছি। যেমন ইভেন লাস্ট যেটা নিয়ে কথা বলতেছি ওইটা নিয়েই আমি মনে হয় আরো আধা ঘন্টা বক করতে পারবো। সো ইটস জাস্ট দ্যাট আই ফিল যে আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট ওয়ান। And I hope যে যারা আজকে আমাদের এই পডকাস্টটা দেখছে, they have a few takeaways, they learned a few things, and hopefully this podcast will do well. So thank you so much guys. দেখা হবে next episode. Till then, take care. Bye bye. Done. Thank you so much. Guys, really appreciate. তোমাদের দুজনকে thank you so much.